Hello and welcome to this very first watch along on Heartpixel TV Sports and on Heartpixel TV যেখানে আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ওয়াচ along করব. What we will do is we will react with while we watch the game. In fact, সানরাইজার্স এবং ব্যাঙ্গালোরের ম্যাচটা আমি শানুর আছি. I'll be hosting the pre-match show এবং তারপরে from different time to time I will be joined by Sajjad Udash. Sajjad, welcome to the live stream. And I'll also be joined by Prantor. Prantor, welcome as well. Hello. Also be joined by Sakib. So this is our panel, but I guess we'll have more people coming along. আস্তে আস্তে করে আমরা দেখবো কারা কারা আমাদের সাথে জয়েন করছে. This is a different thing. আমরা usually ক্রিকেটের যেটা করেছি, we've usually had our cameras off. এখানে আমরা ওয়াচ along করব. বেসিক্যালি আমরা ম্যাচটা নিয়ে ডিসকাস করব. ম্যাচটা নিয়ে আমরা আমাদের রিঅ্যাকশনস দিব, আমাদের লাইভ অ্যানালাইসিস দিব. It will not be commentary. It's going to be completely different. আগেই জানিয়ে রাখছি. And football আমরা যেটা করি যে we give mostly commentary, so this would be very different from that. So anyways, আমাদের কিন্তু লাইন আপ আমরা পেয়ে গিয়েছি. সো দেরি না করে আসলে লাইন আপ গুলোতেই চলে যেতে চাই, কোন টিমের কারা কারা খেলছে এবং লাইন আপটা কিরকম. সো উইদাউট ফার্দার ado, let's share this. So first of all, টসে কিন্তু জয়লাভ করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ and they have chosen to bowl first. So এই ডিসিশন টু বোল ফার্স্ট উইল ইট পে অফ? আমরা সানরাইজার্সের হায়দ্রাবাদের লাইন আপ দেখার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স একটা দেখে নেই. অ্যাজ উই ক্যান সি, অ্যারন ফিঞ্চ, পাডিক্কাল, this is probably his IPL debut. I haven't heard of this name before. Virat Kohli, Villiers, Josh Philippe. আমরা লাস্ট শোতে in our very first episode of Silly Point আমরা বলছিলাম যে ফিলিপ হয়তো বা চান্স পাবে না, বাট আমরা কিন্তু এখানে দেখছি যে ফিলিপকে চান্স দেওয়া হচ্ছে. শিবম ডুবে, উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, ডেল স্টেইন এবং ইউজবেন্দ্র চেহেল. আর আমরা যদি সানরাইজার্স এর লাইন আপে আসি, ডেভিড ওয়ার্নার ইজ দ্য ক্যাপ্টেন, জনি পেয়ারস্টো, মানিশ পান্ডে, বিজয় শঙ্কর, প্রিয়াম গার্গ, মিচেল মার্শ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, again another player, Natranjan, who I've not heard much of, and Sandeep Sharma. So lineup গুলো নিয়ে একটু ডিসকাস করার জন্য আমি প্রথমে সাজ্জাদকে বলতে চাই যে what do you make of it? এবং টসে জয়লাভ করেছে সানরাইজার্স, তাদেরকে উইন প্রেডিক্টর 53% চান্স দিচ্ছে. সো what percentage do you give them? 53 বলতে তো ওরা কিছুটা এগিয়ে রাখছে সানরাইজার্সকে. আমি এগ্রি করি কারণ হচ্ছে যে আমরা আমাদের সাথে যারা রয়েছেন লিসেনার্স এবং আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন, তারা কিন্তু যদি আমাদের সিলি পয়েন্টে আলোচনাটা শুনে থাকেন, আমরা কিন্তু একটা কথা বারবার বলছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বা ওটা বাদ দিয়েও আমরা যদি ইভেন এখনো দেখি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দে হ্যাড মইন আলী, দে হ্যাড ক্রিস মরিস, দে হ্যাড ইসুরো উদানা, তিনজন মাইটি ইফেক্টিভ টি20 প্লেয়ার্স. দে হ্যাভ পিকড নান অফ দেম. জশ ফিলিপকে নেওয়া হয়েছে, অ্যারন ফিঞ্চকে নেওয়া হয়েছে, ডিভিলিয়ার্সকে নেওয়া হয়েছে, ফাইন. But instead of going with Dale Steyn, maybe they thought যে ওদের বোলিং ডিপার্টমেন্টটা একটু উইক, সেজন্য হয়তো বা তারা ডেল স্টেইনের সাথে গিয়েছে. বাট আই এম নট এ বিগ ফ্যান অফ ডেল স্টেইন when it comes to T20. অলসো মানে অ্যাড করি যে ফ্যাক্টটা, সেটা হচ্ছে যে এই ধরনের উইকেটে যেখানে একটু স্লো খেলা হয়, একটু স্লো পিচ থাকে, যদিও আমরা আজকে এখনো পিচ দেখিনি, আই ডোন্ট নো, গতকালকে কিন্তু আমরা মোটামুটি একটা গ্রিন টপ দেখেছিলাম. তো ওই ধরনের পিচ হইলে মেবি ডেল স্টেইন এখানে ভালো করতে পারবে, বাট স্টিল ক্রিস মরিসও ভালো করতে পারতো. প্লাস ক্রিস মরিস হ্যাড দ্যাট অ্যাডেড অ্যাডভান্টেজ অফ ব্যাটিং অলসো. সে কিন্তু অনেক ভালো হিট করে খেলতে পারে, অনেক হাই স্ট্রাইক রেট মেনটেন করতে পারে. সো আমি এই জায়গাটাতে একটুখানি কনফিউজড হয়েছি. জশ ফিলিপে ওরা ব্যাটিং স্ট্রেংথ বাড়িয়েছে তাকে নেয়ার কারণে, যেটা আমরা বলতে পারি. দেবদূত পাদ্দিকাল আজকে তার হচ্ছে ডেবিউ হচ্ছে IPL এ. গুরকিরাতকে নেওয়া হয়নি, পার্থিব প্যাটেলকেও নেওয়া হয়নি. সো পার্থিব প্যাটেল যেহেতু এখানে রয়েছে, আমার মনে হয় জশ ফিলিপের জায়গায় পার্থিব প্যাটেলকে দে কুড হ্যাভ বিন পিকড. সো যাই হোক, এটা অবশ্য আমাদের চিন্তা ভাবনা, তারা হয়তো একটু অন্যভাবে চিন্তা করছে. আর সবচেয়ে বড় কথা হচ্ছে লম্বা একটা টুর্নামেন্ট আজকে মাত্র শুরু হচ্ছে, তার দুই দলেরই আজকে ফার্স্ট ম্যাচ. তো
তো প্রথম দিকে প্রত্যেকটা দলই কিন্তু কিছু কিছু দল একটু স্ট্রাগল করে, কেউ কেউ ফ্রম দা মানে ফ্রম দ্য ওয়ার্ড গো তারা একেবারে তখন থেকেই একদম পারফেক্ট লাইন আপটা নিয়ে আসে, পারফেক্ট কম্বিনেশনটা নিয়ে আসে। সো লেটস হোপ ফর আরসিবি সেক যে এই কম্বিনেশনটা তাদের জন্য কাজ করবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এগ্রিড। অন্যদিকে আমরা প্রান্তরের কাছে চলে আসি। প্রান্তর, what about you? What do you make of Yes. the team and what would be your predictions? ইয়াস, আমি বলবো যে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ, ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন আজকে টসে জিতে ফিল্ডিং নিয়েছে, উইচ ইজ ভেরি মাচ গুড ডিসিশন বলতেই হবে, বিকজ স্লো ট্র্যাক একটু স্লো থাকে, লাস্ট অফ অল আমরা সেকেন্ড ইনিংস একটু ডিউ দেখতে পাই, যার কারণে চেস করাটা ইজিয়ার হয়, এক্সেপ্ট ইয়েস্টারডেজ ম্যাচ যেটা একটা সুপার ওভার হয়েছিল, অনেকটা পাঞ্জাবের ভুলের কারণেই ম্যাচটা হারতে হয়েছে পাঞ্জাবকে। সো আজকে তাও বলবো যে কিপিং ইন মাইন্ড অফ সিএসকে ইন দ্য ফার্স্ট ম্যাচ যে খুব ইজিলি রান চেস করেছিল, আমি বলবো যে আজকে ডেফিনেটলি হায়দ্রাবাদ একটু হলেও একটা এজে থাকবে। সেকেন্ড অফ অল, আমি বারবার বলি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দে হ্যাভ বিন দ্য ওয়ার্স্ট I think decision making ability from the auction to the team management, because একটু আগে সাজ্জাদ ভাই যেটা বললো যে yes they had ক্রিস মরিস ইন দ্য স্কোয়াড, মরিসের স্লোয়ার গুলো খুব কাজে লাগে, তার ডেথ ব্যাটিং এবং ডেথ বোলিং দুটোই কিন্তু বেশ কার্যকর। অন্যদিকে কিন্তু জশ ফিলিপে মাত্র কিন্তু বিগ ব্যাশে একটা ট্রামেন্ডাস সিজন খেলে এসেছে, বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিলিপে কিন্তু অস্ট্রেলিয়ার ফাস্ট পিচ গুলোতে খেলে অভ্যস্ত, সো সাউথ আফ্রিকার ফাস্ট পিচ গুলোতে খেলে অভ্যস্ত, উপমহাদেশের কন্ডিশনে সে কিন্তু আজকে ফার্স্ট খেলতে নামবে। সো হাউ মাচ ইফেক্টিভ হি ক্যান বি ফর আরসিবি, এটা কিন্তু একটা মাথা রাখার বিষয়। ইউ হ্যাড দ্য গুড ব্যাটিং ডেপথ ইন ইউর স্কোয়াড, যে বিরাট কোহলি আছে, অ্যারন ফিঞ্চ আছে এবং এবি ডি ভিলিয়ার্স আছে, আপনার দুটো বিদেশি কোটা শেষ, তারপরে কিন্তু আপনি বোলিং এ ডেফিনেটলি নজর দিবেন। ডেল স্টেইন অ্যানাদার পিক, আমি বলবো যে ডেল স্টেইনের জায়গায় হয়তো ইসুরু উদানা একটা লেফট রাইট কম্বিনেশন বোলিং এ কিন্তু ইফেক্টিভ হতে পারতো। নবদীপ সাইনি আছে এক পাশে, তরুণ রাইট আর্ম কুইকি এবং খুবই ভালো বল করে ফাস্ট বোলিং। অপর প্রান্তে কিন্তু আপনি যদি ইসুরু উদানার মতো একজন লেফট আর্ম অর্থোডক্স বলার রাখতেন তাহলে কিন্তু বেটার হতো, বিকজ এই টার্নিং পিচে বা স্লো পিচে ডেল স্টেইনের গতির চেয়ে আমি মনে করি যে ইসুরু উদানা এবং মরিসের স্লোয়ার বলগুলো, স্লোয়ার মিডিয়াম পেস গুলো কিন্তু বেশি ইফেক্টিভ হতে পারতো। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে ডিউ একটু হলেও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে ফর দ্য সেকেন্ড ব্যাটিং। সো আই হ্যাভ আ লিটল গাট ফিলিং ফর হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ কিন্তু আজকে মিচেল মার্শ, যার কিনা বোলিং স্লো মিডিয়াম পেস করে থাকে মাঝে মধ্যে, ওই স্লো মিডিয়াম পেসের জন্যই কিন্তু মিচেল মার্শকে নবীর এহেডে খেলানো একটা অলরাউন্ডারের বেনিফিট পেতে। সো সেইখানে কিন্তু হায়দ্রাবাদ হ্যাজ মেড আ গুড ডিসিশন, বলতে হবে বেটার ডিসিশন দেন আরসিবি। এবং অপরদিকে রাশিদ খান তো খেলবেনই, এটা একটা শর থিং ছিল যে টার্নিং পিচে খেলা হচ্ছে দুবাইয়ের, সো সেখানে আপনি ডেফিনেটলি রাশিদ খানের মতো একজন বিশ্বমানের লেগ স্পিনের অপশনকে খেলাবেন। এবং জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার অটোমেটিক চয়েস ছিল। সো আমি বলবো এখন পর্যন্ত গুড চয়েস ফর সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং একটু হলেও যে গুগলের যে উইন প্রেডিকশনে এগিয়ে আছে, আই উড হ্যাভ গিভেন টু 60-40 ফর হায়দ্রাবাদ, বাট ইটস আ আনসার্টেন গেম অফ ক্রিকেট। দেখা যাক কি হয়। হয়তো আজকে আরসিবি, বিরাট কোহলির কথা বারবার ঘুরে ফিরে আসছে যে হি ইজ ডেসপারেট ফর আ আইপিএল ট্রফি ইন হিজ কেস। দেখা যাক কি হয়। ট্রু ট্রু ট্রু, দেখা যাক কি হয়। এন্ড আমরা সাকিবের কাছেও চলে আসি। সাকিব, ইফ ইউ কুড টেল আস তোমার মতে হু ডু ইউ থিংক মাইট বি উইনিং দিস গেম, এবং স্টার্টিং 11 নিয়েও যদি আমরা একটু ডিসকাস করে ফেলি। সাকিব। ওয়েল, ধন্যবাদ শাহানুর ভাই। এবং একই সাথে শুনছিলাম বেশ ভালো একটা আলোচনা হচ্ছিল সাজ্জাদ ভাই এবং একই সাথে প্রান্তর ভাই অনেকটাই বলে দিয়েছেন এই জায়গায়। একটু যদি যুক্ত করতে চাই, ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো আমার কাছে খুবই কমন ছিল গতকালকেও যখন দেখছিলাম আসলে যে কারা কারা ইন করতে যাচ্ছে প্লেইং ইলেভেনে, সেই জায়গা থেকে ডেভিড ওয়ার্নার জনি বেয়ারস্টো ভালো একটা ইনিংস খেলেই এসেছেন এই জায়গায় এবং উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন। আর দেশীয় মানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মনীষ পান্ডে এবং বিজয় শঙ্কর খুব কমন ফেস। আর রাশিদ খান, যেটা সবসময় আমার কাছে মনে হয় যে অটো চয়েস, এবং এই মুহূর্তে আর্গুয়েবলি বলা হচ্ছে যে রাশিদ খান পর্যন্ত বিশ্বের সেরা লেগি এখনো পর্যন্ত কমন ফেস, এবং আমরা এক্সপেক্ট করছিলাম আসলে তাদেরকে। কিন্তু সন্দীপ শর্মা আমার কাছে মনে হয় যে কালকে একটু করছিল তাকে নিয়ে, PL এর যারা যারা কমেন্ট্রি করছে এবং একই সাথে যারা অ্যানালিসিস, তাদের কাছে
টুর্নামেন্টে এই একটুখানি আহ, মানে একটুখানি ইম্পর্টেন্ট লাগছিল, কারণ হচ্ছে তিনি বিরাট ওভার ডিসমিস করে, এবং দলীয় অধিনায়ক, এবং যেটি বলেছেন প্রান্তর ভাই যে বিরাট কোহলি সবসময় ডেসপারেট থাকে, নামের পাশে কোনো টাইটেলও নেই। কোহলিও তো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সন্দীপ শর্মা সেই জায়গায় কাজে লাগাতে পারে, এবং এর সাথে ভুবনেশ্বর কুমারের যে সুইং, তার যে ভেরিয়েশন, সেটা আমার কাছে সবসময় ভালো লাগে। এবং অবশ্যই আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করবো যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের যে চুজটা সেটা বেশ ভালো হয়েছে। এবং গত যে দুটো ম্যাচের পর্যালোচনা আপনি যদি দেখেন, ডিসিশনটা টসের পরে যে ডিসিশনটা নেওয়া হয় সেটা তো, অর্থাৎ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিচ্ছে প্রতিটি। আর একটি বিষয় আসলে যুক্ত না করলে, আর সেটা হচ্ছে গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি পেসাররা, বিশেষ করে গতকালকে ম্যাচটা যদি আপনি একটু দেখেন শানুর ভাই, মোহাম্মদ শামির যেই কিছু বোলিং, বিশেষ করে একেবারে শুরু থেকেই যেই পেস ছিলেন, একটু আগে বলেছিল যে অলমোস্ট একটা উইকেটেই খেলা হয়েছিল গতকালকে, জায়গাটায় যদি এখনো, যেহেতু যে স্কোয়াডটা আমরা দেখি, পেসাররা খানিকটা হলেও প্রথম দিকে ফেসিলিটি পেতে পারে। আর পর্যালোচনায় আমার কাছে মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ বিগত আসরগুলোর পর্যালোচনায় 2016 সালের পর থেকেই প্লে অফে ছিল, বেশ ভালো একটা দিক, পজিটিভ সাইড। আমরা যদি বেঙ্গালুরুর দিকে তাকাই, তাহলে 2016 সালের ফাইনাল ম্যাচটা পরে কিন্তু আমরা আর তাদেরকে প্লে অফে দেখি। তো এই জায়গায় তাদেরকে শুনতে হবে ছিল প্রান্তর ভাই, যে তাদের চয়েস গুলো এবং ডিসিশন গুলো কেন জানি একটু উইল্ড হয়, এবং ভুগেও এখনো পর্যন্ত আইপিএল এ তারা চলে এসেছে আইপিএল। তো একটুখানি সতর্ক থাকা উচিত। ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, এই দুটো নামই তো সবচেয়ে বেশি জোরালো হবে। দেখা যাক কি হয়, তবে আমি মনে করি যে হয়তো বা খানিকটা হলেও এগিয়ে থাকতে পারে এই জায়গায়। আমরা দেখি অন্তত পক্ষে টসটা আমরা একটু যদি বিশ্লেষণ করি, এবং সেই টস এই কারণ তারা আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে সেভাবে যদি তারা কাজে লাগাতে পারে, ফার্স্টের দিকে অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যদি আটকে রাখা যায়, সে আমার কাছে মনে হয় যে হায়দ্রাবাদের জন্য আজকের ম্যাচটা হতে পারে। ট্রু, ভেরি ট্রু। আমরা ছোট্ট একটা প্রিভিউ পেয়ে গেলাম তিনজনের কাছ থেকে। ম্যাচ তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। কয়েকটা কমেন্ট নিয়ে নিতে চাই। লেটস সি হোয়াটস গোইং অন। এখানে অবশ্য আবির রহমান হ্যালো হোয়াটসঅ্যাপ বলছে, সাবি বলছে ওই প্রান্তর ভাই আইপিএল ফ্যান্টাসি এত কঠিন কেন 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 গাইস। Aram Nazim James Shanu bhai, which team you support? IPL, I actually don't support any team to be very honest. What about you guys? তোমাদের কোনো পছন্দের টিম আছে নাকি? প্রান্তর? Yes, I basically have been in liking for CSK. আমি 2008 থেকে একদম মানে ধোনি ফ্যান, এবং ধোনি ফ্যান শুরু থেকেই সাপোর্ট করি। হ্যাড এ হার্ড ব্রোক ডেফিনেটলি ফর 2008 দ্য ফার্স্ট সিজন, রাজস্থান রয়্যালস এর কাছে হেরেছিল। সাজ্জাদ ভাই চুলটা ঠিক করতে করতে একটু ঠোঁটের কোণে হাসি দিয়ে বলতেছে, ও প্রান্তর, আই হ্যাভ অ্যান এজ অফ ইউ। সো টিল নাও CSK will be my hot favorite, but I would like to see a new champion, and in face of either Delhi or RCB, definitely. Understandable. Sajjad, what about you? Do you have any হাল্লা favorites? বল, হাল্লা বল, রাজস্থান রয়্যালস। Okay. রাজস্থান রয়্যালস, Right. যদিও এবার রাজস্থান রয়্যালস এর আমার মনে হয় না কোনো চান্স আছে, মানে খুবই বাজে একটা টিম করছে এবার ওরা। So, prediction টা কি হতে পারে আইপিএল এ এবার ফেভারিটস? হু আর দ্য হট ফেভারিটস, সাজ্জাদ? হট ফেভারিটস আমি বলবো, যদিও ফার্স্ট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গিয়েছে, বাট মুম্বাইয়ের পক্ষে আমি একটা ভালো পার্সেন্টেজ রাখবো। আর গতকালকে যে দুটো ম্যাচ খেলেছে, যে দুটো দল ম্যাচ খেলেছে, কিংস 11 পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস, দে বোথ হ্যাভ ভেরি ব্যালেন্সড টিম। সো এই তিনটা দল কিন্তু বেশ মানে আমার মনে হয় কুড বি এ থ্রেট ফর এভরিওয়ান এলস। রাইট। অ্যান্ড সাকিবের কাছে যদি আসি, যে সাকিব, what about you? কোনো ফেভারিট টিম আছে, এমন কোনো টিম আছে যে যাকে মনে হয় যে এইবারের আইপিএল জিতবে? এমন কোনো ফেভারিট টিম আছে, পছন্দের টিম এবারের আইপিএল বা শুরু থেকে আইপিএল? ওয়েল, ইটস অলমোস্ট যেটা হয় বাস্ট মন্তব্য হয়ে যাবে, যেটা আমি বলছিলাম যে সিএসকে, কারণ সিএসকে সবসময় ফেভারিট থাকে।
সুতরাং আমার মনে হয় যে আমারও ফেভারিট টিম, কিন্তু সিএসকে একটি বিষয় একটু যদি যুক্ত করি তাহলে বলা যায় মানে সিএসকে যে টিমটা, আমি যদি নামটাই বলি, পাব ডু প্লেসি, ডুয়েন ব্রাভো, এরা ধোনি যে ক্যাপ্টেন্সিটা করে অফ অফ দ্য ফিল্ডে ওদের যে বোঝাপড়াটা, আমার কাছে মনে হয় অন দ্য ফিল্ডে ওইটা বেশ কাজে লাগে। যে যখন রাইজিং পুনে সুপার জায়ান্ট টিমটা ছিল, ধোনির নেতৃত্বে ছিল, তখনও অলমোস্ট যে আমরা দেখেছিলাম পাব ডু প্লেসি ওই টিমে খেলেছিল, ব্রাভো ওই টিমে খেলেছিল, ওদের মধ্যে যে একটা বোঝাপড়া থাকে, আমার মনে হয় অন দ্য ফিল্ডে এটার প্রভাব একটু হলেও থাকে। এবং সিএসকে কিন্তু এখনো আজকের মানে এইবারের যে আইপিএলটা হচ্ছে সেখানেও কিন্তু আমার কাছে মনে হয় হট ফেভারিট, না বললেই না। রাইট। সো এনিওয়েজ, ফার্স্ট গেম কিন্তু আজকের একমাত্র গেম, ইনফ্যাক্ট দ্য থার্ড গেম অফ দিস সিজনস আইপিএল কিন্তু শুরু হয়ে যাচ্ছে। We're seeing the two batsmen are out already. So I guess first 5 overs এ কারা কারা ওয়াচ অ্যালং এ থাকছে? প্রান্তর is currently muted, সে নিজেকে মিউট করে ফার্স্ট 5 ওভারসে আমি এবং সাজ্জাদ ভাই আছি আপনাদের সাথে great for the watch along. So for the best and hope for the best to our all right, so please guys take it away. I'll be back, I guess, after 5 overs. Yay, okay. Okay. So যেটা দেখলাম শানুর, সরি প্রান্তর, ফিঞ্চ এবং যে নামলো হচ্ছে যে আজকে যে ডেবিউট্যান্ট দেবদূত পাদিক্কাল, দেবদূত পাদিক্কাল has a strike rate of 175.8. Are you kidding me? মানে কেমনে কি যাই হোক, এই ধরনের একটা মানে বিধ্বংসী ধরনের একটা স্ট্রাইক রেট নিয়ে সে আসছে। অনেক বড় হাইপ একজন ক্রিকেটার, হয়তোবা দেখা যাক ভুবনেশ্বর কুমারের সামনে এখন কিভাবে খেলবে, এটাই হচ্ছে দেখার বিষয়। Yes, Bhuvaneshwar Kumar, the most experienced bowler, 118 ম্যাচে মানে 133 উইকেট, এটা awesome, 7.25 only. So matches like T20, it's very very effective. What to say? আমি কিন্তু আজকে, হ্যাঁ সেটা তো অবশ্যই, বাট আমি আজকে একটু অবাক হয়েছি যে আমার একজন খুব ফেভারিট ক্রিকেটার কেন উইলিয়ামসনকে আজকে দেখতে পাচ্ছি না 11-এ। অবশ্য অনেকটা অনুমিতই ছিল বলা যায়, কারণ যেই 2018 সালের যেবার ক্যাপ্টেন ছিল সে, হি প্লেড ব্রিলিয়ান্টলি, হি ক্যাপ্টেন ব্রিলিয়ান্টলি, বাট ওইবার হচ্ছে যেহেতু ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞার খাড়ায় পড়েছিল, সুতরাং ওই সময়টাতে সে ক্যাপ্টেন্সি করেছিল, খুব ভালো করেছিল, কিন্তু তারপরও কেন উইলিয়ামসনকে আমি আসলে চাচ্ছিলাম। খুবই নিপাট ভদ্রলোক একজন খেলোয়াড়। এর মধ্যে কিন্তু একটা বল হয়ে গেছে, যে একটা জিনিস দেখা যাচ্ছে যে উইকেটে কিন্তু বেশ ভালোই ঘাস টাস আছে। সো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আরসিবি আজকে ডেল স্টেইনকে খেলাচ্ছে, তো ডেল স্টেইন কুড বি ভেরি ইফেক্টিভ অন দিস উইকেট, কি বলো? Yes, definitely. এবং আরসিবি কিন্তু লেফট রাইট কম্বিনেশনে নিয়ে নেমেছে, এবং দেবদূত পারিক্কালকে কিন্তু বেশ ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে সাজ্জাদ ভাই, বলতে হবে, বিকজ ইয়াং ব্যাটসম্যান এখন পর্যন্ত, এবং আন্ডার 19 বেশ ভালো পারফর্ম করে এসেছে। সো ডেফিনেটলি তার কাছে কিন্তু একটা বেশ ভালো একটা অপরচুনিটি টু ওপেন আপ উইথ ফিঞ্চ, টু গ্যাদার মোর এক্সপিরিয়েন্সেস ফ্রম ফিঞ্চ and from rest of the squads. So I think there is a good prospectus for this batsman, এবং অসাধারণ মানে খেলেছে আন্ডার 19 এখন পর্যন্ত। সবচেয়ে স্ট্রেংথ হচ্ছে দ্য ভ্যারি অফ শটস ইন হিজ হ্যান্ডস। সো এটা একটা অনেক ভালো একটা কাজ করবে। এবং পিচের ময়েশ্চার নিয়ে কথা বলছিলেন সাজ্জাদ ভাই, সুইং গুলো বেশ ভালো মতো দেখা যাচ্ছে, এবং আমরা কিন্তু ভুবনেশ্বর কুমারের কাছ থেকে এই টাইপ অফ ইন সুইং এবং আউট সুইং কিন্তু বেশি এক্সপেক্ট করি বেসিক্যালি, বিকজ নতুন বল, একদম শাইনি বল, এবং এইখানে কিন্তু তিনি বেশ ভালো আউট সুইং ইন সুইং করান। তার সুইং গুলো অন দ্য লেন্থ এবং গুড লেন্থে পারফেক্টলি পড়ে। আবার যখন পুরোনো বলে তাকে ফিরিয়ে আনা হয় তখন কিন্তু নাকল বলটা কিন্তু খুব বেশি কার্যকরী হয় তার, এবং ওইটাতে কিন্তু তিনি ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, ডেফিনেটলি। একটা জিনিস, আমরা শুধু ওই পারিক্কালের স্ট্রাইক রেট নিয়ে কথা বলছিলাম, আমরা যদি তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের দিকে তাকাই, কারণ ফার্স্ট ক্লাস মানে হচ্ছে যে এখন পর্যন্ত যে কয়টা T20 খেলেছে সেটার দিকে যদি তাকাই, 12টা ম্যাচ খেলেছে, 12টা ইনিংস খেলেছে, এর মধ্যে তার এভারেজও কিন্তু 64+।
সো এর মধ্যে 12টা ইনিংসের মধ্যে হি হ্যাজ স্কোরড 550s and 100, সো ব্রিলিয়ান্ট রেকর্ড। বোঝাই যাচ্ছে যে আইপিএল এ পিকড আপ হওয়াটা আসলে কোনো ফ্লুক ছিল না। এর মধ্যেই মানে গ্লিমস অফ হয়তো বা কি বলবো, গ্লিমস অফ ব্রিলিয়ান্স দেখা গিয়েছে হয়তো তার মধ্যে, এই জন্যই এত বড় একটা প্ল্যাটফর্মে এখনই নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড হি ইজ অফ দ্য মার্ক, যেটা দেখলাম যে, এবং ভেরি কুইক সিঙ্গেল লেগ সাইডে ঠেলে দিয়েই, যেটা দেখলাম দুজনের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া অ্যারন ফিঞ্চ এবং পারিক্কালের মধ্যে। একটা জিনিস অবশ্য একটু একদিক দিয়ে যেটা ভালো হয়েছে, কোহলি যেহেতু এখন নাম্বার 3-তে চলে যাবে এবং ডিভিলিয়ার্স নাম্বার 4-এ চলে যাবে, and then Philippe আসবে নাম্বার 5-এ, and Washington Sundar will be or Shivam Dube will come at number 6. So ব্যাটিং ডেপথটা কিন্তু অনেক হিউজ হয়ে যাবে আরসিবির, যেটা সবসময় ছিল অনেস্টলি। আরসিবির ব্যাটিং নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না। বোলিং ইজ দ্য অনলি থিং হু হ্যাজ লেট দেম ডাউন এভরি সিজনস অফ আইপিএল। আমি একটু ডিফার করব, ব্যাটিং নিয়েও কোশ্চেন ছিল যে যে ডিভিলিয়ার্স এবং কোহলির পর আর কে রান করবে, একটা কোশ্চেন ছিল সবসময় যে ভাই এই দুটো বুঝে মানে পাওয়ার ক্রিকেটে যে এই দুটা ব্যাটসম্যান এই দুজনের আউট কর বাস খেলা শেষ, ওইরকম ছিল ব্যাপারটা। ওই জন্যই তো বললাম যে এইবার যেহেতু ফিঞ্চ চলে আসছে, ফিঞ্চ কিন্তু গত বছর পাঞ্জাবে খেলছিল, হ্যাঁ এবার যেহেতু ফিঞ্চ চলে আসছে, আর ফিঞ্চের সাথে যদি পারিক্কাল বা এরকম কোনো ইয়াংস্টার যদি ক্লিক করে যায়, তাহলে কিন্তু ডিভিলিয়ার্স আর বিরাট কোহলি যখন 3 and 4 খেলবে, খেলাটাই তো 20 ওভার, তখন কিন্তু তারা অনেকটুকু দেখা যায় যে 12, 13, 14 ওভার পর্যন্ত কভার করে ফেলবে এই কয়েকজন। আই থিঙ্ক কোহলি অনেকটা ডিপেন্ডেন্ট করে এবং একটা নির্ভরতা দেয় নতুন ব্যাটসম্যানদের এবং বোলারদেরকে, বেসিক্যালি যে কাম এন্ড জাস্ট পারফর্ম এন্ড ফিক্সড ইউর প্লেস ইন দ্য স্কোয়াড বলতে হবে। প্রথম ওভারে খেলা শেষ 2 কোনো উইকেট না হারিয়ে, সো মানে অতটাও একটা ভালোভাবে স্টার্ট করতে পারলো না আরসিবি ইন ফ্রন্ট অফ ভুবনেশ্বর কুমার। কি মনে হয় সাজাদ ভাই যে দেখে শুনে খেলার একটু চেষ্টা করছেন দুই ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান, তার মধ্যে কিন্তু একদম নতুন একটা ব্যাটসম্যান, সো বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, একটি রান নিয়ে মাত্র একটু গিয়ারে হয়তো উঠতে চাইবে নেক্সট ওভার থেকে। না আসলে কন্ডিশনটাই কিন্তু এমন, আমরা যে গত দুটো ম্যাচ দেখলাম, দুটো ম্যাচেই কিন্তু দেখেছি যে ইনিশিয়ালি বল বেশ ভালো মুভ করছিল, ভালো বাউন্স হচ্ছিল, এবং তখনই কিন্তু প্রত্যেকটা দল এখন পর্যন্ত যে 4টা দল খেলেছে, অলমোস্ট প্রত্যেকটা দলই কিন্তু নতুন বলের এগেনস্টে স্ট্রাগল করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স বাদে বাকি সবারই কিন্তু টপ 2-3 উইকেটস খুব চিপলি পড়ে গিয়েছে। তারপর আবার দেখা গেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোটামুটি সবাই 160 অ্যান্ড প্লাস মাইনাস সামথিং ওইরকম অ্যারাউন্ড একটা স্কোর করে ফেলতে পারে। সো এটা এই কন্ডিশনে যে আসলে রান করাটা খুব বেশি একটা সহজ সেটা কিন্তু বলা যায় না। যাই হোক, ও মাই গড, পারিক্কাল কি খেললো রে বাবা, সন্দীপ শর্মাকে একেবারে উড়িয়ে মারলো। মানে দ্যাট রিয়েলি এক্সপ্লেইনস ওয়াই হিজ স্ট্রাইক রেট ইজ মোর দ্যান 175। টোটালি মানে বলতে হবে যে অ্যাগ্রেশন ইজ দ্য কি, আই থিঙ্ক এই আইপিএল সহ এবং যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে এবং ডেফিনেটলি টি-20-তে তো আপনি অবশ্যই চাইবেন। পার্থিব প্যাটেলকে এই ক্ষেত্রে ওপেন করানো হতো আগে, বাট এখন কিন্তু প্যাটেলকে ড্রপ করে দিয়ে প্যাটেল কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কিপার ব্যাটসম্যান ইন দিস টুর্নামেন্ট, সিএসকে থেকে শুরু করে আরসিবি, সো সব জায়গায় খেলে কিন্তু সো সব জায়গায় খেলে কিন্তু তিনি কিন্তু বেশ একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, সো তাকে ড্রপ করে আজকে কিন্তু ফ্রেশ লেগ পারিক্কালকে খেলানো হচ্ছে। ডেফিনেটলি ব্রিলিয়ান্ট শট টু ওপেন দা স্কোরিং মেশিন বলতেই হবে। স্লটে বল দিয়েছে যদিও আই থিঙ্ক সন্দীপ শর্মা, বাট দেখা যাক কিভাবে কামব্যাক করে সন্দীপ শর্মা ইজ এ গুড বোলার। আমরা কিন্তু দেখেছি মোটামুটি গত বেশ 3-4টা সিজন ধরেই বেশ রেগুলার একজন কাস্টমার রয়্যাল চ্যালেঞ্জার্স সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। মিডিয়াম পেস বোলার, ছোট ছোট সুইং থাকে তার বলে, এট টাইমস এগুলো খেলাটাও একটু কঠিন হয়ে যায়। দেবদূত পারিক্কাল আজকে চান্স পেয়েছেন এবং এখন পর্যন্ত বেশ কনফিডেন্স মনে হচ্ছে, সুন্দর ফ্লিক করে দিচ্ছেন। ওদিকে কিন্তু ওই যে ফাইন লেগটাও কিন্তু সার্কেলের ভেতর, চমৎকার আর একটা 4 কিন্তু পেয়ে যাবে। সো হি ইজ প্লেইং উইথ দ্য ফিল্ড অ্যাকচুয়ালি, ফিল্ডিং এর অনুযায়ী, মানে প্রথম বলে যে 4টা তিনি মেরেছিলেন যে ডাউন দ্য উইকেট এসে হিভ করেছেন মিড উইকেটের উপরে, এটা আবার কিন্তু দেখলাম যে ইটস অল অ্যাবাউট টাইমিং এন্ড প্লেসমেন্ট। সো সোফার যেটা মনে হচ্ছে যে তার ডেবিউ নিয়ে ওইরকম নার্ভাসনেস কিন্তু এখন পর্যন্ত তার মধ্যে দেখা যাচ্ছে না। ফিল্ড পজিশন কোথায় আছে না আছে খুব ভালো একটা ম্যাপ তার মাথার মধ্যে সেট হয়ে আছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট হি ইজ প্লেইং দ্য বল, হি ইজ প্লেসিং দ্য বলস।
আচ্ছা সাজাদ ভাই, ফাইন লেগ কি? হ্যাঁ, যে ফাইন লেগটা লেগ দেখতে সুন্দর, যে Yeah, লেগটা I ফাইন, like it. সেটা ফাইন লেগ। জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ, যারা আমাদেরকে দেখছেন ফেসবুক লাইভে এবং শুনছেন ডেফিনেটলি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডু কমেন্ট আমাদের এই ফিডটাতে ডেফিনেটলি যে ফাইন লেগ নিয়ে আপনাদের কিরকম কি কি মজার কিছু এক্সপ্লেনেশন আছে, উই উড লাইক টু জাস্ট মানে হিয়ার অ্যাবাউট ফ্রম ইউ। দেখা যাক কি হয় যে ফাইন লেগ নিয়ে কয়েকটা ফাইন ফাইন কমেন্টস আমরা পাই ডেফিনেটলি। এই সাজাদ ভাইয়ের এই অ্যান্সারটা কিন্তু আর নেওয়া যাবে না। সাজাদ হ্যাঁ, ভাই বলে এটা হয়ে দিচ্ছে গেছে। দেখতে সুন্দর, এই লেগ শেষ, দ্যাটস ইট। ঠিক আছে, এখন কিন্তু অন্য একটা ডেফিনেশন দিতে হবে। যাই হোক, মানে দুর্দান্ত শুরু, মানে ফিঞ্চ তো মানে অপশনই পাচ্ছে না মানে ব্যাটিং করার, যে পারিক্কাল সব খেলতেছে। মানে এইটা আমি আমি তখন দেখতাম যখন ওই যে অস্ট্রেলিয়া হয়ে নামতো সাজ্জাদ ভাই, যে ফিঞ্চ এবং ওয়ার্নার, এই যে আজকে ওয়ার্নার তার প্রতিদ্বন্দ্বী, মানে ওয়ার্নারই মারতো, ফিঞ্চ আগে একটু দেখতো, অথবা ফিঞ্চ মারতো ওয়ার্নার দেখতো। সো আই থিঙ্ক দে আর ট্রাইং টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ জেল ইন বিটুইন অফ দেম, বিকজ এই পার্টনারশিপটা যদি দাঁড়িয়ে যায় ফর দ্য রেস্ট অফ দ্য টুর্নামেন্ট, যদিও খুবই আর্লি বলে ফেললাম, বাট তাও মানে স্টার্টস ওয়েল, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এন্ড স্টার্ট ফাস্ট, যেটা আরসিবির সাথে হয়ে এসেছে। তারা সবসময় স্টার্ট করতে করতেই গিয়ারটা উঠাতেই স্লো করে ফেলেছে, যার কারণে লাস্টের দিক দিয়ে তাদেরকে অনেক প্রেসার নিতে হয়েছে। ডেফিনেটলি। এবং একটা মজার জিনিস কি প্রান্তর, আমি জানি না তুমি আমার সাথে এগ্রি করবা কিনা, যে ওই ইয়ের কথা, পারিক্কালের ব্যাটিং দেখে, বিশেষ করে প্রথম, আচ্ছা এর মধ্যে কিন্তু একটা এলবিডব্লিউ অ্যাপিল করেছে, ডিআরএস নিবেন কিনা। আচ্ছা এটা কি একটা ফ্যাশন হয়ে গেছে নাকি, ক্যাপ্টেনরা দুইটা ক্যাপ পরে করবে? মানে শাহানুরকে এনে, শাহানুর যেহেতু ওয়ান কাইন্ড অফ ক্যাপ্টেন অফ হার্ট পিক্সেল টিভি আমাদের এখানে, শাহানুরকে এনে বসায় দুইটা ক্যাপ পরায় দিতাম, দুইটা ক্যাপ বসায় দিতে হবে তার মাথায়। So, যেটা বলতেছিলাম প্রান্তর, ওই যে পারিক্কালের কথা বলতেছিলাম, কেন যেন ও যে ডাউন দ্য উইকেট এসে যে মারলো না, হ্যাঁ ওই শটটা, তারপর হচ্ছে একটা কাভার ড্রাইভ করার চেষ্টা করলো, প্লাস তার ফিজিক, তার যে বডি বিল্ড, আমার নাইম শেখের কথা মনে করায় দিচ্ছে, ব্যাটিং স্টাইল অনেকটা কিন্তু এরকম লিকলিকা টিংটিঙা, হ্যাঁ ওইরকম, আবার টাইমিং এর উপরে খেলতে চাচ্ছেন, আবার হাত একটু টুইস্ট হয়ে যাচ্ছে শট খেলার সময়, অনেকটা কিন্তু নাইম শেখের কথা মনে করায় দিচ্ছে। এবং আমার সেই ইন্ডিয়ার এগেনস্টে যে ডেবিউটা ছিল, সেই ডেবিউটার কথা মনে পড়ে যাচ্ছে টি-20-তে। দো আই থিঙ্ক পারিক্কাল আর নাইম শেখ বোথ আর স্টাইলিশ ব্যাটসম্যান বলতে হবে, টাইমিং এর উপরে খেলেন, বাট পারিক্কালকে দেখলাম লেগেও যেরকম দুর্দান্ত, আপনার উইকেটের পেছনেও একটু ভালো ফ্লিক করলো, আবার কভার ড্রাইভটাও অসাধারণ করলো। নাইম শেখের কিন্তু আমি সবসময় দেখতাম যে বারবার তিনি যে স্কোয়ার কাট গুলো করেন বা ড্রাইভ গুলো করেন, ওগুলো খুব মেসমারাইজিং হলেও লেগ সাইডের দিকে বা অ্যারাউন্ড দ্য উইকেটে একটু তার উইকনেসটা আছে। সো ডেফিনেটলি এই জিনিসগুলো নিয়ে কাজ করলে কিন্তু আই থিঙ্ক মনে হয় যে এক সময় যে আমরা বলি যে তামিমের যোগ্য সহযোগী ঘুরিয়ে ফিরিয়ে অনেক ইউজ করা হয়েছে, সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং রিসেন্টলি নাইম শেখ। সো তামিমের ক্যারিয়ারের শুরু থেকে চিন্তা করি, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, নাজিম উদ্দিন, মানে নাম তো আর কম আসে নাই। ইয়াস, আমার মনে হয় মানে অসাধারণ। আচ্ছা, ওমর বিন পারভেজ আমাদেরকে কমেন্ট করেছে যে ফাইন লেগ নিয়ে, আচ্ছা যেই জায়গার ফিল্ডারদের ক্যাচ অর মিসফিল্ড করানোর জন্য হুচুত বলতে হয়। Nice one. Let's see who can beat that. ও মানে ওমর বিন পারভেজ ইটস মোস্টলি হচ্ছে ফুটবলের একটা ক্রেজি ফ্যান। সো ফুটবলে ওই যে পিছলায় পড়ে গেলে শব্দ হয় না একটা পড়ে যাওয়ার সময়, ওই শব্দটা ক্রিকেটে নিয়ে আসছে। ভেরি মাচ মানে ইনোভেটিভ বলতেই হবে। এটা কি শট খেললো রে বাবা, জায়গায় দাঁড়ায় রিচ করলো, অফ স্টাম্পের এত বাইরে, এটাকে মানে কি বলবো, মানে অফসাইডের ঝাড়ু শট, ঝাড়ু বললে তো সুইপ হয়ে যাবে, ঝাড়ু বললে তো সুইপ হয়ে যাবে, তো ওই দাঁড়ায় অফসাইডে ঝাড়ু দিছে। মানে ওই যে আমরা কোয়ারেন্টিনে আমাদের বাসায় যেরকম কাজ করতাম ঝাড়ু দিয়ে, ঝাড়ু দিয়ে যায়, এই যে ঝাড়ুটা ওই যে টেবিলের চিপায় ওয়ালের চিপা থেকে বের করতে হয়েছে। রাইট, মানে কোয়ারেন্টিনে সবচেয়ে বড় দুইটা উদ্ভাবন ছিল ফ্রম মাই পার্সোনাল পারসেপশন, সেটা হচ্ছে ঝাড়ু দেওয়ার সময় আগাতে হয়, ড্রাইভ করতে হয়, আর হচ্ছে ঘর মোছার সময় ব্যাকফুটে গিয়ে ব্যাকফুটে যেতে হয়।
তো সেরকম ভাবে শুরু করেছে দেবদূত পারিক্কাল, উইকেটের চারপাশে খেলছে। আই থিঙ্ক কোয়ারেন্টিনের তার এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগাতে যাচ্ছে তার ব্যাটিং টেকনিককে দিয়ে। সো 12 বলে 16 আমরা সাধারণত এরকম স্টার্ট দেখি সাধারণত মানে এস্টাবলিশ কিছু ব্যাটসম্যানের কাছ থেকে, বাট অপরদিকে সাজ্জাদ ভাই 3 বলে এখন পর্যন্ত ফিঞ্চের একটা রানও নেই। এবং এর মধ্যে তার এগেইনস্টে একটা এলবিডব্লিউ অ্যাপিলও হয়েছিল। রাইট রাইট। হ্যাঁ, সো সো দেখা যাক এই যে ইন্ডিয়ানরা যে উঠে আসে তাদের ইয়াংস্টারদেরকে আরো সামনে এগিয়ে দেয়। সো এইটাই কিন্তু একটা চার্ম আই থিঙ্ক অফ দিস আইপিএল, রাইট? না সেটা তো অবশ্যই। এবং আমরা যদি দেখি যে সেই 2008 থেকেও যদি চিন্তা করি, প্রত্যেকটা আইপিএল সিজনই কিন্তু ওয়ান অর মোর মানে স্টার নিয়ে আসছে। হ্যাঁ, ইভেন বিরাট কোহলি ফ্রম আইপিএল, মানে আইপিএল এর আগে কিন্তু তার নাম অতটা শোনা যায় নাই। তো অবশেষে ফিঞ্চ একটা কাট করেছে, পুরোপুরি কনভিন্সিং ছিল না, অ্যাটলিস্ট সে রানের খাতাটা তো খুলতে পারলো। যাই হোক, 2টা রান পেয়ে যাবে, 24 নো লস, ভালো। কিন্তু ফিঞ্চের যে একটু আমি অবশ্য স্ট্রাগল করছে ঠিক বলবো না, কারণ সে কিন্তু টানা 2টো বল খেলার সুযোগ এখন পর্যন্ত পায়নি। ওই হঠাৎ একটা করে বল খেলছে, সো উইকেটে থিতু হওয়ার সময়টাও কিন্তু এখনো সে পায় নাই। কিন্তু তারপরে ওইদিকে পারিক্কাল কিন্তু মোটামুটি পুষিয়ে দিয়েছে, সো ইটস এ ডিসেন্ট এনাফ স্টার্ট। কি বলো? এবং ভুবনেশ্বর কিন্তু তার সেই উইকনেস জায়গায় বল করছে যে বল পিচড হওয়ার পর গুড লেন্থে যে একটা ইনসুইঙ্গার হয় এবং মিডল অফ দ্য স্টাম্প থেকে লেগ স্টাম্পের ট্রাজেক্টরিতে বলটা থাকে, তখনই কিন্তু ফিঞ্চ স্ট্রাগল করে একটু। সো সেই জায়গাগুলো কিন্তু সন্দীপ শর্মা বা ভুবনেশ্বর কুমার যতগুলো বল করছে একদম টাইট লাইন এন্ড লেন্থ মেনটেন করছে। সো এটাই কিন্তু ফিঞ্চের জন্য একটু হলেও, যে কটা বলই খেলেছেন তিনি, একটু হলেও তাকে ব্যাকফুটে রাখতে বাধ্য করছে। এক্সেপ্ট দ্য সেকেন্ড লাস্ট বল অফ দ্য ওভার, অফ স্টাম্পের বাইরে ছিল, একটু রুম পেয়েছিলেন তিনি, সো রুম পেয়ে তিনি মেরেছেন। সো এই যে আরেকটা আমাদের যারা শুনছেন এবং দেখছেন, সাজ্জাদ ভাই বলেন, সাজ্জাদ ভাই তো ফাইনাল একটা সুন্দর এক্সাম্পল অ্যানালিসিস দিলেন। রুম পাইলে কি করে, কেন ব্যাটসম্যানরা রুম পায় এবং কোন হোটেলে রুম পায়? ব্যাটসম্যানরা রুম পায় কেন না, ইটস এ ট্রিকি ওয়ান। ওয়েট, একটু ভাবি। হ্যাঁ, মানে সাধারণত কি হয়, ওই বোলাররা ব্যাটসম্যানদেরকে রুম দেয়, কারণ ক্রিকেটটা আসলে ব্যাটসম্যানদের জন্য এত বেশি সহজ করে দিচ্ছে, তো ওরা মাঝে মধ্যে বলে যে তোরা যা রুমে গিয়ে খেল, হ্যাঁ তোরা একটু রুমে গিয়ে আরাম করে খেল, এই জন্য বোলাররা মাঝে মধ্যে রুম দেয় ব্যাটসম্যানদেরকে। That's a nice explanation, another one. So দেখা যাক যে ফোর্থ ওভারের খেলা কিন্তু শুরু হয়ে গেছে ডেফিনেটলি, এবং আজকে কিন্তু একটা আনক্যাপড প্লেয়ার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে টি নাটারঞ্জন, তামিলনাড়ু ক্রিকেটে দুর্দান্ত ভালো পারফর্ম করেছে এবং বেশ 2-3 বছর ধরে বেশ কনসিস্টেন্ট একজন পারফর্মার। চেন্নাইয়ের নেওয়ার কথা এই প্রথম বলটা দেখলাম নাটারঞ্জনের, একেবারে নাটারঞ্জন নামটা শুনেও কিন্তু ওই যে একটা সাপুরে ফিলিং আছে, সাপের মতো কিন্তু ইয়ে করে গেল বলটা, মানে অনেক জোস। ইয়েস বলতে হবে। এবং টি নাটারঞ্জন ডেফিনেটলি তামিলনাড়ু ক্রিকেটের একটা পরিচিত মুখ, এবং টেকনিক্যালি যদিও সিএসকে এর পাওয়ার কথা তামিলনাড়ু ক্রিকেট হিসেবে, বাট সানরাইজার্স বলতে হবে ভালো একটা পিক ডেফিনেটলি। স্পাইডার ক্যাম এখানে কিন্তু বেশ ঝুঁকির মুখে ছিল। পারিক্কাল কিন্তু বলতেই আমি যে মানে কালে ভদ্রে পারি তা না, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পারিক্কাল তার নামের প্রতি সুবিচার করে, এবং 15 বলে দুর্দান্ত একটা শট। যারা টিভিতে খেলাটা দেখছে না, আমাদেরকে দেখছে, আই গেস আমার এক্সপ্রেশন দেখে বুঝে গেল যে কি অসাধারণ একটা শট ছিল। ফ্যান্টাস্টিক। স্পাইডার ক্যাম বললাম, মানে স্পাইডার ক্যামটা জাস্ট শট করে চলে গেল। হ্যাঁ, এবং এই শটটার বেস্ট থিং কি, হি ওয়াজ ক্র্যাম্পড ফর স্পেস। ওই যে রুম কিন্তু দেয় নাই এখানে, নাটারঞ্জন তাকে রুম কিন্তু দেয় নাই, তো রুম না দিলেও সে কিন্তু ছিটকানি খুলে দিয়েছে ঠিকই। ও মাই গড, হোয়াট এ শট! ইনসাইড আউট। just one bounce, about to be a six বলতেই হবে। ও মাই গড, লাভলি ব্যাটিং। আর এই নাটারঞ্জনকে দেখেও কিন্তু লিকলিকা ব্যাটায় 140 তে বল করতেছে, অস্থির অবস্থা। মানে রাইট, এবং ইন্ডিয়ান কুইকাররা যে ডেভেলপ করছে মানে পেস ডিপার্টমেন্টে, সো দ্যাটস ওয়ান অফ দ্য এক্সাম্পলস। কি বলেন যে মানে সবাই কিন্তু এখন অলমোস্ট 140 তাদের এভারেজ একটা স্পিড হয়ে গেছে, রাইট? এবং আমরা যদি ইন্টারন্যাশনাল বোলিং এও দেখি তাদের দুর্দান্ত। এবং নবদীপ সাইনি, ডোন্ট মানে ফরগেট অ্যাবাউট হিম, তিনি যদিও আরসিবির পক্ষে খেলছেন,
আই হোপ তিনিও আজকে বেশ ভালো পেস তুলবেন, বিকজ ওয়েস্ট ইন্ডিজে যখন তার অভিষেক হয় তখনও কিন্তু 140 145 মানে দুর্দান্ত গতি ছিল তার বলে। হুম। না ওইটাই সবচেয়ে বড় কথা কি, ওই যে মানে এই লাস্ট 10 ইয়ার্স, আরো 10 ইয়ার্স কে না, আমি আরেকটু ছোট করে বলি, 2013-এ ইন্ডিয়া জিতলো হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে ওই 2014 থেকে কিন্তু ওদের এই রেভলিউশনটা শুরু হয়েছে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। আরেকটা 4 মারছে, কঠিন ব্যাটিং করতেছে কিন্তু এই পারিক্কাল, সুন্দর সুন্দর সুন্দর। সবচেয়ে বড় কথা কি, ও কিন্তু ওইরকম খুব বেশি হিট করতে চাচ্ছে না, ও একেবারে অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল খেলছে এবং গ্যাপ বের করার চেষ্টা করছে। আর আবার হ্যাঁ, খুব সুন্দর 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 প্লেসমেন্ট, ভালো গ্রাউন্ডে যদি না পারছে তখন হচ্ছে যে টাইমিং ভালো করছে যেন ইনফিল্ডটা ক্লিয়ার হয়। সো খুব চমৎকার চমৎকার ব্যাটিং। অবশ্য এখন পর্যন্ত বসে কোহলি গ্লাভস প্যাড হেলমেট পরে রেডি এবং প্রত্যেকটা মারের পরে ইয়েস। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানো, মানে আরসিবির ক্ষেত্রে মানে এরকম একটা ভালো স্টার্ট হইলে আরসিবির এগেইনস্টে যে টিমই থাকবে তারা কিন্তু এর চাইতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকবে বিকজ অফ এবি ডিভিলিয়ার্স। কারণ হিস্ট্রিক্যালি দেখা যায় যে যখন টিম, সেটা সাউথ আফ্রিকা হোক, সেটা আরসিবি হোক বা অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেই হোক, আমরা কিন্তু ডিভিলিয়ার্স এর বেস্টটা দেখতে পেয়েছি কখন, যখন হচ্ছে যে মানে আমি তাকে ছোট করে বলছি না যে সে সবসময় ভালো জায়গায় ভালো সময় ভালো খেলে, কিন্তু দেখা যায় কি যখন টিম ভালো অবস্থায় থাকে, ডিভিলিয়ার্স যদি ওই সময় ব্যাটিং করতে আসে, ও একদম অপোনেন্টকে একেবারে মানে ছিঁড়ে ফেলে, মানে যেটা সোজা বাংলা যদি বলি একদম ছিঁড়ে ফেলে। তো ওইরকম একটা ভালো স্টার্ট যদি আজকে আরসিবি পেয়ে যায় তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের মোটামুটি বলা যায় খবরই আছে। অবশ্য আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, আই হোপ ডিভিলিয়ার্স যখন নামবে তখন রাশিদ খানও বোলিং এ থাকবে, তো খুব ভালো একটা ব্যাটেল হবে। রিয়েলি মাউথ ওয়াশিং ব্যাটল ইট উইল বি বলতে হবে। যারা শুনছেন এবং দেখছেন আমাদেরকে হার্ড পিক্সেল টিভি স্পোর্টস এর লাইভ ম্যাচ পয়েন্ট থেকে এবং ওয়াচালন থেকে, আরসিবি ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ 4 ওভারে 32 রান 8 করে নিচ্ছে পার ওভারে এভারেজে 2 ব্যাটসম্যান। সো ব্রিলিয়ান্ট একটা স্টার্ট। মিশেল মার্শকে কিন্তু নিয়ে আসা হয়েছে। অস্ট্রেলিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ইট ইজ ফিঞ্চ ভার্সেস মার্শ। এখানে একটা মজা হবে, মিচেল মার্শ যদি এখন কোনোভাবে ফিঞ্চের উইকেটটা নিয়ে ফেলে, সে তখন বলতে পারবে যে দেখছো তুমি আমারে বোলিং দিতে চাও না, এখন তোমারে আমি আউট করছি। মিচেল মার্শকে কিন্তু খুব একটা ইউজ করে না ফিঞ্চ, আমি জানি না কেন। থাকে না কিছু কিছু, মানে অনেক সময় কিন্তু ক্যাপ্টেনের কিছু ফেভারিট থাকে। মিচেল মার্শের বোলিং ইজ ডেফিনেটলি নট অ্যামং দ্য ফেভারিট লিস্ট অফ অ্যারন ফিঞ্চ। এবং একটু স্লো করতে মনে নিয়ে আসা হয়েছে মানে মিশেল মার্শকে। এবং 4 জন সিমার কিন্তু এই নিয়ে বোলিং করে ফেলেছে। ফরসাল ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরঞ্জন, দ্য লেফট আর্ম কুইকি মার্শ। এবং কেন আমরা পরে ক্রিকেট খেলতে নামবেন, মানে আমি আমাদের কথা বলতেছি, অনেক উপর নামবেন যে দৌড়ায় দুর্দান্ত ভাবে যাবেন, সাথে সাথে বলটা করার সময় একটা পায়ে কুচকুতে টান লাগবে। মিশেল মার্শ তাও হাঁটতেছে, দৌড়ায় দৌড়ায় ঠিক করার চেষ্টা করতেছে। আজকের পরে 7 দিন মিনিমাম বাসা। কিন্তু মিশেল মার্শ করার সময় ওই যে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গেছিল, তখন হচ্ছে স্লিপ কেটে পড়ে যায়। স্লিপ কেটে যখন পড়ে যায় তখন ওই যে ওই ইয়েতে ডান পায়ের টোজের উপরে একটা অকওয়ার্ড প্রেসার পড়ে, যার কারণে ডান পায়ের শিনে একটা ব্যথা পেয়েছে, একটা মানে জার্কিং হয় অনেকটা ওই সময়টাতে, মানে পুরো বডি ওয়েটটা খুব অকওয়ার্ডলি ওই ছোট্ট একটা এরিয়াতে, শিন হিল ওই এরিয়াটাতে চলে আসে। ওই যে আমরা কিন্তু দেখছি যে এখন ওই যে ফিজিও এসেও ওই জায়গাটাতে একটু প্রেসার দিয়ে দেখছেন আর কি, যে ব্যথাটা কোন দিকে, এবং ওই জায়গায় খুবই পেইনফুল ইনজুরি। এগুলা যদি হয় খুবই বিরক্তিকর। পেইনফুল মানে হচ্ছে যে শুধু ব্যথার কথা বলছি সেটা না, আমরা বলি না কিরে ভাই এত পেইন দিতেছিস কেন, ওই পেইনফুলের কথা বলতেছি। অনেক বিরক্তিকর ইনজুরি এগুলা। রাইট, বলতে হবে মানে জায়গা মতো পেয়েছেন, বিকজ বলারের যে রান আপের জায়গাটা, সো রান আপ করে যে বল ডেলিভারি করবেন, সো সেই জায়গাটা কিন্তু অনেক টাফ একটা বলারের ক্ষেত্রে, অনেক কষ্টের একটা বিষয়। বিকজ রান আপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা বলারের জন্য। You won't be able to deliver it perfectly according to your merit and according to your plan. সো এই জিনিসটার কারণেই বলতে হচ্ছে বারবার যে ইয়েস, দিস ইজ অ্যান লার্নিং ডে।
এবং গতকালকে যেরকম অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দুর্দান্ত একটা শুরু করেছে টুর্নামেন্টটা, আজকে কিন্তু মিচ মার্শ অবশ্যই চাইবেন যে অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে আরেকজন আজকে দুর্দান্ত ব্যাটে বলে অলরাউন্ডার একটা স্টার্ট করবে। মিচ মার্শ, শন মার্শ বড় ভাই, এবং জেফ মার্শ তার বাবা। সো ক্রিকেট একটা ফ্যামিলি, এবং তিনি আসছেন এখন থার্ড বল করতে, ফিফথ বল। হ্যাঁ, এখনো কিন্তু 100% এখনো মানে ওকে মনে হচ্ছে না। হাঁটার সময় কিন্তু একটুখানি লিম্প করছেন ওখানে মিচ মার্শ। দেখা যাক, হোপফুলি খুব বড় কোনো সিরিয়াস কোনো ইনজুরি না। কিন্তু হয় কি মাঝে মধ্যে এই ধরনের ইনজুরি গুলা না অনেক সময় সাথে সাথে টের পাওয়া যায় না। পরে দেখা যায় যে যখন রেস্টিং ফেজে চলে যায় ম্যাচ শেষে বা ইনিংসের ব্রেকে, ওই সময়টাতে দেখা যায় কি ওইখানে খুব ছোট্ট কোনো টিয়ার মাঝে মধ্যে চলে আসে। ওই যে মিচেল মার্শের ইয়েটা খেয়াল করছো প্রান্তর, এখন তার রান আপটা খেয়াল করছো, হি ওয়াজ ডেফিনেটলি স্ট্রাগলিং, এবং এবং ওই সেই জায়গাটাতে কনসেন্ট্রেশন চলে যাওয়াতে ওর বলটাও কিন্তু ভালো হয় নাই, খুবই ইজি পিকিং। সো যদিও একটা ভালো শট খেলেছেন পারিক্কাল, একেবারে স্ট্রেট ড্রাইভ লং অন লং অফের মাঝখান দিয়ে বল একদম চার চার বানায় দিল একটা আরেকটা, বাট বলটা ডেফিনেটলি ইট ওয়াজ নট মিচ মার্শ 100%। বলতে হবে, এবং তিনি কিন্তু একটু বেশ খোঁড়াচ্ছিলেন বলটা করতে গিয়ে। সো ওইটারই একটা প্রভাব হয়তো দেখা গেছে, এবং মানে পারিক্কালের সেই শটটাই কোনোভাবে ছোট করে দেখা যাবে না, বাট ডেফিনেটলি একটু হলেও বলার স্ট্রাগলটা কিন্তু বেশ ভালো চোখে পড়ছে। সো পারিক্কাল অ্যানাদার একটা মানে সারপ্রাইজিং প্যাকেজ বলতেই হবে, যদিও অনেক রান করে এসেছেন আন্ডার 19 লেভেলে, বাট টি-20তে আপনার ফার্স্ট ম্যাচ, সেটাও আইপিএল এর মতো একটা প্রেসার সিচুয়েশনে। সো এটা কিন্তু বড় করে দেখতেই হবে আপনাকে। 20 বলে 33 রান, বল ফেস করছেন, কনফিডেন্স গ্রো করছেন, এবং স্মার্ট ইজ নট ফিলিং কমপ্লিটলি ওয়েল। তিনি কিন্তু সেই বোলিং মার্কে ফিরে যেতে যেতে আবার একটু মানে পাটা ধরে দেখছেন। ডেভিড ওয়ার্নার এসে তাকে আবার ক্যাপটা খুলে দিয়ে বলছে যে নো ক্যাপ করে তুমি কি আর ইউ ওয়ান্ট টু ডু ইউ ওয়ান্ট টু টেক আ ব্রেক, এবং আম্পায়ারও বলছেন যে ইয়েস প্লিজ, ইফ ইউ আর নট ফিলিং ওয়েল, ফিলিং 100%, ইউ মে লিভ। এবং এখানে কিন্তু সাজ্জাদ ভাই দেখা যাচ্ছে যে আরেকজন বলার হয়তো বোলিং করতে আসতে পারেন, এবং তাকে কিন্তু ফ্রন্ট লাইন বোলারদের কাছ থেকে বোলিং করাতে পারবেন না ওয়ার্নার। সো একজন পার্ট টাইমারকে দিয়ে বোলিং করাতে হবে। সো দেখার বিষয়, ইয়েস হি ইজ লিভিং দ্য ফিল্ড। হি ইজ লিভিং। আমার কাছে মানে ঠিক আছে, মিচ মার্শকে আনা হয়েছে, হি ইজ অ্যান অলরাউন্ডার, বোলিং করছেন, বাট আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ টু আর্লি টু ব্রিং সামওয়ান লাইক মিচ মার্শ। দে হ্যাভ নাটরঞ্জন, অবশ্য মেবি নাটরঞ্জন যেহেতু এক্সপেন্সিভ, প্রথম ওভারেই প্রায় 12 রান তিনি কনসিড করেছেন, যার কারণে আবার ওইদিকে সন্দীপ শর্মাও কিন্তু 1 ওভারে 11 রান দিয়েছেন। সো এই জন্যই হয়তোবা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে হয়েছে শুরুতেই। তো ওই যে আমরা কিন্তু সিলি পয়েন্টেও এটা নিয়ে কথা বলছিলাম যে সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে হঠাৎ করে তাকালে মনে হয় যে খুবই স্ট্রং একটা টিম, কারণ ওদের হচ্ছে মুম্বাইয়ের মতো একটা কোর টিম ডেভেলপ হয়ে গেছে, কিন্তু ওয়েদার দ্য কোয়ালিটি ইজ দেয়ার অফ দ্যাট কোর টিম সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। কারণ 2016-এ যখন তারা চ্যাম্পিয়ন হলো, ওই বার বাদে কিন্তু তাদেরকে ওই যে সন্দীপ শর্মা বলো অথবা সিদ্ধার্থ কল বলো, সিদ্ধার্থ কল অবশ্য আজকে খেলছে না, ও তাদের কিন্তু ওই বেস্ট বোলিংটা, সেই পারফরমেন্সটা কিন্তু আর দেখা যায় নাই। আবার খালিল আহমেদও ছিল একটা সিজনে, খালিল আহমেদ ওয়াজ অলসো বোলিং ওয়েল। এবার কিন্তু খালিল আহমেদও আছে, কিন্তু আজকে খালিল আহমেদ খেলছে না। তো বিজয় শঙ্করকে নিয়ে আসা হয়েছে। সো সানরাইজার্স ডেফিনেটলি এখন কিন্তু একটু চাপে পড়ে যাবে। ভালো বলছিল অবশ্য বিজয় শঙ্করের প্রথম বলটা। বিজয় শঙ্কর কিন্তু একজন মোটামুটি বিজয় শঙ্কর, ইফ আই এম নট রং, he is one of those bowlers who really introduce us with the knuckle ball. সর্বপ্রথম কিন্তু এদের কাছ থেকে আমরা এই নাকল বলটা দেখেছিলাম। তো এরপরে কেন যেন বিজয় শঙ্করকে আমরা ভুবনেশ্বর কুমারের কাছ থেকে সাউথ আফ্রিকা টুরে, দ্যাটস দ্য নাকল বল। না সেটা ঠিক আছে, বাট হি ইজ ওয়ান অফ দ্য আর্লিয়ার ওয়ান্স যারা এই জিনিসটা খুব প্র্যাকটিস করতো। আর প্রথম বলেই নো বল দিচ্ছে বিজয় শঙ্কর, ভালো একটা বল দিয়েছিল বাট কিছু দিছে না। ইয়েস, মানে হাউ কুড ইউ ফরগেট বিজয় শঙ্কর, বলতে হবে সেই নিদাহাস ট্রফি, এক পাশে বিজয় শঙ্কর এন্ড ফিঞ্চ, মানে না যে মৌকার মানে সুযোগের সদ্ব্যবহার, একদম এটারে কি বলে জানো প্রান্তর, এটারে বলে ঠাড়ায় মারছে। একদম পুরাই, মানে আসছিল একটা মানে বলে মিস করে হতাশ, কিন্তু সেই হতাশা থেকে এইবার পাইছি তোরে,
এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। সো ইটস এ হিউজ সিক্স বলতেই হবে। এবং মানে গুড কল, এবং এটা কিন্তু মানে অনফিল্ড আম্পায়ার কিন্তু কল করেছে ফার্স্টে নো বলটা। সো যেটা কিনা থার্ড আম্পায়ারের কাছ থেকে আসা, আরেকটা কি নো বল করলো? আরেকটা নো বল করছে। ও আই মিন সিরিয়াসলি, ওর সমস্যা কি? ইয়া, ইটস আনাদার নো বল, মানে নো বলে 6, সো আরো 7 রান, এবং আই গেস নো বলটা, ইয়াস নো বলে ছিল। হ্যাঁ নো বল ছিল, ক্যাচ হয়েছে কিন্তু ফ্রি হিট ছিল আরেকবার। সো ব্যাড বোলিং, ব্যাড বোলিং, ভেরি 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 একটা অপশন অর্ডিনারি, ভেরি অর্ডিনারি। ডেভিড ওয়ার্নার কাছ থেকে, মিচ মার্শ। সো ডেফিনেটলি এখন দেখার বিষয় যে কিভাবে বাকি বোলারদেরকে ইউজ করেন, এবং এটা কিন্তু তাদের পরের একটা ম্যাচের জন্য কিন্তু খুব একটা ভালো কিছু হলো না, বিকজ স্কোয়াডে কিন্তু এরপরে আপনি চাইলে নবীকে খেলাতে পারেন, মোহাম্মদ নবীকে। সো দ্যাট ওয়ন্ট বি আ গুড চয়েস আই গেস, বিকজ খানের মতো একজন বিশ্ববিখ্যাত লেগই আছে, আপনি চাইবেন যে এরকম একটা স্লোয়ার বলার থাকতে, রাইট? না, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। বা আমি যদি আমার ফেভারিটের কথা ভাবি, কেন উইলিয়ামসনকে যদি খেলানো যায় সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে মিচ মার্শের জায়গায় মেবি আরেকটা ফাস্ট বোলার সিদ্ধার্থ কলার, খালিল আহমেদ তাদেরকে খেলাতে পারে। আমি কেন বলছি, কারণ হচ্ছে যে অলরেডি তাদের বোলিং এ কিন্তু সেই ফায়ার পাওয়ারটা ইজ অ্যাবসেন্ট, হ্যাঁ, হায়দ্রাবাদের। সো দে হ্যাভ টু ব্যাংক অন দেয়ার ব্যাটিং। সো ব্যাটিং এ they have David Warner, they have Johnny Bairstow, ইন্ডিয়ান যদি দেখি they have Manish Pandey, প্রিয়াম গার্গ আছে, ইয়াং গান। সো এদের সাথে যদি ওইদিকে কেন উইলিয়ামসনের মতো একজন ঠান্ডা মাথার খুনি যোগ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের ব্যাটিংটা একেবারে ফ্লাই করে যাবে। সো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে ইফ ইউ রিমেম্বার 2016-এ যখন তারা চ্যাম্পিয়ন হলো, তখনও কিন্তু বোলিং ডিপার্টমেন্টে দে ওয়ার টু ডিপেন্ডেন্ট অন মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, সেই সাথে রাশিদ খান তো আছে। সো দেখা গেছে কি ওই 5টা বোলারের মধ্যে 3টা বোলারের 12 ওভার যখন অপোনেন্ট স্ট্রাগল করছে, বাকি 8 ওভারে কিন্তু অনেক বেশি প্রেসার পড়ে যায় অপোনেন্টের উপর। ওই জায়গায় তারা বাজিমাত করে ফেলেছে। এবং আমার মনে আছে এখনো প্রত্যেকটা ম্যাচে কিন্তু মুস্তাফিজের অ্যাটলিস্ট 3টা ওভার থেকে যেত শেষ 9 ওভারের মধ্যে, এন্ড মুস্তাফিজ ওয়াজ ইন হিজ পিক দ্যাট টাইম। ডেফিনেটলি বলতে হবে। এবং 5 ওভারে খেলা শেষ, 48 কোনো উইকেট না হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটা রয়্যাল একটা স্টার্ট। যারা আমাদেরকে ফাইন লেগ নিয়ে কমেন্ট করতে চান এখনো, আমাদের ফাইন লেগ নিয়ে না, মানে ফাইন লেগের মজাদার কিছু ফাইন এক্সপ্লেনেশন নিয়ে তারা করে যেতে পারেন আমাদের সাথে, বিকজ আমাদের সাথে আরো দুজন অ্যানালিস্ট জয়েন করছেন। একজন হচ্ছেন সৈয়দ সাকিব আর একজন হচ্ছে শাহানুর। সো কিপ doing this on people. We are just signing off from here for the next 5 overs. Thanks so much, Prantor. আর হ্যাঁ, সাকিব, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য স্ট্রিম, এন্ড ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকেও ওয়েলকাম। This is something very different. We're doing a watch along. Usually তো আমরা কমেন্ট্রি করি, but we're not going to do that. We're going to do watch alongs, এবং এটা hopefully আমরা ক্যারি অন করতে পারবো throughout the tournament and then in future games as well, যেখানে আমরা কিছুটা অপিনিয়ন দিব, কিছুটা অ্যানালাইসিস করব। আমার একটু আগে যেটা দেখলাম, পরপর 2টা নো বল অনেক সন্দেহজনক মনে হলো যে what's going on. Then again, this is the IPL, so lots of outside forces acting up. আমি যেটা প্রথম 5 ওভারের খেলা দেখলাম, সেটা দেখে আমার মনে হয় নাই যে সানরাইজার্স এর কোনো প্ল্যানিং নিয়ে তারা বোলিংটা করছে। এটা যখন বলছিলাম তখন পাডিক্কাল ইজ হ্যাভিং আ ভেরি নাইস টাইম। সে কিন্তু আরো কিছু রান নিয়ে নিল খুব ইজিলি, কিন্তু রানগুলো পাচ্ছে, মানে বোলিং এর মধ্যেও সেরকম ধার আমি খুঁজে পাচ্ছি না, আর অন্যদিকে ব্যাটসম্যানদের উপরেও সেরকম প্রেসার কিন্তু দেখছি না। বিশেষ করে পাডিক্কালের বেলায় বোলিংটা অনেক সহজই হচ্ছে। ফিঞ্চ তিনি একটু আস্তে ধীরে খেলছেন, বাট আই গেস হি ক্যান টেক হিজ টাইম। আরসিবির এরপরও তো ব্যাটিং ফায়ার পাওয়ারের কোনো অভাব নেই, সাকিব। এক্স্যাক্টলি, এবং 1 থেকে 6 ওভার যেহেতু পাওয়ার প্লেটা থাকে, এবং এই সময়টাই আসলে রানের যে গতিটা সেটা যদি বাড়িয়ে নেওয়া যায়, সেটা তো অবশ্যই একটু পজিটিভ দিক। এবং আমরা যদি দেখি গত দুটো ম্যাচের বেলায়, প্রথম ম্যাচটা যেটা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তারা 6 ওভারে 51 রান করতে পেরেছিল, যদিও তাদের 2 উইকেটের পতন হয়ে গিয়েছিল। কিন্তু এই জায়গায় আমরা যেটা দেখছি, 5 ওভার 3 বলের খেলা শেষ হয়েছে 51 বিনা উইকেটে। কিন্তু যে আপনি যেটা বলছিলেন যে পাডিক্কালের যে ইনিংসটা দুর্দান্ত, কিন্তু আরেকটা দিক বলতেই হয় এই জায়গাটাতে, যে আসলে ওনাকে ডিসিভ করার তো কোনো বল এখনো পর্যন্ত আমি পাই না।
পাই নাই এখনো পর্যন্ত। যেই ডিসিশনটা আসলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত, প্রথম দিকে থেকে 3 উইকেটের পতন হয়ে যাবে, গতদিন যেটা হয়েছিল সেটি কিন্তু হয়নি, বরং যেটা হয়েছে একটা বাজে অবস্থায় এই মুহূর্তে চলে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং একটু আমার কাছে মনে হয় যে রান আউটের একটা সম্ভাবনা হয়েছে। আই ডোন্ট নো কি হতে যাচ্ছে থার্ড আম্পায়ার দিকে। তবে শাহরুখ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমি একটু যুক্ত করব, যে প্রথম 6টা ওভারে কি আপনি কি মনে করছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কি সাকসেসফুল এখনো পর্যন্ত, নাকি যা হচ্ছে তা ইটস আপ টু দ্য মার্ক? আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা টিমের তো ফার্স্ট গেম, তারা নতুন কন্ডিশনসে, নতুন পিচ, নতুন মাঠ, সবকিছু মিলা, এবং ক্রিকেটের মধ্যে অনেকে হয়তো অনেকদিন ধরে নেই, সবকিছু মিলে একটু রাস্টনেস কাজ করবে। আর এটা অনেকটা ওই যে যেই IPL 3 যেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে, ওইরকম একটা IPL হতে পারে যেখানে 140 150 একটা ম্যাচ উইনিং স্কোর হয়ে যেতে পারে। আজকের ম্যাচেও দেখে মনে হচ্ছে যে এরকম কিছু হতে পারে, কারণ এই মিডল ইস্টের এই পিচগুলো, ইট মাইট টেক সাম টাইম ফর সাম প্লেয়ার্স টু অ্যাডজাস্ট। এখন আরসিবির এই স্টার্টটা আমার কেন যেন মনে হচ্ছে যে এটা থেকে দে মাইট নট বি এবল টু ক্যারি অন। আমার কেন যেন মনে হচ্ছে যে এই স্টার্টটা যে তারা পেয়েছে, দে মাইট এন্ড আপ স্কোরিং 150 160। দর্শক যারা দেখছে তাদের কাছে আমার প্রশ্ন যে আরসিবি প্রথম ইনিংসে ব্যাট করে কত রান করতে পারবে, সেটা আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আপনার প্রেডিকশনটা কি, কত রান হতে যাচ্ছে, কত রান মনে হয় আপনার। এবং আরো একটা প্রেডিকশনের ব্যাপারে চলে যেতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ফ্যান্টাসি লিগ আছে, IPL এর যে ফ্যান্টাসি লিগ, সেটা আমাদের একটা নিজস্ব লিগ আছে। সেখানে যে আপনি যদি টিম রেজিস্টার করে থাকেন, তাহলে আপনার টিমে কি পাডিক্কাল ছিল কিনা, এটা কিন্তু বড় একটা সারপ্রাইজ কল। এবং পাডিক্কাল এখন পর্যন্ত আই এম শিওর হি ইজ গিভিং ইউ পয়েন্টস, কারণ 37 রান তিনি অলরেডি করে ফেলেছেন 26 বল থেকে। আর সন্দীপ শর্মার এই ওভারটা বলতে হয় যে অন্যান্য ওভারগুলোর তুলনায় ভালো হয়েছে, মাত্র 4 রানই আসলো শেষমেশ। আর শর্মার কয়েকটা বল আমরা কিন্তু দেখেছি, যখন আমরা বলছিলাম যে প্ল্যান ওয়াইজ হয়নি, কয়েকটা বল আমরা দেখেছি যে একটু ব্যাটসম্যানকে রুমের জন্য ক্র্যাম্প করছিল। আর রুমের কথা যখন বলা হচ্ছিল একটু আগে, সাজ্জাদার প্রান্তর মিলে রুম নিয়ে অনেক কিছু বলছিল। তানভীর আহমেদ যেমন কমেন্ট করে জানিয়েছে যে 170 প্লাস হতে পারে। আমার গেস হচ্ছে এটা 150 থেকে 160 হবে। আর সিবি স্টার্ট পাওয়ার সত্ত্বেও আমার মনে হয় 150 থেকে 160 রান হবে। সাকিবের কি প্রেডিকশন, কি মনে হয় ভাইয়া? ওয়েল, আই থিঙ্ক 160 টু 170 হতে পারে, যেহেতু অলরেডি 6 ওভার্স হয়ে গিয়েছে 53 বিনা উইকেট। এবং আমার কাছে যেটা মনে হয় যে ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি দুজনই একসাথে ব্যর্থ ব্যর্থ হবেন না। আমার কাছে তাই মনে হয় দুজনে একসাথে আমার মনে হয় আনসাকসেসফুল হবে। দুজনের একজন হয়তো বা কিছু না প্রোভাইড করবে, কন্ট্রিবিউট করবে, এবং সেই কন্ট্রিবিউশনটা নিয়ে হয়তো 160 টু 170 হতে পারে। আমার কাছে তাই মনে হয়। একটা আসলে বলতে চাই শাহান ভাই, যেটি আপনি বলছিলেন যে আমরা যদি একটু সানরাইজার্স হায়দ্রাবাদের যেই যারা যারা বোল করেছে এখনো পর্যন্ত, মিচেল মার্শ তো মাঠের বাইরে চলে গিয়েছে ইনজুরির কারণে, এবং সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার এবং একই সাথে নাতরঞ্জন, তাদের মধ্যে আসলে ওই ভাইবটা যেটা গত ম্যাচে আমরা দেখেছিলাম মোহাম্মদ শামি এবং একই সাথে দিল্লি ক্যাপিটালস এর কাগিসো রাবাদা যেটা করতে পেরেছিল, ওই মানের পেসার আমি অন্তত পক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদে মানে এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটি কি কোনো রিজন হতে যাচ্ছে তাদের বোলিংটা একটু সেই কি মনে হচ্ছে আপনার কাছে? হতে পারে। তবে এখন চলে এসেছে রাশিদ খান। প্রথম বলটায় এক্স্যাক্টলি। আমরা কোনো ধার দেখিনি, ফুল টস জাতীয়ই ছিল। কিন্তু রাশিদ খানের যে ব্যাপারটা, যে তিনি কিন্তু একজন উইকেট টেকিং বোলার, তো এইখানে একটা ডিফারেন্স হয়ে যেতে পারে। আমার মনে হয় যে সানরাইজার্স এর বোলিংটা বরাবরের মতোই তারা একটা শক্তিশালী বোলিং আউটফিট রেখেছে। মিচেল মার্শ তিনি আবার ইনজুরি থেকে ব্যাক করতে পারেন কিনা এটা নিয়ে আমি অনেক সন্দিহান। আমার মনে হয় না তিনি আজ বোলিং করবেন। আমার মনে হয় তিনি ব্যাটিং করলেও সেটা মানে ফুললি ফিটনেস না রেখে ব্যাটিং করবেন, এবং এরপরে তার IPL এর পার্টিসিপেশনও কতটুকু হয় সেটা নিয়েও আমার প্রশ্ন থাকবে। মিচেল মার্শ এমন একজন প্লেয়ার যিনি এর আগেও ইনজুরি নিয়ে সাফার করেছেন তার ক্যারিয়ারে। সো এটার কারণে আমি মনে করি যে এইটা একটা ডিফারেন্স মেকার হতে পারে আজকের ম্যাচে। মিচেল মার্শ কিন্তু রিসেন্টলি আমাদের মনে রাখতে হবে যে এগেনস্ট অস্ট্রেলিয়া ইনফ্যাক্ট এগেনস্ট ইংল্যান্ড তিনি ভালো ফর্মে ছিলেন এবং ভালো ব্যাটিং করছিলেন। এবং আমার জাস্ট অপেক্ষা করছি যে রাশিদ খানের কখন গুগলিটা আসে, কখন আমরা দেখি অ্যারেন ফিঞ্চ তিনি কিছুদিন আগে একদম মানে ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন এগেনস্ট দ্য বোলিং অফ
আদিল রশিদ। সো আরেক রশিদের কাছে তিনি রশিদের গুগলিতে পরাস্ত হয়েছিলেন। এই রশিদের গুগলিতেও পরাস্ত হন কিনা দেখার বিষয়। বাট এখন পর্যন্ত হি ইজ ট্রাইং টু প্লে সাম অ্যাগ্রেসিভ শটস। বাট অ্যাগ্রেসিভ শট একটু আগে যেটা খেললেন সেটা থেকেও কিন্তু রান মাত্র একটি এসেছে। সো ওই দিক থেকে আমি বলবো না যে খুব একটা কার্যকরী বা খুব একটা লাভবান তিনি হয়েছেন। ফিঞ্চকে দেখে মনে হয় না যে হি ইজ আউট অফ ফর্ম। কিছুদিন আগেও যেভাবে তিনি ব্যাটিং করেছেন মনে হয় না হি ইজ আউট অফ ফর্ম। কালকে দেখে মনে হয় যে তিনি কিছু ঝড়ে পকে শট খেলেছেন এবং রান পেয়েছেন। বাট হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট হি ইজ গট দ্য স্কোর টিকিং অ্যালং 39-28 বল থেকে। এই ওভারটাও কিন্তু বলতে হয় যে রাশিদ খানের বোলিং ভালো না হলেও রান এসেছে মাত্র 4টি। ওয়েল, প্রত্যেকটা বল থেকে সিঙ্গেল এসেছে, এটি একটি ভালো দিক। ডট বল দেয়নি, কারণ একটা ডট বলই বাড়তি প্রেসার ক্রিয়েট করে। রাশিদ খান বলছিলেন তিনি নতুন কিছু ডেলিভারি শিখেছেন, নতুন কিছু ডেলিভারির উপর প্র্যাকটিস করছেন, তিনি সেটি অ্যাপ্লাই করতে চান আইপিএল এ। এবং আমরা এখনো পর্যন্ত ওই ধরনের আনপ্লেডেবল কোনো ডেলিভারি দেখিনি। এবং তিনি যেটি ছিলেন তার যে জায়গাটাতে যে তিনি ডট বল আদায় করতে বেশি পছন্দ করেন ব্যাটসম্যানদের তরফ থেকে, সেটিও পাননি। হয়তো বা নেক্সট যেই 3টা ওভার আসছে সেখানে কিছু করতে পারবেন। রশিদ খানের এই ওভার থেকে আমি যেটি দেখেছি, হ্যাঁ, শেষ বলটাও হয়ে গিয়েছে একটা সিঙ্গেলের মাধ্যমে। হ্যাঁ, 6টা সিঙ্গেল, 7 ওভারে 59টা। যেই জায়গাটা নিয়ে আসলে বলছিলেন শাহানুর ভাই যে রশিদ খানের গুগলিটা উনি দেখতে চাচ্ছেন, এখনো পর্যন্ত ওই লেভেলের কোন ডেলিভারি আমরা দেখিনি। আরন ফিঞ্চ প্রভাবশূলক ভাবেই সিঙ্গেল দিয়ে যাচ্ছেন, রোটেট করে যাচ্ছেন স্ট্রাইকটা বারবার। তার যেই সহযোগী ব্যাটসম্যান পাডিক্কালের দিকেই 7টা 4 ছক্কা হাঁকাননি, এবং ছক্কা আসলে না হাঁকালেও তার স্ট্রাইক রেটটা কিন্তু ভালো, 137.93। অপরদিকে আরন ফিঞ্চ যেটা করেছেন, একটা ছক্কা হাঁকিয়েছেন, তার কোনো বাউন্ডারি নেই। 15 বল থেকে 15, 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। এখনো পর্যন্ত উইকেট তারা হারাননি। এটি কি একটি পজিটিভ দিক? কি মনে করেন আসলে জাহানুর? উইকেটটা আসলে ধরে রেখে আবার রান রেটটাও কিন্তু একটুখানি ফল করেছে এই ওভারে, যেহেতু 6টা সিঙ্গেল আসলো। I'm not sure. I'm not sure. আমার মনে হয় মোমেন্টাম শিফট হচ্ছে সানরাইজার্স এর দিকে, এবং মোমেন্টাম টি-20 তো মোমেন্টাম বেসড একটা খেলা। আমরা প্রায় সময় কিন্তু দেখি যে একটা টিম যখন তারা ভালো একটা স্টার্ট পায়, কিন্তু অত ভালো ব্যাটিং না করা সত্ত্বেও ভালো স্টার্ট পায়, কারণ অপোজিশন বাজে বোলিং করেছে, ওটা আসলে মোমেন্টাম দেয় না। এবং নাটরাঞ্জন তিনি প্রথম ওভারে অনেক এক্সপেন্সিভ ছিলেন, দ্বিতীয় ওভারেও হন কিনা সেটাই দেখার বিষয়। সিঙ্গেল প্রথম বল থেকে এসেছে, আর রান রেটটাও কিন্তু হ্যাঁ গত কয়েক ওভারে কমে গিয়েছে। সো আমার মনে হয় যে মোমেন্টামটা সানরাইজার্স এর দিকে আস্তে আস্তে করে যাবে। আমি কয়েকটা কমেন্ট আরো নিয়ে নিতে চাই। আবিদ হাসান বলছে যে আই থিঙ্ক আরসিবি উইল স্কোর 170 to 180, অনেক বেশি। আমার মনে হয় 150 থেকে 160 করবে, দ্যাটস মাই প্রেডিকশন। আসিফ খান বলছে 190 করবে। ওয়ান্স এগেন আই থিঙ্ক দ্যাটস টু হাই। সানরাইজার্স এর ব্যাটিং অর্ডারে একটা সমস্যা আছে। আমার যেটা মনে হয় যে তারা অ্যাকচুয়ালি জানে না যে কোন ব্যাটসম্যানের কিভাবে তারা, এবং এর আগের আইপিএল আমরা দেখেছি যে তারা সবসময় ভালো স্টার্ট পায়, ভালো স্টার্ট পেয়ে মিডল অর্ডারে কোনো একটা কারণে, ইভেন তো তাদের এবি ডিভিলিয়ার্স, ইভেন তো তাদের বিরাট কোহলি আছে, মিডল অর্ডারে কোনো একটা কারণে ইট ডাজন্ট ক্লিক তাদের জন্য, এবং তারা ইনিংস গুলোকে সেভাবে বিল্ড করতে পারে না। এবার যেটা আমরা লক্ষ্য করছি যে অ্যারন ফিঞ্চ কিন্তু এখনো একটু বলে বলে বড় শট খেলতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তিনি ব্যাটে বলে অলওয়েজ ঠিকভাবে কানেক্ট করতে পারছেন না। নাটরাঞ্জনের লাস্ট যে ডেলিভারিটা ছিল সেটাও কিন্তু বেশ বেশ ভালো একটা ডেলিভারি, কারণ একটু আমার মনে হয় স্লোয়ার জাতীয় দিয়েছে, প্রবলি রোল দ্য রিস্টস ওভার, এবং সেটার কারণে ঠিক মতো কিন্তু ব্যাটে বলে কানেক্টই করতে পারলেন না অ্যারন ফিঞ্চ। ইনফ্যাক্ট হি মিসড দ্য ডেলিভারি অল টুগেদার। পাওয়ার প্লে ওভার এখন শেষ, এবং এখন কিন্তু সেই বড় শট গুলো খেলার একটা প্রচেষ্টা থাকবে। আই থিঙ্ক পিচের মধ্যে, পিচের রংটা আমরা যদি দেখি না, হালকা সবুজ সবুজ একটা ভাব আছে পিচের মধ্যে, এবং সেটার কারণে আমার মনে হয় যে ওই বলটা খুব ইজিলি ব্যাটে আসছে না। আমি কিন্তু মনে করি 160 এখানে উইনিং টোটাল। বাই দ্য ওয়ে, আমার মনে হয় আরসিবি যদি 160 করে, আনলেস আরসিবির বোলিং লাইনআপটা অবশ্য দেখতে হবে, সো সেটার বিকজ দেয়ার বোলিং লাইনআপ ইজ ইউজুয়ালি হরিবল। মাহফুজুর রহমান মুন্না তিনিও মনে করেন যে আই থিঙ্ক 150 থেকে 160 হবে। সো আপনারা যারা দেখছেন, আপনারা চাইলে আপনাদের কমেন্ট গুলো করতে পারেন যে আজকের ম্যাচে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স এর সাথে প্রথম ইনিংসে কত রান করবে ফার্স্ট 20 ওভারে। সো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। অলরেডি কমেন্ট আসছে, আপনারাও যারা দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। প্লাস যারা নতুন একটা আমাদের আয়োজন এখান থেকে পেয়েছেন, যারা শুনছেন, যারা দেখছেন, যারা উপভোগ করছেন, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন,
এবং লাইক দিতে ভুলবেন না পেজে। আপনারা যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে, কারণ আমরা এরকম বিভিন্ন বিভিন্ন নতুন নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব এই কয়েকদিনে। এই আইপিএল এবং ক্রিকেট প্লাস ফুটবল দুটার কাভারেজই থাকবে, সামনে আরো কিছু শো আসবে আপনাদের জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, বিকজ হার্ট পিক্সেল টিভি এটার নাম, এবং এটা আমরা আস্তে আস্তে করে সেভাবে করে লাইক টেলিভিশন চ্যানেল, এটা আমরা আস্তে আস্তে করে সেভাবে করে করার প্ল্যানে রাখছি। ঝলক জিজ্ঞেস করছে যে ইজ এবি ইন দ্য ম্যাচ। আমরা যদি লাইন আপটা আবারও দেখায় দিই তাহলে হ্যাঁ, ঝলক, ইউ উইল বি এবল টু সি ঝলক ইজ আ রেগুলার ফর আওয়ার হট্টগোল। আমাদের ফুটবলে কমেন্ট্রি করে, হোস্টিং করে রেগুলার। ইজ এ চেলসি ফ্যান, গতকাল একটু ইমোশনাল ছিল। সো আমরা দেখছি যে এখানে হ্যাঁ বিরাট কোহলি আছে, এবি ডিভিলিয়ার্স আছে, জশ ফিলিপ, শিবম ডুবে, টেল স্টেইন, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, ইউজবেন্দ্র চেহেল এবং নভদীপ সাইনি। লাস্ট ওভার থেকেও কিন্তু তেমন একটা রান আসলো না। সো এখানে স্কোর বোর্ডে যদিও দেখাচ্ছে 63, বাট অ্যাকচুয়ালি লাস্ট বল থেকে আরো একটা রান এসেছে 64, 8 ওভার শেষে 64। সো আরো একটা ভালো ওভার, এবং আমি কিন্তু যেটা বলছিলাম ওদিকেই যাচ্ছে। আমি এটা আগেই বলে রেখেছি যে পাওয়ার প্লে ওভারে ভালো হলেও আমার মনে হয় না পরের দিকে এত ভালো হতে পারে। এখানে মোবারক হোসেন জয় বলছে আই থিঙ্ক 180 থেকে 190, আই থিঙ্ক দ্যাটস টু হাই। আর সেই সাথে আবু জাফর মোহাম্মদ সালেহ বলছে কমেন্টটা পড়েন না বস। সালেহ ভাইয়ের এর আগে কোনো কমেন্ট পাইনি আপনার। আপনি যদি কোনো কমেন্ট করে থাকেন তাহলে প্লিজ আবারও করুন। আপনার যদি কোনো প্রিডিকশন ছিল এই ম্যাচের সেটাও করে ফেলুন যে কে জিতবে। এই যে আমরা কিন্তু এখন দেখছি ব্যাটসম্যানরা আস্তে আস্তে করে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। নাটরঞ্জনের কাছ থেকে আমরা একটু আগে যে শটটা লক্ষ্য করলাম সেটা থেকে কিন্তু সরি পাডিক্কালের কাছ থেকে আমরা যে রিভার্স সুইপটা লক্ষ্য করলাম সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সেও একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এবং রাশিদ খানের যে বোলিং সেটা সে ওভার দ্য উইকেট না এসে অ্যারাউন্ড দ্য উইকেট আসলো। তো একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের জন্য অলমোস্ট একটা অফ স্পিন টাইপেরই জিনিস হবে। সো এখন কিন্তু আমার মনে হচ্ছে যে দ্য বোলার্স আর স্টার্টিং টু ফাইন্ড দেয়ার গ্রিপ, এবং রাশিদ কিন্তু বলে বেশি ফ্লাইট দিতে চাচ্ছে না, স্লো দিচ্ছে না। রাশিদ কিন্তু বলগুলোকে একদম ডার্টিং করাচ্ছে। ব্যাটসম্যানের জন্য হাফ ভলি বা ফুল টস টাইপের হলেও ইটস কামিং ইন ফাস্ট। সো ব্যাটসম্যান যেখানে ফ্লাইট বা টার্নের জন্য অপেক্ষা করছে সেখানে কিন্তু পাচ্ছে না, টাইমিং করতে পারছে না। ব্যাটসম্যান আর বিং হারিড, বলগুলো খুব দ্রুত গতিতে আসছে। ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু বোল আ বিট লাইক শাহিদ আফ্রিদি যেভাবে করে আর কি ফাস্ট একটা স্টাইলে বোলিং করেন, ইভেন দো হিজ আ চায়না ম্যান। কিন্তু সেখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এখানে রাশিদ খান একই ধরনের একটা কাজ করানোর চেষ্টা করছে, এবং এখান থেকে গত কয়েক ওভারে বাউন্ডারি যেখানে আসেনি এবার কিন্তু রাশিদ খান একটু বেশি শট দিয়ে ফেললেন এবং বাউন্ডারিটা কিন্তু চলে আসলো ফাইনালি। আ বিট অফ প্রেসার রিলিজ। অ্যারেন ফিঞ্চ তিনি বেশ কয়েকটা ডেলিভারি ধরে রান পাচ্ছিলেন না, বাট লাভের লাভ যেটা হয়েছে বাউন্ডারি আসলেও 21 বল থেকে 21 রান অ্যারেন ফিঞ্চের জন্য। গত কয়েক ওভারে কিন্তু রানের গতি ঠিকই কমে গিয়েছে সাকিব। এবং ফার্স্ট ফোর এটা বা আরন ফিঞ্চের জন্য প্রথম বাউন্ডারি হাঁকিয়েছেন, ওভার বাউন্ডারি একটা ছিল তার নামের পাশে। তো সেই জায়গা থেকে আরো একটা ছক্কা হাঁকাতে যাচ্ছেন তিনি। হ্যাঁ, বেশ এখন একটু মনে হয় যে রানের যে চাপটা, একটুখানি ফ্রাস্ট্রেশন যেটা কাজ করছিল দুজনের মধ্যে, পাডিক্কাল এবং ফিঞ্চ, এবং পাডিক্কালের দায়িত্বটা যেটা পারছিলেন না, বেশ কয়েকটা ফুলটাস বল মিস করেছেন আমরা দেখেছিলাম বিগত ওভারটাতেই। তবে এই জায়গায় এসে আরন ফিঞ্চ দায়িত্বটা নিয়েছেন যে বন্ধু আমি কিছু দায়িত্ব নেই, 4 ছক্কা মারি, যেহেতু রাশিদ খান ফ্লাইট দিতে গিয়ে আসলে যা হচ্ছে ফুল লেন্থ হয়ে যাচ্ছে বলগুলো কেন যায়। যদি লাস্ট বলটা ভালো হয়েছে, একটুখানি গুডলি তারপরে টার্ন নিয়ে ভেতরে ঢুকছিল এবং আরন ফিঞ্চ কাজের কাজ যেটা করেছেন ব্লক করেছে। তো এই ওভারটা থেকে আসলে রান এসেছে, অন্তত পক্ষে দুটো বাউন্ডারি তো এসেছে, একটা ছক্কা একটা চার। কিছুটা হলেও মনে হয় যে প্রেশারটা রিলিজ হয়েছে ফিঞ্চ এবং পাডিক্কাল দুজনের মাথা থেকে কিছুটা হলেও প্রেশার রিলিজ হয়েছে, আমার কাছে তাই মনে হয়। শাহানূর। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তবে ওই যে ফাইনালি আমরা একটা গুগলি লক্ষ্য করলাম, রাশিদ খান কিন্তু একটা স্টাইলে আমরা যখন প্রশংসা করছিলাম তার, সে কিন্তু ওই লাইন এন্ড লেন্থ একদম একদম শার্প একটা গুগলি ভেতরে ঢুকছিল। ভালো একটা গুগলি ছিল লাস্ট বলে, বাট এগেন এক্সপেন্সিভ ওভার ফ্রম রাশিদ খান। তার 2 ওভারে 16 রান এসেছেন, নাটরঞ্জনের 2 ওভারে 17 রান। ফিঞ্চ ফাইনালি গেটিং আ মুভ অন, 23 বল থেকে 27 রান। আরসিবির লাস্ট ওভারে আই থিঙ্ক 10-এর বেশি রান এসেছে। আর আরো কয়েকটা কমেন্ট আমি নিয়ে নিতে চাই। সো এখানে ঝলক বলছে শাহানুর রব্বানী ভাই হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম এবি টুডে। আমি বেশি কিছু এক্সপেক্ট করি না, টু বি ভেরি অনেস্ট। অনেকদিন পর ম্যাচ খেলবে তো, সো হতে পারে যে সে আগেই সে আউট হয়ে যেতে পারে।
এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলির মধ্যে অলরেডি 9 ওভার কিন্তু হয়ে গেছে। এই 9 ওভারে কিন্তু তাদের অ্যাটলিস্ট 3-4 ওভার খেলা দরকার ছিল একটু সেটেল ডাউন করার জন্য, সেটা কিন্তু তারা করতে পারেনি। দে মিসড আউট অন দ্যাট অপরচুনিটি। সো ওই দিক থেকে আমার মনে হয় যে ডিভিলিয়ার্স এর একটা মানে সেটেল ডাউন করার যে পিরিয়ড সেটা সে পাবে না, শুরু থেকেই মারতে চাইবে এবং সেখানে কিন্তু একটা রিস্ক থাকে আউট হয়ে যাওয়ার। বিরাট কোহলি আসলে আমার মনে হয় তিনি একটু স্টেপ বাই স্টেপ বিল্ড করার চেষ্টা করবেন, এন্ড আই থিংক বিরাট কোহলি ইজ গোয়িং টু বি এ কি ম্যান আজকের এই ম্যাচে, কারণ তিনি আসলে কন্ডিশন বুঝে তারপর লাস্টের দিকে তিনি মারার চেষ্টা করবেন। যদিও কোনো উইকেট হারায়নি আরসিবি, আই হ্যাভ আ ফিলিং একটা গেলে একসাথে কয়েকটা উইকেট চলে যেতে পারে। তাদের রান রেট কিন্তু এখনো খুব একটা ভালো নেই। আচ্ছা, আবু জাফর ভাইয়ের কমেন্টটা পড়ে ফেলি। আমার মনে হয় দিল্লি, পাঞ্জাব আর হায়দ্রাবাদ কম্পিটিশনের বাইরে চলে যাবে। দেখা যাক ভাই, অনেক অনেক সময় এখনো বাকি আছে। আর বুমরাকে আগের ম্যাচে তার পরিচিত চেহারায় পাইনি, আজ রশিদকে পাওয়া যাচ্ছে না। এর কারণ কি হতে পারে? অনেকদিন পর ক্রিকেট খেলছে, গতকাল জন্মদিনও ছিল অবশ্য রশিদ খানের, তার মনে হয় মাত্র 22 বছর হয়েছে। এটা নিয়ে তার জন্মদিনের উইশে তার অনেক ধরনের ট্রোলের শিকার হতে হয়েছে, বাট এনিওয়েজ হি ইজ স্টিল আ ক্লাস বোলার। আজকের ম্যাচে এখনো ভালো বোলিং করতে পারেননি, বাট দ্যাট ডাজ নট মিন যে খারাপ বোলিংও করেছেন। একদম 2 ওভারে 16 রান, নট ব্যাড গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস। যে রান রেটে ব্যাটিং করছে আরসিবি, 8 রানস এন্ড ওভার, নট ব্যাড। বাট হ্যাঁ, ওই 150 থেকে 160 এর মধ্যে এখনো আটকে রাখার চেষ্টা করবে সানরাইজার্স, এতটুকু আমি মনে করি। এবং তাদের বোলিং ডেপথ আমরা যদি আবারও দেখি, সেখানে কিন্তু পাবো বেশ কিছু বোলার যারা এসে দেখেন রজব ভুবনেশ্বর, দেন রশিদ খানের এখনো 2 ওভার বাকি আছে। আমার মনে হয় সন্দীপ, তিনি তার ফুল কোটা শেষ করবেন। বিজয় শঙ্কর ইজ দ্য উইক লিঙ্ক। আমার মনে হয় বিজয় শঙ্করের 2 বলে 10 রান এসেছে এবং আমার মনে হয় হি কুড বি এই প্লেয়ার যাকে টার্গেট করা হয়। এন্ড আমরা ইভেন এই বোলারটাকে ইন্ডিয়ার হয়েও আমরা খেলতে দেখছি, বাংলাদেশের এগেনস্টেও তার বোলিং খুব একটা ভালো হয়নি। আই ডোন্ট নো তাকে এত কেন চান্স দেওয়া হয়। মানে ইন্ডিয়ার যেখানে বোলিং এর এত 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 অপশনস আছে, সেখানে আমরা বিজয় শঙ্করের মতো প্লেয়ারদের দেখি। এখন আমরা কিন্তু একটা পরিবর্তন দেখছি। অভিষেক নায়ার, রাইট সাকিব? অভিষেক নায়ার মনে হয় চলে এসেছে। ইয়েস, এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। একটু যদি দেখি তাহলে তিনি অর্থোডক্স স্পিনার খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। সেই জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আগের ওভারটা। হ্যাঁ, রাইট, একজন অর্থোডক্স স্পিনার। তিনি আসলে কতটুকু সফল হতে পারেন, এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় ইফেক্টিভ হতে পারে। কারণ যেহেতু অন্ততপক্ষে দুজনের একজন ব্যাটসম্যান বড় শটসের দিকে যাচ্ছে কিন্তু, এবং আমার মনে হয় আর সুযোগটা নেই। কারণ যেহেতু 10টা ওভার প্রায় হয়ে যাচ্ছে এবং হাত খুলে খেলতে হবে এখনো পর্যন্ত, উইকেটের পতন না হওয়াটা একদিকে যেরকম ভালো দিক, পাশাপাশি এই দিকটাও মাথায় রাখতে হবে রান রেটটা যেন ফল না করে। এই শর্টস গুলো খেলতে গিয়ে হয়তো উইকেটটা খোয়াতে পারে ব্যাটসম্যানরা, এবং এই পরিবর্তনটা এই কারণে মনে হয় করেছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তাকে যেই লেভেলের বোলার আমার কাছে মনে হচ্ছে, খুব বেশি টার্ন তিনি আদায় করতে মানে এখনো পাচ্ছেন না, এবং এই পিচ থেকে খুব বেশি টার্ন আদায় করতে পারবেন না। তবে যদি স্কিট করাতে পারেন পিচের বিপক্ষে, তাহলে আমার মনে হয় যে কিছু হতে পারে এখনো পর্যন্ত। অ্যাবসলিউটলি। আমার একটু আগে যা দেখলাম, সেটা একটা জিনিস আমার মাথায় কাজ করলো, সেটা হচ্ছে যে পাটিক্কাল আর ফিঞ্চ তো আই ডোন্ট থিঙ্ক দে ব্যাটেড টুগেদার বিফোর। রানিং বিটুইন দ্য উইকেটস একটু আগে একটা 2 হয়ে গেল, এবং রানিং বিটুইন দ্য উইকেটস দেখে যেটা মনে হলো যে তাদের মধ্যে বোঝাপড়াটা এখন অত ফ্লুইড, অত স্মুথ হয়নি, যার কারণে ব্যাটসম্যানরা যে বলে বলে গ্যাপ খুঁজে সিঙ্গলস ডাবলস নেওয়ার যে একটা চেষ্টা থাকবে, সেটাও কিন্তু তারা নর্মাল শট খেলে পারছে না। দেখা যাচ্ছে যে পাওয়ার শট খেলছে ফিঞ্চ, সেটা ফিল্ডারের কাছে যাচ্ছে, সেই ফাঁকে একটা রান হয়ে যাচ্ছে, বাট হি ইজ লুকিং ফর মোর বাউন্ডারিজ। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু পাটিক্কালের ব্যাট থেকে আমরা বাউন্ডারি পাইনি, এবং এখন হয়তো বা তিনি আউট হয়ে যেতে পারেন। পুয়ার ফিল্ডিং ফ্রম রাশিদ খান। দিস ইজ দিস ইজ কোয়াইট ফানি। আই মিন, রাইট, বুঝে তিনি এগিয়ে আসলেন, আই এম নট শিওর, বাট পাটিক্কালকে জাস্ট গিফট করে দিলেন। মানে তাকে কিন্তু একটা বার্থডে গিফট দিয়েছিল পাটিক্কাল, যে রাশিদ খান, হিয়ার ইউ গো, আমি আমার উইকেটটা দিচ্ছি, টেক দ্য ক্যাচ। রাশিদ খান করলেন কি, তিনি এগিয়ে গেলেন, বলটা যেন তার মাথার এবং হাতের উপর দিয়ে, হাতের নাগালের বাইরে দিয়ে চলে যায়, সেটাই তিনি করতে দিলেন। ইজি একটা 4, ও এন্ড এবং দ্যাটস হাউ হি রিচেস হিজ হাফ সেঞ্চুরি। এইভাবে করে দেবদূত পাটিক্কাল তার মেইডেন আইপিএল 50টাও করে ফেললেন। সো একদম গিফট পেয়েছেন পুরোপুরি বলতে হবে। এবং অভিষেক নায়ারের এই ওভারে
খুব একটা যে বাজে বোলিং হয়েছে তা বলা যায় না, কিন্তু সোফার লিটল এক্সপেন্সিভ। আবারও বলতে হবে কোনো উইকেট যায়নি, আরসিবি রান রেট কিন্তু ইটস নট ওভার 10, সো লাস্ট 10 ওভারে যে 100 রান এরকম হবে এটা আমি একদম শিওরিটির সাথে আসলে বলতে পারছি না। আই জাস্ট গেট দ্য ফিলিং দ্যাট ওই ওই এগ্রেশনটা ওদের কাছ থেকে এখন আমরা লক্ষ্য করছি না। পার্টিকুলার লাস্ট শটটাও যে একদম ফুললি ইন কন্ট্রোল ছিল এরকম তো না, এটা তার আউটই হওয়ার কথা ইফ নট ফর অ্যাবিসমাল ফিল্ডিং। সো ওভারঅল পুয়ার ক্রিকেট। আমি আমার যে প্রেডিকশনটা সেটার সাথে আমি থাকবো। অভিষেক শর্মা ইনফ্যাক্ট ইজ দ্য প্লেয়ার, অ্যান্ড আমরা নায়ের বলছিলাম, অভিষেক শর্মা ইজ দ্য প্লেয়ার। এনিওয়েজ ওভারের লাস্ট বল থেকে আরো একটা রান আসলো, সেই ওভারে 2 2 4 8 9 10 11 রান, এক্সপেন্সিভ ওভার। এনিওয়েজ আমরা মনে হয় কম বক্সে কিছু পরিবর্তন এক্সপেক্ট করে নিতে পারি। আমাদের সাথে সাজ্জাদ উদাস এবং এত জোস জয়েন করছে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং আস। হোপ ইউ এনজয় দ্য নেক্সট 5 ওভার্স। সাজ্জাদের অবশ্য মাইক মিউট করা, এত জোসেরও মাইক মিউট করা গাইস। Allow to unmute yourself. Yes. Thanks, Shanur. You're welcome. I shall get going for the next 5 overs. So Yes, সাজ্জাদ ভাই, আনাফ কি অবস্থা? এই তো ভালো। খেলার কি হোয়াটস ইউর অপিনিয়ন এখন পর্যন্ত খেলা নিয়ে? খেলার যে অবস্থা দেখলাম যে আরসিবি ট্রিকি খেলছে, যদিও ওদের জন্য ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে উইকেট এখনো ওদেরকে লুজ করতে হয় নাই। একটু আগে অবশ্য পারিক্কালের যে ক্যাচটা আমি বলবো যে ছেড়ে দিয়েছে, এটা রাশিদ খান ইজ এ ভেরি গুড ফিল্ডার, এটা কোনো কথাই হতে পারে না যে রাশিদ খান ওটা ফ্লাইট মিস করে বা বল না বুঝে সে আগে আসছে। যাক, বিজয় শঙ্কর চলে আসছে, দুটো বল করেছে এর আগে, আমরা দেখেছি যে মিচ মার্শ সে একটু ইনজুর্ড হয়ে যাওয়ার পরে সেই ওভারটা কমপ্লিট হয়েছে। ও মাই গুডনেস, কমেডি অফ এরর্স। আরেকটা স্কাইয়ার ছিল সেই একই ব্যাটসম্যান পারিক্কার, এবার ফাবিয়ান অ্যালেন এবং হচ্ছে অভিষেক শর্মা দুজনের মধ্যে অলমোস্ট একটা কালেকশন হতে হয়নি, কিন্তু মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তাদের দুজনের মাঝখান দিয়ে কিন্তু আরেকটা ক্যাচ ড্রপ হয়ে গেল। সো পারিক্কাল ইজ রাইডিং হিজ লাক। আমি জানি না রাইডিং হিজ লাক বলবো নাকি তাকে আসলে গিফট করা হচ্ছে যে ভাই তুমি আজকে প্রথম খেলতে নামছো, মন টন খারাপ করো না, আমরা তো আছি, ব্যাপার না, খেলতে থাকবো। আনাফ, আর ইউ দেয়ার? হঠাৎ করে নাই হয়ে গেল, যাই হোক। আচ্ছা, আবু জাফর মোহাম্মদ সালেহ ভাই একটা কমেন্ট করছেন। ভাই আপনার কমেন্ট আমি দেখাতে পারছি না কারণ কন্ট্রোল আমার হাতে নাই, শানুর যদি আমাকে শুনে হয়তো বা দেখাতে পারে। আপনি বলছেন যে ইয়েস, শানুর আমাকে শুনতে পাচ্ছে, সো প্রমাণ পেয়ে গেলাম কারণ চলে আসলো এখন স্ক্রিনে কমেন্টটা। রাশিদকে জেনুইন লেগ স্পিনার বলবেন কিনা? ওর গুগলিটা ভালো হলেও লেগিটা কি অত মানসম্পন্ন? মানসম্মত, ওর বলে ফ্লাইট নেই, লুক নেই, শুধু জোরের উপর ডিপেন্ড করে। আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা সাবজেক্ট আমি মনে করি এই জায়গাটাতে। প্রান্তর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দেখা যাচ্ছে। সো আমি প্রান্তরের কাছে যাচ্ছি এই কোশ্চেনটা নিয়েই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে রাশিদ খানের লেগ স্পিনার বলবো না, নাকি সে কি গুগলের উপর বেশি ডিপেন্ড করে কিনা, আমার কাছে মনে হয় যে ইটস অ্যাকচুয়ালি খেলাটার ধরনটাই এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে। সো ট্র্যাডিশনাল লেগ স্পিন থেকেও কিন্তু স্পিনাররা অনেকটা সরে আসছে। সো ওই জায়গাটা থেকে আমি আসলে রাশিদ খানকে এই কথাটা বলবো না যে হি ইজ নট এ লেগ স্পিনার, বাট ইয়েস ইউ আর রাইট যে তার বলে ফ্লাইট, লুপ ওই ট্র্যাডিশনাল লেগ স্পিনারদের মতো হয় না। কি মনে হয় প্রান্তর? ফার্স্ট অফ অল, কিপিং ইন মাইন্ড এন্ড ডিউ রেসপেক্ট টু হিম, বলতে হবে যে প্রথম দিক থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ভালো ট্র্যাডিশনাল লেগ স্পিন করে এসেছে সে, এবং লেগ স্পিনারদের কিন্তু পিক করাটা একটু টাফ শুরুর দিকেই। যখন আপনার উইকেট বেশি টার্নিং হবে বা আপনি যখন লেগ স্পিনারদের খেলতে একটু আনকমফোর্টেবল ফিল করবেন, তখন কিন্তু আরো ডেফিনেটলি লেগ স্পিনারদের যে ভ্যারিয়েশন আছে, গুগলি আছে, তারপরে আরো যে কনভেনশনাল লেগ স্পিন আছে, বিকজ লেগ স্পিন কিন্তু আপনি সবসময় অ্যাওয়ে ফ্রম ইউর বডি চলে যায়।
আপনি হয়তো ড্রাইভ খেলতে যাবেন অথবা কভার ড্রাইভ খেলতে যাবেন, স্কোয়ার খেলতে যাবেন, তখন কিন্তু বলটা পরে যে অ্যাওয়ে মুভমেন্ট হয় একটা, তার কারণে কিন্তু ডিফিকাল্ট হয় পিক করতে লেগিদের। রাশিদ খানকে বলবো সময় যত গিয়েছে আই থিঙ্ক ব্যাটসম্যানরা ওয়ার্ক করেছে আরো বেশি। আমরা এই জিনিসটা সিমিলারলি দেখতে পেরেছি অজন্তা মেন্ডিসের সাথে, সৈয়দ আজমলের সাথে। রাশিদ খানকেও কিন্তু অনেকটা রিড করেছে এবং তার ফল কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ওয়ার্ল্ড কাপে, স্পেশালি ফ্রম এভিন মর্গান। তিনি যেভাবে রাশিদ খানকে পিক করেছেন, তার গুগলি গুলো এবং তার কনভেনশনাল লেগ স্পিন গুলো, সো ডেফিনেটলি এখান থেকে কিন্তু তিনি বের হয়ে আসতে চাচ্ছেন রাশিদ খান। সো আমি বলবো যে ইয়েস, প্রসপেক্টাস আছে এখন পর্যন্ত, বিকজ হি ইজ মেইনলি 22 অডস। সো দেখা যাক সামনে আর কি হয়। এই কথা বলতে বলতে একটি উইকেটের পতন এবং ফার্স্ট উইকেট ফর সানরাইজার্স। এবং পারিক্কাল দুবার মানে চেয়েছিলেন আউট হতে, কিন্তু ফিল্ডাররা চাননি তাকে আউট করতে। এবার ভাবলেন যে ধুর আর ভাল লাগতেছে না ব্যাটিং করতে, এই ধরনের একটা শট তিনি খেললেন। কি খেললেন, দ্যাট ওয়াজ এ নাথিং শট একদম। অবশ্য শেষ পর্যন্ত একটু মানে রিলেন্টলেস হয়ে গিয়েছিলেন, বিকজ ব্যাটসম্যানস আর ওয়েটিং ইন দ্য ডাগআউটস লাইক বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স। হ্যাঁ, সেটাও ঠিক আছে। আবার আমরা যদি দেখি যে পাওয়ার প্লের পরে কিন্তু একেবারে খুব একটা যে ভালো ব্যাটিং হচ্ছে সেটা কিন্তু বলা যায় না। শেষ 5 ওভারে কিন্তু মাত্র 37 রানই আসছে। সো পাওয়ার প্লের পরে কিন্তু একটুখানি চেপে ধরেছে ওদিকে বোলাররা। সো ওই জায়গায় প্রেসারটাও বিল্ড আপ হচ্ছিল, সেই প্রেসারটাই কিন্তু দেখা গিয়েছে। ইভেন যে দুটো ক্যাচ ড্রপ হয়েছিল সেগুলো কিন্তু ওই প্রেসারেরই কারণ ছিল, বাট ফিল্ডাররা সেটা ইউটিলাইজ করতে পারে নাই। আহনাফ ইজ ব্যাক। আহনাফ, Yes. Yes. Am I clear now? Yes. So Ahnaf and Pranto, you guys carry on. আমি আপাতত একটা ব্রেকে যাই, আমি আবার পরে আসতেছি 15 এর পরে। So Sure. So Ahnaf, welcome to our watch along, and it's been a good game so far. Yes, 11 over 90, 1 wicket হারিয়ে, definitely not that much convincing start by Sunrisers, but they are coming back. এবং বলতে না বলতেই কিন্তু আহনাফ আরেকটি উইকেট পড়ে গেল এবং another set batsman অ্যারন ফিঞ্চ, তিনি কিন্তু এবার সাজঘরে ছিলেন। সো টার্নিং অ্যারাউন্ড বলতে হবে। কোহলি মাত্র নেমেছেন, এখন কিন্তু একটা উইকেটের পতন মানে কিন্তু বড় একটা বিষয়। কোহলি হয়তো বলছিলেন যে ইয়েস রিভিউ নেবে কিনা, বাট ফিঞ্চ ইজ প্রিটি মাচ শিওর যে ইটস হিট ইন ফ্রন্ট অফ দ্য মিডল স্টাম্প, আই গেস। হ্যাঁ, বলটা দেখেও মনে হচ্ছিল কিন্তু একদম প্লাম মিডল স্টাম্পে হিট করবে। সো আই থিঙ্ক দিস ইজ আ গুড ডিসিশন রিভিউটা না নেওয়া। এন্ড একটু আগে কিন্তু শাহানুর বলছিল যে একটা উইকেট পড়লে দের ইজ আ চান্স যে আরো উইকেট পড়তে পারে। সো এন্ড পরপর দুটি বলে দুটি উইকেট। বলটা কিন্তু অসাধারণ ছিল। ইট লুক লাইক এ ক্যারাম বল অনেকটা। জাস্ট দেখলাম সিমের উপর দিয়ে একটা ফ্লিকের মতো ছিল, এন্ড ডিসিভড ফিঞ্চ। সো ফিঞ্চ ইজ আউট অ্যাজ ওয়েল। সো এখন দুটি বলে দুটি উইকেট, 2 নিউ ব্যাটসম্যান। ইটস 2 নিউ ব্যাটসম্যান বলতে হবে। এখনো তো ভিলিয়ার্স নামবেন এবং ডিভিলিয়ার্স এবং কোহলি will be now on crease. So hope so এখান থেকে ব্যাটিং কলাপসটা না হয়, এবং কলাপসটা না হতে যেন আরো একটু এগিয়ে যায় আরসিবি। এবং আই থিঙ্ক এই উইকেটে ডেফিনেটলি যেটা আমাদের যাতে যারা আছেন কমেন্টস করছেন আমাদেরকে, এখনো আই থিঙ্ক যে প্রেডিক্ট করতে পারেন যে কত হতে পারে স্কোর। আই থিঙ্ক যেমন আবু জাফর মোহাম্মদ সালেহ তিনি বলছেন যে পারিক্কালের ব্যাটিং এর সাথে ফাকার জামানের স্টাইলে মিল আছে, ফুটওয়ার্ক বাজে, বাট হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো। ডেফিনেটলি আমারও অনেকটা ক্ষেত্রে আপনার সাথে একমত হবো ফাকার জামান, তবে তার ফুটওয়ার্কটা একটু হলেও ফ্রন্ট ফুটের দিকে তিনি বেশি জোর দিতেন এবং তার কারণে কিন্তু একটু বেশি শর্টস অফ অ্যারে পেতেন উইকেটের চারপাশে। বাট পারিক্কালকে যেটা দেখলাম, তিনি বেসিক্যালি তার হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর বেশি খেলেন, এবং আরেকটা ফ্লাইটের ডেলিভারি গুলো তার একটু পিক আপ করতে সমস্যা হচ্ছিল এখন পর্যন্ত। এবং এখন যেমন শর্মা বোলিং করছেন, সো শর্মার যে ফ্লাইট গুলো আছে, ডেলিভারি গুলো আছে, যদিও তিনি বোল্ড হয়েছেন অর্থাৎ পারিক্কাল, সো আই থিঙ্ক যে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। আই থিঙ্ক যত দিন যাবে পারিক্কাল কিন্তু আরো বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স হবে। বিরাট কোহলি এবার কিন্তু তিনি রানের খাতা খুললেন, বাট রানিং বিটুইন দ্য উইকেটস, ও মাই গড, একটা রান যেখানে কমপ্লিটলি হয়, 2টা রান, দ্যাটস দ্য
পাওয়ার হাউস বিরাট কোহলি। আমার কিন্তু এফপিএল এ অর্থাৎ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আমি ডেফিনেটলি বিরাট কোহলিকে আমি মানে পার্মানেন্ট একজন ক্যাপ্টেন হিসেবে রেখেছি। সো আজকে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে আমার পয়েন্টস ওঠানামা করার ক্ষেত্রে। সো দেখা যাক কি হয়। এবং আজকের আমি যদি চারটা চেঞ্জ করি আমার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে, সো সেখানে আমি রেখেছিলাম জনি বেয়ারস্টোকে অ্যাজ এ কিপার ব্যাটসম্যান, এবং অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন কোহলিকে রেখেছি অ্যাজ এ ক্যাপ্টেন, তিনি আমার সব সময় স্কোয়াডে থাকবেন। ডিভিলিয়ার্সকে আমি নামিয়েছিলাম গতকাল আইআর এর জায়গায়। সো আমার দুটো ব্যাটসম্যান এখন কিন্তু ক্রিজে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের। এবং বোলিং এর ক্ষেত্রে আমি খুব একটা বেশি চেঞ্জ করিনি, একটা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে ইউজবেন্দ্র চাহাল। সো চাহাল এখনো বোলিং করেননি, দেখা যাক কি হয়। একটি রান দিয়ে ওভার শেষ, 12 ওভার শেষে এখন কিন্তু 95 2 উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স। 12 ওভারের খেলা শেষ। আপনারা কিন্তু প্রেডিক্ট করতে পারেন আমাদেরকে ডেফিনেটলি যে কত হবে, এবং প্রেডিক্টেড স্কোর আপনারা জানিয়ে দিতে পারেন, আমাদের সাথে এঙ্গেজ থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক গ্রুপে ডেফিনেটলি। সো দেখা যাক কি হয়। এখান থেকে মনে হচ্ছে যে স্কোরটা হয়তো আপনি যদি আমার প্রেডিকশন মনে করেন যে উইকেটের সেট ব্যাটসম্যান না হলে নতুন ব্যাটসম্যান, বাট দে আর এক্সপিরিয়েন্সড এনাফ টু মানে take this score up to I think 170, I guess. So 170, 160 to 170 will be a good score. দেখা যাক কি হয়। যে উইকেটের স্লোনেসটা এখন পর্যন্ত আছে, বাট ডিউ একটা বড় ফ্যাক্টর হতে পারে। সো ডিউ ফ্যাক্টরটা হলে হয়তো আরেকটু টাফ হয়ে যেতে পারে। সাজ্জাদ ভাই, সো ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যাওয়াতে কিন্তু এখন খেলাটা একটু মানে আমরা বলছিলাম যে পাওয়ার প্লের পর থেকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ চেপে ধরার চেষ্টা করছে। সো এখন ওই প্রেসারেই কিন্তু দেখা গেছে ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেল। পারিক্কাল যদিও একটা 50 করেছে, বাট খুব যে হাই কোয়ালিটি ইনিংস ছিল সেটা বলা যাবে না। হেয়ার অ্যান্ড দেয়ার একটা দুটো ভালো শট ছিল, ও বাট এরপরে তেমন কিছু ছিল না। বাট দুজন প্রিমিয়ার ব্যাটসম্যান আরসিবির, যাদের উপর তারা অনেক বেশি ডিপেন্ড করে, তারা কিন্তু এখন ক্রিজে রয়েছে। সো আমার মনে হয় আইডিয়াল প্ল্যাটফর্ম ফর দিস টু গাইজ। রাশিদ খানকে কিভাবে খেলে সেটাই দেখার বিষয়। বিরাট কোহলি ইজ অলওয়েজ এ ট্রিট টু ওয়াচ। কি চমৎকার একটা পুশ করলো, বলটা স্ট্রেইটে চলে গেল লং অফের দিকে। একটু কমেন্টস গুলা একটু যদি দেখে আসছি। মুশফিকুর রহমান অমিয় ফ্যান্টাসি নিয়ে জানতে চাচ্ছেন যে আইপিএল এর এটা কোন ফ্যান্টাসি লিগ। প্রান্তর, ইউ আর প্লেইং দ্য ফ্যান্টাসি লিগ, সো আমি জানিয়ে দিচ্ছি যে আইপিএল এর ফ্যান্টাসি লিগটা বেসিক্যালি আপনি আইপিএল এর ওয়েবসাইট থেকে খেলতে পারবেন। আইপিএল ফ্যান্টাসি লিগ নামে ওদের আলাদা একটা অপশনস আছে। সো এটা যেহেতু ড্রিম 11 আইপিএল, ড্রিম 11 টাইটেল স্পন্সর, সো দে হ্যাভ বিন রানিং অন দিস আইপিএল ফ্যান্টাসি লিগ, এবং এবারও তারা আইপিএল ফ্যান্টাসি লিগ চালু করেছে। সো আইপিএল ফ্যান্টাসি লিগে বেসিক্যালি আপনি যখন একটা টিম নিবেন, আপনার রেজিস্ট্রি করবেন একটা টিম নিয়ে, তখনই কিন্তু আপনি গ্লোবাল একটা প্ল্যাটফর্মে ঢুকে যাবেন, যেখানে দেখবেন যে আপনার মতো আরো অনেক 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 দর্শক টিম দিচ্ছে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যখন টিম দিয়ে জয়েন করেছিলাম তখন একটা গ্লোবাল লিগে ঢুকে গিয়েছিলাম, এবং লিগে প্রায় এখন পর্যন্ত 15 লাখের উপরও বেশি কন্টেন্ডেন্ট আছে, এবং তাদের মাঝখানে আমি এখন পর্যন্ত বোধহয় 21,000 র্যাঙ্কে আছি আমার টিম নিয়ে। এবং আপনি চাইলে আপনার প্রাইভেট লিগও চালু করতে পারেন, কিংবা অন্য কারো লিগেও জয়েন করতে পারেন। একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, দেখবেন যে একটা অপশনই আছে যে ক্রিয়েট ইওর ওন লিগ, অথবা তার নিচে ছোট্ট করে দেওয়া থাকে যে জয়েন উইথ আ কোড। সো আপনার কোডটা আপনি নিজে জেনারেট করতে পারবেন। সো আপনিও যদি চান আপনার বন্ধু বান্ধবদের নিয়ে আপনার মতো করে একটা লিগ চালু করতে, সেটাও পারবেন। সো ডেফিনেটলি রুলসটা হচ্ছে 1 থেকে 2 জন উইকেট কিপার, আই থিঙ্ক 3 থেকে 5 জন ব্যাটসম্যান, 2 থেকে 4 জন অলরাউন্ডার, এবং 2 থেকে 4 জন বলার। সো এইভাবে আপনি 11 জন একটা টিম বানাবেন, যেখানে 4 জন হায়েস্ট থাকবে ফরেন প্লেয়ার্স। সো এইভাবে আপনি প্রত্যেক ম্যাচের শেষে পরবর্তী ম্যাচের জন্য প্লেয়ার ট্রান্সফার করতে পারবেন। যেমন আমার টিমে কোর ব্যাটসম্যান ছিল হচ্ছে বিরাট কোহলি, আমি টম ব্যান্টনকে রেখেছিলাম কিপার হিসেবে, এবং আমি কিপার সুইচ করব প্রত্যেক ম্যাচে 3 জন কিপারের মধ্য থেকে। MS ধোনি, জনি বেয়ারস্টো এবং জস বাটলার, এই 3 জনকে ঘুরিয়ে ফিরিয়ে আমি খেলাবো, বিকজ তাদের পয়েন্টস এবং তাদের প্রেডিকশনটা কিন্তু বেশি হয়। জস বাটলার, জনি বেয়ারস্টো আপনাকে রান দিবে, উইকেট কিপিং করবে ডেফিনেটলি। ধোনি রান নিবে অসাধারণ ভাবে, এবং ধোনি কিন্তু খুব একটা বেশি স্টাম্পিং এবং ক্যাচিং মিস করেন না। সো তার কাছ থেকে আমি 110% এফোর্টটা পাবো। সো সেই কারণে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলানো। অপরদিকে টম ব্যান্টন যেহেতু নতুন ব্যাটসম্যান, একজন নতুন কিপার ব্যাটসম্যান, সো তার কাছ থেকেও ছোট্ট কিছু ঝড় আশা করতে পারি।
তাকে রেখেছি। আজকের জন্য আমি জাস্ট ইউভি চাহাল, বিরাট কোহলি তো আছেনই কিপার আমার ক্যাপ্টেন হিসেবে, তার পাশাপাশি এবি ডিভিলিয়ার্স কে নিয়েছি এবং জনি বেয়ারস্টোকে নিয়েছি। তো জনি বেয়ারস্টো এখন পর্যন্ত কোনো ডিসমিসালে সরাসরি যুক্ত হয়নি, সো এখন পর্যন্ত পয়েন্ট আসছে না। বাট কোহলি আর ভিলিয়ার্স যেহেতু এখন দুজন উইকেটে আছেন, তাদের কাছ থেকে আমি আশা করছি যে পয়েন্টস বাড়িয়ে নেওয়ার এখন পর্যন্ত। সো লেটস সি হোয়াট হ্যাপেন। 13 ওভার শেষে 102 উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলি, সাজ্জাদ ভাই 5 বলে 7, কোহলি ভিলিয়ার্স 6 বলে 5। হোপফুলি দে উইল গেট আ 50 এবং আমি একটু আগাবো, প্লিজ প্লিজ। ফর সেক অফ ইউর এফপিএল পয়েন্টস দেখা যাক কি হয়। সন্দীপ শর্মাকে নিয়ে আসছে, ভালো শুরু হয়নি, প্রথম ওভারটা ভালো করতে পারেনি, দ্বিতীয় ওভারটাতে আবার ভালো কামব্যাক করেছে। সো মাত্র 5 রানই দিয়েছিল, দ্বিতীয় ওভারটা বেশ ভালো কিছু ইয়র্কারও ট্রাই করেছিল। তো দেখা যাক। কমেন্টসের দিকে আরেকবার যদি আসি আমরা, আমরা দেখতে পাচ্ছি আবু জাফর মোহাম্মদ সালে ভাই, তিনি একটা মানে একেবারে জিস্ট একটা প্রেডিক্ট করে দিয়েছেন যে 174 একদম কঠিন অবস্থা। দেখা যাক সালে ভাই কি হয়, আপনার প্রেডিকশনের কত কাছাকাছি বা কতটা দূরে থাকে সেটা দেখার বিষয়। খুব সুন্দর একটা পুশ করলেন আবার ডাউন দ্য উইকেট এসে, ওয়াকিং ডাউন দ্য উইকেট, বিরাট কোহলির ট্রেডমার্ক একটা স্টাইল। আবার ওদিকে মোবারক হোসেন জয়, তিনি বলছেন যে 180 রান হবে। তো ঘুরে ফিরে কিন্তু প্রান্তর সবাই ওইরকম 170 180 এই ধরনের একটা স্কোর প্রেডিক্ট করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, যে তোমার কত দূর যেতে পারে মনে হয় আরসিবি? আই থিঙ্ক যে 100 যদি ক্রস করে ফেলেছে 50 ওভারের আগেই, এবং আমার মনে হচ্ছে যে 170 টু 175 আই গেস এরকম একটা স্কোর করা উচিত। বিকজ গতকালও দেখেছিলাম যে পান্থা কিন্তু প্রায় চেস ডাউন করে ফেলেছিল 158। সো দ্যাটস মানে ডিফেন্ডিং একটা স্কোর বলতেই হবে, সেফ একটা স্কোর। তো আপনি যদি এখান থেকে সেফ একটা স্কোরে যেতে চান, আই থিঙ্ক ইট শুড বি within 165 to 175 from here, keeping in mind that এরপর কিন্তু জশ ফিলিপে আছে। না সেটাই, আরসিবির ব্যাটিং স্ট্রেংথটা কিন্তু অনেক ভালো। শুধুমাত্র জশ ফিলিপের কথা, শিবাম দুবে আছে, হি ক্যান হিট দ্য বল, ওয়াশিংটন সুন্দর ক্যান ব্যাট এ বিট। খুব সুন্দর দুজন ওয়ান অফ মানে টু অফ দ্য কুইকেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, রানার্স বিটুইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য উইকেট ইন দ্য ওয়ার্ল্ড। দুটো রান কিন্তু নিয়ে ফেলেছে, দেখলাম যে 1 রান হতে পারতো। তবে বাউন্ডারিজ কিন্তু অনেকটা ড্রাইড আপ করে ফেলেছে বোলাররা, ফিল্ডাররা। এবি ডিভিলিয়ার্স বুড়ো হয়ে গেছে, ওর চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে। হচ্ছে বাট জাস্ট নেভার গেট অ্যালং যে ভিলিয়ার্স এর মধ্যে একদম ব্যাটসম্যান, এবং মানে বলতেই হবে যে এখান থেকে যদি পিক আপ করতে পারে ভিলিয়ার্স এবং কোহলি, ও বিউটিফুল বোলিং এন্ড ফিল্ডিং উইকেট বলতেই হবে। মানে বিরাট কোহলি ডান্স করলো, কারণ সন্দীপ শর্মা একটা ডান্স ঝাঁপ দিয়ে বলটা ধরলো, এবং অপর প্রান্তে কিন্তু ডিভিলিয়ার্স একটা ড্যান্সিং মুভ দিয়ে কিন্তু ফিরে গেল হচ্ছে নন স্ট্রাইকিং এন্ডে। সো একটু হলো কোয়ালিশন এবং উইকেট থেকে প্রান্তরের এতগুলা ডান্সের মধ্যে আমি একটু পেছনের দিকে একটা কমেন্ট দেখছি, ঝলক তিনি বলেছেন যে what are the positives about this IPL so far? So positives about this IPL so far হচ্ছে যে এরকম নাচানাচি দেখতে পাই আমরা অনেক। এবার কিন্তু যেহেতু গ্যালারিতে কোনো দর্শক নেই, এবং খুব ইন্টারেস্টিং একটা ইনোভেটিভ একটা আইডিয়া যে গ্যালারির চারপাশে কিন্তু এলইডি ডিসপ্লেতে হচ্ছে যে দুই দলের লোগোস, দুই দলের কালার্স ডিসপ্লে করা হয়। সেখানে ভার্চুয়াল কিছু ফ্যান্স জুমের মাধ্যমে বা যারা ওইভাবে লাইভ খেলা দেখে, সে ভার্চুয়াল কিছু ফ্যান্স মাঝে মধ্যে আসে, ভার্চুয়াল চিয়ার লিডার্সও কিন্তু ওখানে দেখা হয়। সো আইপিএল এর পজিটিভস যদি বলি যে সো দিস আর দ্য থিংস, তারা অ্যাকচুয়ালি অনেক কিছু বলে, ফিক্সিং চেন্নাই, প্রান্তরের টিম চেন্নাই 2 বছর নিষিদ্ধ ছিল, চামে দিয়ে শোনায় দিল সাজ্জাদ ভাই। ওগুলা যদি আমরা, রাজস্থান কিন্তু নিষিদ্ধ ছিল, রাজস্থানের ওই যে ওই বলা উচিত না এভাবে, ওই স্টুপিডটার নাম কি, শ্রীশান্তের জন্য পেঁচে গেছিল। যাই হোক, হোয়াটএভার।
সো পজিটিভস এর কথা হচ্ছিল। সো আইপিএল এর পজিটিভ হচ্ছে আইপিএল কিন্তু ব্রড কালার্স টু দিস গেম, নট অনলি ফর আইপিএল, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে ফ্র্যাঞ্চাইজি লিগের স্ট্যান্ডার্ডটা এরকম হওয়া উচিত, নইলে হওয়া উচিত না এই ধরনের। এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইন্ডিয়ায় তো এখন মনে হয় একটা গ্রোয়িং ক্রিকেটারের স্বপ্নই থাকে যে আমি বড় হয়ে অন্তত আইপিএল এ একটা ম্যাচ খেলবো, এই লেভেলের ক্রিকেটার আমি হতে চাই। এবং ওয়ার্ল্ড ওয়াইডও দেখা যায় যে প্রচুর ক্রিকেটাররা রয়েছে বিভিন্ন দেশের যারা আইপিএল এ খেলতে খুব পছন্দ করে, এন্ড অফকোর্স মানি ইজ এ বড় বড় ফ্যাক্টর বলতেই হবে। আবু জাফর মোহাম্মদ সালেহ তিনি আরেকটা কমেন্ট করেছেন, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক বিবেচনা করলে কোন টিম এগিয়ে থাকবে? চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। চেন্নাই, এক নম্বরে চেন্নাই দিয়ে দিচ্ছে। আর সাজাদ ভাই আর কিচ্ছু বলা লাগবে না, শেষ ভাই আপনি এটা হচ্ছে অপশন দিছে যে এটা এবিসিডি, এবিসিডি মানে আচ্ছা, সবসময় যে এ ইজ দা রাইট আনসার তা তো না, বুঝতে হবে তোমাকে। চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এই চারটা টিমের মধ্যেই যদি হয়, এই চারটা টিমের মধ্যে আমি মুম্বাইকে এগিয়ে রাখবো ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এর দিক থেকে। আর ওভারঅল আই রিয়েলি লাইক দ্য পাঞ্জাব টিম। ওদের ইভেন আমরা যদি গতকালকে 11 এর বাইরে ওদের বেঞ্চ স্ট্রেংথ যদি দেখি, ক্রিস গেইলের মতো প্লেয়ার বেঞ্চে বসে আছে। হ্যাঁ, সো এইরকম আমার কাছে পাঞ্জাব টিমটাকে যথেষ্ট স্ট্রং বলে মনে হয়েছে। এবং একটা জিনিস যেটা হচ্ছে পাঞ্জাব কিন্তু এখন পর্যন্ত ওয়ান অফ দোজ থ্রি টিমস যারা কখনো ইয়েটা জিততে পারেনি, আইপিএলটা জিততে পারেনি। তিনটার মধ্যে একটা আজকে খেলছে আরসিবিও কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ কোনো ট্রফি জিততে পারেনি আইপিএল এ। এবং গতকালকে আরেকটা যে ফ্র্যাঞ্চাইজ খেলেছিল দিল্লিও কিন্তু জিততে পারেনি। সো বেঞ্চ স্ট্রেংথের কথা যদি বলি পাঞ্জাব গতকালকে খেলিয়েছিল হচ্ছে, আমি শুধু ফরেনার যদি চিন্তা করি, নিকোলাস পুরানকে খেলিয়েছিলেন, শেলডন কট্রেলকে খেলানো হয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন এবং ক্রিস জর্ডান খেলেছেন। এর বাইরেও যদি আমরা দেখি জিমি নিশাম রয়েছেন, ক্রিস গেইল রয়েছেন। সো পাঞ্জাব ইজ এ ভেরি ভেরি স্ট্রং টিম বলতেই হয় ওইদিকে যদি আমরা চিন্তা করি। আচ্ছা, প্রান্তর, কুইজ টাইম। হ্যাঁ, তোমার জন্য না, তুমি পরে বলো, আগে আমি আমাদের যারা দেখছেন এবং শুনছেন তাদের কাছ থেকে আনসার আশা করছি। খুবই ইন্টারেস্টিং একটা, যারা আইপিএলটা এবার ফলো করছেন তাদের পারা উচিত। ইজি একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোন ব্যাটসম্যান টি-20 ক্রিকেটে এক ম্যাচে 2বার ডাক মেরেছেন? কোন ব্যাটসম্যান টি-20 ক্রিকেটে এক ম্যাচে 2বার 0 রানে আউট হয়েছেন? বলতে হবে এটা। সো প্রান্তরও চিন্তা করতে থাকো কি হতে পারে না হতে পারে। আচ্ছা, ইতিমধ্যে খেলার স্কোরটা একটু অবশ্যই সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছে যে 15 ওভারের খেলা শেষ হয়ে গেছে, 116তে কিন্তু পৌঁছে গেছে স্কোরটা 2 উইকেটে। সো শেষ 5 ওভারের খেলা বাকি রয়েছে। হোয়াট ডু ইউ থিংক প্রান্তর? কোনো বেল বাজছে মাথার মধ্যে? এক ম্যাচে 2বার ডাক মারছে। এক ম্যাচে 2বার ডাক মারছে? হ্যাঁ, এক ম্যাচে 2বার। ওকে, ইয়েস। এটা কি ব্যাটসম্যান নাকি, মানে ব্যাটসম্যান নাকি এলিয়েন? ব্যাট। তো প্রান্তর ভাবতে আরেকটা কমেন্ট পড়ে ফেলি। অমিও বলছেন ওভারঅল কোন টিমের ব্যাটিং বেশি ব্যালেন্সড মনে হলো? শুধু ব্যাটিং যদি চিন্তা করি আমার কাছে, হোয়াট ডু ইউ থিংক প্রান্তর, ব্যাটিং কার স্ট্রং? I think Delhi Capitals will just get that cutting edge over other teams because they have the batting firepower বলতেই হবে, because মার্কাস স্টয়নিস পর্যন্ত নেমে তাদের একটা রোল প্লে করেছিল এবং শ্রেয়াস আয়ারের মতো একজন বুদ্ধিদীপ্ত ব্যাটসম্যান এবং স্কিপার ব্যাটসম্যান আছেন। ধাওয়ান কাতরে খেলতে পারেননি। ধাওয়ান এবং পৃথিবী শ যদি দাঁড়িয়ে যায় কোনো ম্যাচে, এবং প্রত্যেক ম্যাচে তারা কিন্তু কনসিস্টেন্টলি রান বের করতে পারবে। সো আমার মনে হয় এই টিমটার ব্যাটিংটা একটু হলেও সবার নজরে রাখা উচিত। আই থিংক ব্যালেন্সড একটা কিন্তু রাহানে এবং ক্যারের কিন্তু কালকে বসেছিল। সো রাইট, রাহানে ক্যারের, সো মানে বেঞ্চটাও দেখতে হবে। ইটস বিন ফ্যাবুলাস ব্যাটিং পাওয়ার হাউস ফর দেম। সো আমি মনে করি দিল্লি ক্যাপিটালস শুড হ্যাভ দ্যাট কাটিং এজ ওভার আদার্স। ওকে, এর মধ্যে কিন্তু 16তম ওভারে খেলা চলছে। নাটরাঞ্জন বোলিং করছেন। নাটরাঞ্জন প্রথম ওভারে 12 রান খরচ করার পরে কিন্তু দ্বিতীয় ওভারে কামব্যাকটা ভালো করেছেন
এই ওভারে এখন এখন পর্যন্ত। পর্যন্ত আই থিঙ্ক সাজাদ ভাই নাটরাজন কিন্তু বেশ কনসিস্টেন্ট লাইন এন্ড লেন্থ মেনটেন করছে, যদিও বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স স্ট্রেংথের জায়গাগুলোতে বল করছেন, বাট ফিল্ডিং সেটআপের কারণে কিন্তু এতক্ষণ যাবত বেঁচে ছিলেন, কিন্তু এখন কিন্তু একটা ওয়াইড ইয়র্কার দিয়ে বাঁচতে পারলেন না ডিভিলিয়ার্স কাছে। তখনই আপনি এরকম কোন ব্যাটসম্যানকে এত বাইরের বল দেবেন, ইউ উইল বি হ্যামার্ড অফ। ওকে, আমি আমাদের যেহেতু 16 ওভার চলছে, অলরেডি আহনাফ এবং সাকিব চলে আসছে। এর আগে ছোট্ট করে যে কুইজটা বলেছিলাম সেটার আনসার কিন্তু চলে এসেছে। দুজন আনসার করেছেন, আবু জাফর, মোহাম্মদ সালেহ এবং তানভীর আহমেদ, দুজনই সঠিক। ইয়েস, গতকালকে তিনি মেইন যে 20 ওভারের ইনিংস ছিল সেখানেও ডাক মেরেছেন এবং পরবর্তীতে তিনি সুপার ওভারে নেমেও ডাক মেরেছেন। সো হি ইজ দ্য অনলি ব্যাটসম্যান ইন টি20 হিস্ট্রি who has been dismissed for 0 twice in a same game. So এতটুকু রেখে আপাতত আমি চলে যাচ্ছি। আচ্ছা, একটু যাওয়ার আগে ছোট করে বলে যাই যে ইয়েস, আমি কিন্তু এফপিএল অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ নিয়ে ভীষণ পরিমাণ এক্সাইটেড, বিকজ মাই ওয়ান অফ দ্য টু ব্যাটসম্যান আর ইন দ্য ক্রিজ, বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্স। 14 রানে বিরাট কোহলি রানে অপরাজিত, তো পয়েন্টস পাচ্ছে। আপনারা খেলুন এফপিএল এবং খেলতে খেলতে পয়েন্টস বাড়ান, জেতার সম্ভাবনা আরো বাড়ান। এভাবে বিদায় নিচ্ছি এবং আমার সাথে ঠিক আছে, ওকে বাই, ঠিক আছে, ওকে বাই, আমিও বিদায় নিচ্ছি। চলো, ঠিক আছে, ওকে, এটাকেই বলে কমেন্টেটরস কার্স, মানে কথাটা মানে শেষ করতে পারলো না প্রান্তর, এন্ড সাথে সাথে কোহলি আউট। ভেরি আনফরচুনেট ফর প্রান্তর এন্ড আরসিবি ফ্যান্স আসলে। সাকিব, হোয়াট ডু ইউ থিংক? এখন যে পুশটা দরকার ছিল আরসিবির, ওই পুশটা তো পাচ্ছেই না, উল্টো ওদের ক্যাপ্টেন দ্য ট্যালিসম্যান ও এখন প্যাভিলিয়নে ফেরত যাচ্ছে। শুরু থেকে যে উচ্ছ্বাসটা আসলে বিরাট কোহলি দেখাচ্ছিল, আমি দেখছিলাম বারবারই, একেবারে হেলমেট পরে তিনি শুরু থেকে, অর্থাৎ ইনিংস যখন শুরু হয় তখন থেকেই তিনি খুব প্রিপেয়ার, তিনি খুবই মানে আমি কি বলবো একদমই এক্সাইটেড। তখন তিনি আসবেন, কখন কিছু করে দেখাবেন, আমার কাছে মনে হচ্ছিল কেন জানি একটু ওভার এক্সাইটেড বিরাট কোহলি। সবসময় হয়তো বা থাকে, কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়। কিন্তু শুরু থেকে এখন কিন্তু মানে একটু দেখুন তার মানে তিনি যেভাবে আসলে খেলতে চাচ্ছিলেন, ওইভাবে ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না কেন জানি। ব্যাটে বলে যে কানেকশন গুলো সাধারণত আমরা বিরাট কোহলিকে দেখি, সেটা কিন্তু আসলে হচ্ছিল না, যার কারণে কিন্তু হচ্ছিল না এক্স্যাক্টলি, এবং এই ফলশ্রুতিতে কিন্তু উইকেটের পতন হয়েছে। এক্স্যাক্টলি, টাইমিংটা হচ্ছিল না। এটা কিন্তু একটা স্লোয়ার বলও ছিল। এন্ড প্লাস আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, ওটা হচ্ছে যে ইউজুয়ালি আইপিএল কিন্তু আমরা ইন্ডিয়ান ফ্ল্যাট যে উইকেট গুলো হয় ওখানে হয়ে থাকে, এন্ড ইউএ এর উইকেট কিন্তু একটু ডিফারেন্ট, ইউজুয়ালি একটু হোল্ড করে, একটু স্লোয়ার হয়। সো পেস অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য একটা চ্যালেঞ্জ, এন্ড এটা হচ্ছে আরসিবির ফার্স্ট গেম। সো আমরা কিন্তু শুরুর দিকেও দেখছিলাম ফিঞ্চ কিছুটা খেলতে পেরেছিল, পাডিক্কার কিছুটা খেলতে পারছিল, কিন্তু ওইভাবে খুলে কিন্তু খেলতে পারেনি কেউ। কারো স্ট্রাইক রেট কিন্তু আহামরি ছিল না, যেখানে মনে হচ্ছিল যে ওয়াও, দিস গাই ইজ গোয়িং টু ডমিনেট আজকে। এন্ড আমি বারবার বলছি, শাহানুর একটু আগে বলেছিল যে উইকেট একটি পড়লে ওদের মোমেন্টামটা হয়তো থেমে যেতে পারে, এন্ড তাই কিন্তু হচ্ছে। সানরাইজার্স ভালোই ইন্টারভালসে উইকেট নিচ্ছে, পার্টনারশিপ এখন আর বিল্ড করতে দিচ্ছে না প্রথম উইকেটের পর। এখন মাই কোয়েশ্চেন টু ইউ সাকিব ইজ, এখন কিন্তু একটা ইন্টারেস্টিং স্টেজ, 3 ওভারের মতো বাকি, হু কামস ইন? বিকজ এখন কি ডু ইউ ব্রিং দ্য পিঞ্চ হিটার অর দ্য পাওয়ার হিটার, অর ডু ইউ ব্রিং সামওয়ান আবার খেলাটা ধরার জন্য? কারণ অপশন আমার চোখে শিবম দুবে অর দ্য ডেবিউট্যান্ট জশ ফিলিপ। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং চয়েস। ইয়েস, ইটস গোনা বি দ্য ইন্টারেস্টিং কল। কারণটা হচ্ছে এই জায়গাটায় এবি ডিভিলিয়ার্স মানে পাম্প আপ করবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তিনি চাইবেন অন্তত পক্ষে তার যে স্ট্রাইক রেট, আমি যদি একটু বলার চেষ্টা করি যে 16 থেকে 20 ওভার অর্থাৎ ডেথ ওভারে টি20 ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স এর স্ট্রাইক রেট ইজ 214 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে থাকেন। সুতরাং তিনি তার স্বভাব সুলভ ব্যাটিংটা উপহার দিবেন নিঃসন্দেহে, কিন্তু তাকে অন্তত পক্ষে সাপোর্ট দেওয়ার মতো কাউকে দরকার, এবং এই কলটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। যদি ইয়েস, so you are saying যে de Villiers is going to be the hitter and আরেকদিকে আরেকজন এন্ডটা ধরা উচিত?
একজন ধরা উচিত আমার কাছে মনে হয়, এবং Okay. সেখানে দু একটা হিট হতেই পারে। এবং Right, লাস্ট right. বলটা 16তম ওভারের লাস্ট বলটা কিন্তু আমরা দেখেছি একটু দেখি, মানে গত আউটটা যেটা হয়েছিল বিরাট কোহলি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটার যেই ডিস্টেন্স গুলো সাধারণত আমরা একটু দেখছিলাম যে স্কোয়ার অফ দ্য উইকেটটা একটু একটু বেশি বড়, কারণটা হচ্ছে 70 মিটার উইকেটের এক প্রান্ত থেকে আমরা দেখছি যে একদিকে 70 মিটার, Right. একদম কভারের দিকে এক প্রান্ত থেকে 75 মিটার, এবং আরেকটা জায়গা যেটা উইকেটের একটা প্রান্ত থেকে 82 মিটার, এবং এটাতেই আসলে একটু ব্যাটসম্যানদের ঝামেলা হয়। গত ম্যাচে আমরা দেখেছি একদিকে যেটা 82 মিটার, Right. অন্যদিকে সেটা হচ্ছে 66 মিটার। সুতরাং এই জায়গাগুলোতে আসলে অনেক সময় Right. একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় যখন ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে যান, এবং ডিভিলিয়ার ছক্কাগুলো হাঁকাতে যাবেন সামনে, একটু সতর্ক হয়ে আসলে ওই ওই যে অঞ্চলটা সিলেক্ট করা উচিত বলে আমার কাছে মনে হয়। এবং একটু আপডেটটা দিয়ে দিতে চাই, 16তম ওভারের খেলাটা শেষ হয়ে গিয়েছে, সেখানে আরসিবি 124 তিনটা উইকেটের পতন হয়েছে, 4টা ওভার তারা পাবে, দ্যাট মিনস 24টা লিগেল ক্রিকেট। কি ভাবছেন Yes. আপনার এই মুহূর্তে আসলে একটা So, 4টা ওভারে কি যে 7 কোয়েশ্চেনটা রান হবে? হ্যাঁ, সো আমি যে কোয়েশ্চেনটা তোমাকে করছিলাম যে কে জি, জি, নামবে আসলে, রোলটা এখন কি হবে, ওই অ্যান্সারটা কিন্তু মোটামুটি আমি হয়তো পেয়ে গেছি, বিকজ শিবম দুবে নেমেছেন। আই ডোন্ট থিঙ্ক শিবম দুবে ইজ আ প্লেয়ার যে আসলে একটা এন্ড হোল্ড করে খেলবে। সো আই এম গেসিং দ্য স্ট্র্যাটেজি ইজ ডিভিলিয়ার্স একটা এন্ড ধরবে এন্ড শিবম দুবে নেক্সট 2-3 ওভার মারবে, এন্ড তারপর আই থিঙ্ক ডিভিলিয়ার্স খুলে ফেলবে। বাট দেখা যাক কিভাবে অ্যাটাক করে এখন আরসিবি, বিকজ ভুবনেশ্বর ইজ ব্যাক অন বোলিং এন্ড, এন্ড প্রথম বলে অলরেডি একটি রান নিয়ে এখন শিবম দুবে ওর ফার্স্ট বলটি খেলবে। এন্ড আরেকটি ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমরা দেখছি, আমি যেটা খেয়াল করলাম লাস্ট ওভার থেকে বোলাররা কিন্তু ভালোই স্লোয়ার বল ইউজ করছে, বিকজ দে নো যে চেঞ্জ অফ পেস আসলে দিয়ে পেস যত রাইট, এক্স্যাক্টলি পেসের ডিভিয়েশনটাই আসলে এখানে কাজে দিবে। সো দিস ইজ আ ট্যাকটিক which is actually working for Sunrisers, and Sunrisers এর বোলিং স্ট্রেংথ, মানে ওদের স্ট্রেংথই কিন্তু আসলে ওদের বোলিং অ্যাটাকটা, বিকজ ওদের ডেপথ ভালো এন্ড দে হ্যাভ ভ্যারাইটি, এন্ড ওইটাই এখন ব্যাংক করছে। রাইট, এবং এই জায়গাটায় আসলে একা ডিভিলিয়ার্স কি আসলে বুস্টটা দিতে হবে দলকে। যদিও দুবে কতটুকু কি করেন, কতটুকু সাপোর্ট দিতে পারে, যতটুকু সম্ভব সিঙ্গেল রোটেট করা তার কাজটা, এবং হ্যাঁ নিচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটে একটুখানি সতর্ক থাকতে হবে। তবে আমরা বিরাট কোহলিকে এই জায়গায় কিন্তু দেখলাম যে তার রানিং বিটুইন দ্য উইকেট চমৎকার গতি Yes, নিয়ে দৌড়াতে definitely. পারেন তিনি। যদি বিরাট কোহলিকে ডিভিলিয়ার্স থাকতে পেতেন তাহলে আমার মনে হয় যে রান রেটটা আরো বাড়তো, এবং একটা কন্ট্রোলড ওয়েতে ডিভিলিয়ার্স ব্যাটটা চালাতে পারতো আমার কাছে তাই মনে হয়। হোয়াট এভার ইট ইজ, ডিভিলিয়ার্স এখনো পর্যন্ত 17 বলে 21 করে ফেলেছে, যেখানে তার মাত্র একটা 4 এসেছে, আর সেখানে স্ট্রাইক রেট হচ্ছে 23.52। আনন্দ রাইট, ইয়েস, আই থিঙ্ক যেটা বারবার বলছিলাম যে আসলে কোহলির আউটটা খুবই বাজে একটা টাইমে এসেছিল ফর আরসিবি, বিকজ কোহলি থাকলে যেটা বলছিলে ডিভিলিয়ার্স এবং কোহলি রানিং বিটুইন দ্য উইকেটস এতই ভালো যে যেই রানগুলো 1 রান ওগুলো 2 হয়ে যায়, যেগুলো 2 ওগুলো 3 হয়ে যায়। তো এখানে আসলে আরো হয়তো 10-15 রান বেশি করতে পারতো এখানে আরসিবি। এখন উল্টা ওদের রান আসছেই না। ইনফ্যাক্ট এই ওভারে কিন্তু ওরা কোনো বাউন্ডারি পায়নি, ইনফ্যাক্ট লাস্ট বাউন্ডারিও কোনটা এসেছে আমারও মনে নেই। So it's been a grind, it's been tough for them, and they have all their strike bowlers back, Sunrisers, and I think অনেকক্ষণ পর এখন আমরা ফার্স্ট একটা বাউন্ডারি দেখলাম ডিভিলিয়ার্স এর ব্যাট থেকে। সো ডিভিলিয়ার্স মনে হচ্ছে একটু এগ্রেসিভ হওয়ার ইন্টেনশনটা নিয়ে নিয়েছে সাকিব। রাইট, একটু অবাক হলাম আহানাম, একেবারে ডিপ মিড উইকেটে আমরা কাউকে দেখিনি। লঙ্ঘন একজন প্লেয়ার ছিল, একেবারে ডিপ মিড উইকেটে কেউ ছিল না। ডেভিড ওয়ার্নার একেবারে শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে ছিলেন, আই ডোন্ট নো ওয়াই। আমার কাছে মনে হয় না এটা একটা খুব ভালো ভালো ডিসিশন হয়েছে, কারণ হচ্ছে স্পেশালি যখন এই লেন্থে বল হচ্ছে। রাইট রাইট, একটু মনে হয় চেঞ্জ করে, এবং হ্যাঁ এখন ফিল্ডার ডিপ মিড উইকেটে রাখা হয়েছে, ডিপ ফাইন লাগে একজন, লংতে একজন, এবং একই সাথে ডিপ কাভার পয়েন্টে একজন। এইখানে এখন কিছুটা ব্যালেন্সড আমার কাছে মনে হয়েছে। তো সেই জায়গায় হ্যাঁ ওয়াইডি শিওরকার ভালো বল, এই জায়গাটায় আমার মনে হয় একটু যদি ভেরিয়েশন ক্রিয়েট করা যায়, অর্থাৎ ডিভিলিয়ার্স কে একটু মানে ভার্সেটাইল ডেলিভারি গুলো প্রোভাইড করা, এক একটা সময় এক এক জায়গায় ডেলিভারি দেওয়া, তাতে করে হয় কি, যেহেতু অ্যাবি ডিভিলিয়ার্স হচ্ছে এই মাপের একজন ব্যাটসম্যান, 360 ডিগ্রি ব্যাটসম্যান, তিনি চতুর্দিকেই
খেলতে পারেন, তো তাকে যদি একটু কোন ঠাসা রাখা যায় তাহলে আমার কাছে Right. মনে হয়, এবং ডট বল তার কাছ থেকে একটা বা দুটো ডট বল কিংবা একটা সিঙ্গেল আদায় করে নিতে পারলে হয়তো বা বোলার একটা বাড়তি আত্মবিশ্বাস পায় এবং ডিভিলিয়ার্স এর উপর খানিকটা প্রেশার তৈরিও হয়, যেহেতু খুব বেশি সময় নেই। রান রেটটাও কিন্তু ফল করেছে 7.78, এবং দুবে নতুন ব্যাটসম্যান, কোহলির উইকেটের পতন, সব মিলিয়ে ডিভিলিয়ার্স ইজ ইন প্রেশার। ডেফিনেটলি এন্ড আই থিঙ্ক ডেভিলিয়ার্স এর ওই প্রেসারটা আই থিঙ্ক দুবেরও কিছুটা শেয়ার করতে হবে এই স্টেজে। দুবে আমরা জানি অলরেডি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলেছে and এই রোলটাই প্লে করেছে লাস্টে এসে টু পিক দ্য লং সিক্সেস, বাট এইখানে কতটা সাকসেসফুল হবে দ্যাট উইল ভেরি মাচ ডিপেন্ড অন হিজ অ্যাপ্লিকেশন। কারণ ইউএ এর উইকেট আমরা বারবারই বলছি, যতটা ইজিলি ইন্ডিয়ার বা সাবকন্টিনেন্টের উইকেটে বল ব্যাটে আসে ততটা ইজিলি আসলে ইউএ এর উইকেট গুলোতে আসে না। সো হি হ্যাজ টু অ্যাডজাস্ট হিজ গেম অ্যান্ড দুবের কিন্তু স্ট্রেংথ ইজ ওর পাওয়ার, বাট ওর ফুটওয়ার্ক কিন্তু এখনো খুব একটা ভালো না। সো ও যদি নিজে পাওয়ার জেনারেট করতে হয়, দিস ইজ গোয়িং টু বি ট্রিকি অ্যাগেন, বিকজ আমরা যেটা বলছিলাম যে বোলাররা কিন্তু ওই স্লোয়ার বল, দ্য ওয়াইড ইয়র্কার, এই টাইপের ডেলিভারি ইউজ করার চেষ্টা করছে টু নট লেট ডিভিলিয়ার্স এন্ড দুবে গেট মেনি রানস। সো আগেন আমার মনে হয় এখানে অবভিয়াসলি দুবের নামাটা কি ওয়াইজ ডিসিশন ছিল নাকি আসলে নেক্সট 3 ওভার পরে আমরা বলতে পারবো। কারণ যে সিনারিও যেটা অ্যাটলিস্ট কোহলি আর ডিভিলিয়ার্স করার চেষ্টা করছিলেন, ওনারা কিন্তু অনেক ডাবলস এন্ড সিঙ্গলস নেওয়ার চেষ্টা করছিলেন যাতে অ্যাটলিস্ট 8-9 রান মানে দৌড়ায় দৌড়ায় আসে, And তারপর যদি একটা বাউন্ডারি বের হয়, দ্যাটস আ বোনাস। তো এরকম আই থিঙ্ক প্রতি ওভারে চেষ্টা করতে হবে সিঙ্গলস ডাবলস নিয়ে যতদূর সম্ভব 6-7 রান যদি করা যায়, that would have helped. But Dube running between the wickets is not as good as Kohli's, আমরা জানি। And already প্রথম বলটি হয়ে গেল এই ওভারে, নাটারাঞ্জন with a great Yorker. As a bowler, Sakib, what is your strategy now? How do you bowl against De Villiers, যে হচ্ছে Mr. 360, and অন্যদিকে Dube, who is more of a power hitter? রাইট, এই জায়গাটায় নাটরঞ্জন একটুখানি অ্যাডভান্টেজ পেতে পারেন। কারণ হচ্ছে যেহেতু তিনি হচ্ছেন লেফট মিডিয়াম পেসার, এবং মিডিয়াম পেসার না, ইজ এ ফাস্ট বোলার, ঘন্টা 140-এর উপরে গতি দিয়ে থাকেন। এই জায়গাটা যদি একটা অ্যাঙ্গেল, অকওয়ার্ড অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন ডিভিলিয়ার্স এর বিপক্ষে, যেটা কিনা গুড লেগ দিয়ে পিচ হয়ে হালকা আউট সুইং নিয়ে বেরিয়ে যাবে, কিংবা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেটা ডিভিলিয়ার্সকে খানিকটা হলেও বিভ্রান্ত করতে পারে। আমরা জানি ডিভিলিয়ার্স ইজ এ পাওয়ারফুল হিটার, ইজ এ গুড ব্যাটসম্যান, চতুর্দিকে তিনি ব্যাট চালাতে পারেন। তারপরে একটুখানি যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়, দু একটা স্লোয়ার দেওয়া যায়, দু একটা কাটার দেওয়া যায়, যেটি প্রোভাইডও করেছেন আমরা দেখেছি নাটরঞ্জন, স্লোয়ার চেঞ্জ অফ পেস, যেটি আপনি বলেছিলেন একটু আগেও যে একটু বিভ্রান্ত করছেন, এইভাবে যদি করা যায় তাহলে তো বা কিছুটা হলেও ডিভিলিয়ার্স এর তরফ থেকে ডট বল আদায় করা যাবে। যদিও সেটি হয়নি, আমরা আগের বলতে এক্স্যাক্টলি একেবারে আউটসাইড অফ একটা ফুল লেন্থ দিয়েছেন, ফুল লেন্থ কখনোই ডিভিলিয়ার্স কে প্রোভাইড করা যাবে। সেটা এক্স্যাক্টলি মানে তুমি যেটা বলছিলে এক্স্যাক্টলি তার অপোজিট একটা বল ছিল, মানে 180% অপোজিট একটা বল, পুরোপুরি স্লটে ছিল। এন্ড ডিভিলিয়ার্স এর জন্য আসলে এগুলো শামীম আশরাফ চৌধুরী যেটা বলে থাকেন ডাল ভাত শট। সো ওটাই দেখালেন উনি, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, একটা সুন্দর বাউন্ডারি। বাট অ্যাগেন এখন নাটরঞ্জনের চান্স টু রিডিম হিমসেলফ এই ওভারে। ভালোই বল করেছেন, 3.3 ওভার বল করে একটি উইকেট পেয়েছেন, 31 রান দিয়েছেন। লাস্ট 3টি বল ওনার এই ম্যাচের স্পেলের। বল করবেন দুবেকে, দুবে কিন্তু এখন পর্যন্ত 3 বলে 3টি রান করেছেন, কিন্তু ওর যে রোল টু পাওয়ার টু বি আ পাওয়ার হিটার, এখনো ওই সুযোগটি পাইনি। বাট আই এম প্রিটি শিওর নেক্সট যেই 15টি বল আছে এর মধ্যে উনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2-3টি 6 আদায় করে নেওয়ার। সো এখন ইটস অল অ্যাবাউট ইয়োর অ্যাপ্লিকেশন at the depth. ব্যাটসম্যান হিসেবেও ইউ হ্যাভ টু বি ভেরি স্কিলফুল, বোলার হিসেবে তো আরোই স্কিলফুল থাকতে হবে আমার মনে হয়। এবং আই থিঙ্ক সাকিব, ইউ জাস্ট প্রুভড ইউর পয়েন্ট যে স্লোয়ার বল, কাটার, এগুলো করলে যে ব্যাটসম্যানদের সমস্যা হবে তার কিন্তু আরেকটি প্রমাণ পেলাম এই লাস্ট বলে। আই থিঙ্ক দিস ওয়াজ আ স্লোয়ার, হ্যাঁ একটা কাটার, এক্স্যাক্টলি একটা অফ কাটার, এবং দুবে কিন্তু আগেন কোনো রিদমই পেল না আসলে শর্টে মারার। দেখুন, প্রথম বলটা যেখানে ছিল তার ঘন্টা 139 কিলোমিটার বেগে, এবং আপনি যে বলটা নিয়ে বলছিলেন সেটা হচ্ছে ঘন্টা 123 কিলোমিটার বেগে বলটা ছুড়েছিলেন।
সুতরাং চেঞ্জ অফ পেস তিনি আদায় করতে মানে আদায় করার চেষ্টা করছেন, একটুখানি উইকেট কিংবা ডট বল আদায় করার চেষ্টা করছেন। যদিও পরের বলটা সরি আগের বল যেটা সেটা একটুখানি লোয়ার ফুল টাচ হয়ে গিয়েছিল। দুটো রান আমার কাছে মনে হয় নাটবর্জন একটুখানি খুশি হবেন, কারণ দুটো রান মানে হচ্ছে দুবে স্ট্রাইকে থাকবেন, এবং দুবে স্ট্রাইকে থাকা মানে নাটরঞ্জনের জন্য কিছুটা হলেও রিস্ক মুক্ত থাকা, কারণ ডিভিলিয়ার্স এর উপর তো ভরসা নেই। সুতরাং অন্ততপক্ষে দুবের কাছ থেকে যদি একটা বা দুটো অথবা ডট বল গুলো আদায় করে নেওয়া যায়, তাও কিছুটা হলেও এগিয়ে থাকা যাবে। লাস্ট বল থেকে একটা রানই এসেছে, এবং সেই একটা রানের সুবাদে আপডেটটা একটু যদি আমাদের যারা যারা আমাদের যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া যায়, তাহলে আই শুড সে সেটা কত হয়। আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত তো 18 ওভার শেষে 141 রানে 3 উইকেট আর 2টি ওভার বাকি। what is if you I mean if you are a কি বলবো player of RCB এখন সাকিব, so what are you looking at? I mean কি মনে হয় তো মানে if you're in that dugout, কত রান টার্গেট করা উচিত এখন লাস্ট 2 ওভারের জন্য? বিকজ 140 143 not a great score considering অনেকগুলো উইকেট এখন হাতে আছে। ওয়েল, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটু যদি এডিট করা যায়, আমার মনে হয় 18 ওভারে 141 3 উইকেট এবং 41, রাইট, সো 3 উইকেট। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে দুটো ওভারে মিনিমাম তো 20টা রান নেওয়া দরকার, কারণ 160 না হলে গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি 160 হওয়ার পরেও পরে ব্যাট করা দল কাছাকাছি চলে গিয়েছিল, যদিও সুপার ওভারে শেষে ম্যাচটার ফলাফল গিয়ে ঠেকেছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদের জনি ব্যাটসম্যান কাছে আছে, তারাও কিন্তু অবশ্যই চাইবে, মানে পান্ডের কথাও বলতে হয়, সুতরাং তারা চাইবে ভালো কিছু করার, এবং ডিউ ফ্যাক্টরের কথা কিন্তু প্রতিটি অধিনায়কই উল্লেখ করেছেন ক্রস পিরিয়ডে। সুতরাং ডিউ ফ্যাক্টরের বিষয়টাও মাথায় রাখা উচিত এখনো পর্যন্ত। তবে আমরা যেটা দেখছি 7.8 এইভাবে যদি রান যেতে থাকে তাহলে তো 157 গিয়ে ঠেকবে, এবং সেটা আমার মনে হয় না খুব ভালো স্কোর হয়ে যাবে। আর সেই জায়গায় সন্দীপ শর্মাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি 3 ওভার বল করেছেন, 22 রানের প্রচেষ্টা, উইকেটের দেখা পাননি। সন্দীপের বিপক্ষে অর্থাৎ সন্দীপ শর্মার বিপক্ষে কিন্তু এভরি বিলিয়ার্স যে কতটুকু সফল আমার কাছে মনে হয় একটুখানি দেখার বিষয়, কারণ চেঞ্জ অফ পেস সাথে একটুখানি অ্যাঙ্গেল ক্রিয়েট করেন ডেলিভারি গুলোতে, ডিভিলিয়ার্স কতটুকু কি করতে পারেন তার বিপক্ষে আমার কাছে মনে হয় একটু দেখার বিষয় এটি। আবার সন্দীপ যদি ফুল লেন্থ অর্থাৎ 3 ওভারে তিনি 22, এখন যা দেখছি 3 ওভারে 1 বলে 23 খরচ করে ফেলেছেন, এভাবে যদি চলতে থাকে এবং ডিভিলিয়ার্স এই ওভারে যদি কিছু বাউন্ডারি আদায় করে নেন, তাহলে আমার মনে হয় যে শেষ ওভারটাতে বাড়তি কিছু আদায় করা যাবে। এবং I think এই ওভারটাই আসলে টার্গেট করবেন ডিভিলিয়ার্স এবং দুবে, বিকজ লাস্ট ওভারে আসলে আপনি 20 রান নিবেন এটা আশা করাটা খুব ডিফিকাল্ট। যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, বাট ওইটা আসলে একটা লাস্ট রিসোর্টের মতো। অলরেডি কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে সানরাইজার্স কিভাবে ওদের পেস ভেরিয়েশনটা কাজে লাগিয়েছে, এবং বলতে না বলতেই আরেকটি স্লোয়ার বল। তো আমি যেটা দেখছিলাম স্ক্রিনে যে ওদের আজকে যেই পরিমাণ বল করেছে তার মধ্যে 1/3 অর্থাৎ প্রায় 35% বলই ওদের স্লোয়ার বল ছিল, এবং বাকি 2/3 ছিল নর্মাল পেসের ডেলিভারি। সো এটাই কিন্তু আসলে বিভ্রান্ত করছে ব্যাটসম্যানদের, প্লাস দি স্লোনেস অফ দি ইউএই উইকেট। it's a big task for the batsman আসলে। রাইট, এবং যা আমরা দেখছি ছক্কা, বেশ কিছুক্ষণ পর একটা ছক্কা দেখলাম ডিভিলিয়ার্স এর ব্যাট থেকে, এবং তিনি আসলে এক্সপেক্ট করছেন, শুধু তিনি না সবাই আসলে এক্সপেক্ট করছেন, সবাই আসলে রাইট, যেই ডিভিলিয়ার্স তিনি যেটি আমরা বলেছিলাম যে তার স্ট্রাইক রেট অন্ততপক্ষে ডেথ ওভারে 214 প্লাস সিন্স 2018, সেই জায়গায় আমরা ডিভিলিয়ার্স এইভাবে একটুখানি ডট বল আদায় করতে থাকেন, এবং আবারও ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম ডিভিলিয়ার্স, এবং এইভাবে আসলে টার্গেট করছে। যেটা আমরা বলছিলাম সাকিব আসলে ওইটাই কিন্তু হচ্ছে যে এই ওভারটাই টার্গেট করার কথা, টার্গেট করবে ডিভিলিয়ার্স 19th ওভার। ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ এই ওভারটাই, সো দ্যাট 20th ওভারে একটা মোমেন্টাম নিয়ে আপনি যেতে পারেন, এবং পরপর দুটি সিক্স কিন্তু মোমেন্টামটা সাথে সাথে দুটি বলের ডিফারেন্সে জাস্ট শিফট করে ফেলো ফ্রম সানরাইজার্স টু আরসিবি। এই বিষয়টি আরেকটি যেটি একটু জানাতে চাচ্ছিলাম আমাদের সাথে যারা যুক্ত আছেন, যে 16 থেকে 20 ওভার পর্যন্ত
ডিভিলিয়ার্স সন্দীপ শর্মার মুখোমুখি হয়েছেন হচ্ছে 44টা রান কনসিড করেছে, 15টা বল খেলেছিল এই ম্যাচটার আগে, সেখানে 44 রান কনসিড করেছে টি-20 অর্থাৎ আইপিএল এর ক্ষেত্রে, এবং 293 স্ট্রাইক রেটে এই ওভারগুলোতে অর্থাৎ ডেথ ওভারে ডিভিলিয়ার্স সন্দীপ শর্মার বিপক্ষে কিন্তু খুব চড়াও হয়। এটা আবারও আমরা আজকের ম্যাচে দেখলাম এই দুবাই স্টেডিয়ামে। এই ওভারে 13টা রান এসেছে, 2টো ছক্কা এবং একটা সিঙ্গেল, 26 বল থেকে 43 করে ফেলেছেন ডিভিলিয়ার্স। এই বলটা, লাস্ট বলটা যেটা ছিল সেটা বেশ ভালো এবং ব্লক করেছিল ডিভিলিয়ার্স কে। আমি যেটা বলেছিলাম যে একটুখানি ভিন্ন ভাবে যদি প্রোভাইড করা যায়, কখনো ওয়াইড ইয়র্কার, কখনো বা মিল স্টাম্পের উপরে একটুখানি ব্লক করে যদি রাখা যায়, তাহলে হয়তো বা স্লোয়ার চেঞ্জ অফ পেস দিয়েও ডিভিলিয়ার্স এর তরফ থেকে ডট বল আদায় করে নেওয়া যায়, তাহলে হয়তো বা ডিভিলিয়ার্স কিছুটা হলেও দমিয়ে রাখা যাবে। আহনাফ। ইয়েস, 19তম ওভারও কিন্তু শেষ হয়ে গেল 153 3 উইকেটে, ইফ আই এম নট রং। স্ট্রাইক, ওদের রান রেটটাও এখন ভালোই মোমেন্টাম পেয়ে গেছে আরসিবির, এবং লাস্ট ওভারে এই মোমেন্টামকেই কাজ লাগানোর চেষ্টা করবে ডেফিনেটলি ডিভিলিয়ার্স, বিকজ হি ইজ নাও ইন দ্যাট স্টেজ যেখানে আসলে আমরা বলি যে ও গিয়ার চেঞ্জ করে ফেলেছে। তো যখন ডিভিলিয়ার্স গিয়ার চেঞ্জ করে আসলে নেক্সট গিয়ারে যেতে আসলে বেশিক্ষণ লাগে না। সো এই ওভারটা ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং, বিকজ either he's going to be very successful আর না হলে আউট হবেন। এন্ড ইউজুয়ালি ডিভিলিয়ার্স, তুমি যেটা বললে যে এই 16 থেকে 20th ওভারে টি-20 তে ডিভিলিয়ার্স স্ট্রাইক রেট অসাধারণ থাকে। তো আউট হওয়ার সম্ভাবনা শুধু তখনই থাকবে যখন ওই ভেরিয়েশন গুলা একটা বোলারের থাকবে এবং ওই স্কিল গুলা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারবে। দেখা যাক এখন কে হবেন সেই বোলার যে 20th ওভারটি করবেন ফর সানরাইজার্স হায়দ্রাবাদ। দেন বলতে না বলতে দেখলাম যে ইটস গোইং টু বি ভুবনেশ্বর কুমার, যার কিন্তু আসলে আসলে ওই স্কিল গুলো আছে। আই থিংক রাইট চয়েস ইজন্ট ইট? কারণটা হচ্ছে আর এছাড়া আর কি হতে পারে? ভুবনেশ্বর কুমার যেখানে ডিভিলিয়ার্স এর বিপক্ষে স্লো ডেলিভারি প্রডিউস করতে পারেন এবং বেশ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার বলাই যায়। আমার কাছে মনে হয় 27 বল থেকে 44 করে ফেলেছে এখনো পর্যন্ত। তিনি ডিজন টাচ এবং শেষ 3টা ওভারে আপনি একটু যদি দেখেন, লাস্ট 13টা বলে যদি বলা যায় একটু এক্সাক্ট, সেটা হচ্ছে 27টা রান এসেছে, 13টা 4, 4টা ছক্কা। সো ভালো, এবং এই জায়গাগুলোতে যদি ডিভিলিয়ার্স একটুখানি রান আদায় করে নিতে পারেন তাহলে তো ওভারঅল টোটালটাও আরো বেশি হয়ে যায়, তাই? Yes, and first ball কিন্তু 4, so one bounce 4 over, straight over the bowler's head. So ডিভিলিয়ার্স কিন্তু ওই মুডে অলরেডি চলে এসেছে, যেই মোমেন্টাম এবং ফিল এবং গিয়ারের কথা আমরা বলছিলাম। যখন ডিভিলিয়ার্স এই মোমেন্টামে আসেন তখন কিন্তু আসলে ওনাকে থামানোর খুব একটা অপরচুনিটি থাকে না। এন্ড পরের বলেও ডাবলস নিয়ে নিলেন। সো প্রথম 2 বলে 4টি রান, এন্ড ডিভিলিয়ার্স কিন্তু 50-এরও কাছাকাছি চলে গিয়েছেন। খুব কিন্তু মনে হয়নি যে উনি খুব তাড়াহুড়া করছেন, বাট প্রায় আই থিঙ্ক 28টি বলে 48 রানের ইনিংস কিন্তু অলরেডি খেলে ফেলেছেন মিস্টার 360 ডিগ্রি। ইনফ্যাক্ট 34তম 50টা তিনি তুলে নিয়েছেন। সেই জায়গায় আমরা দেখছি তিনি 34তম 50টা তুলে নিয়েছেন এবং রান আউটের একটা সম্ভাবনা। বিগত বলটাতে আমরা 2টো রান নিয়েছেন, 2টো রান নিয়ে তিনি তার অর্ধশতকটা পূরণ করেছেন, যেটা ওয়াইডিশ লং আউটে ছিল। তারপরে বললো সেম কাজটা করেছেন, এবং যেটি আমরা বলছিলাম ডিভিলিয়ার ওয়েল, একটু দেখতে হবে আমাদের থার্ড আম্পায়ার অনিল চৌধুরী কি বলেন। কিন্তু ডিভিলিয়ার্সের আসলে কিছু করার নেই, এই জায়গাটায় দুবেকে স্ট্রাইক দেওয়াটা আমার মনে হয় না সমীচীন হতো। কারণটা হচ্ছে তিনি টাচে আছেন এবং যত রান আদায় করা যায়, ইয়েস আমরা যা দেখছি এখনো পর্যন্ত তিনি আউট। এক্সপারের একটা ডাইভ ছিল, কিন্তু আসলে তার আগেই জনি ব্যাটসম্যান স্টাম্প উপরে নিয়েছেন। ডিভিলিয়ার্স যেতে হবে, কিন্তু যা করেছেন তা কিন্তু কম নয়। ডিভিলিয়ার্স যথেষ্ট ভালো খেলেছেন এবং শেষ সময় এসে বিরাট কোহলির উইকেটের পতনের পরও ডিভিলিয়ার্স তার অর্ধশতকটা তুলেই প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন এবং মোটামুটি ভাবে বিগত ম্যাচগুলোর পর্যালোচনায় নিলে এখনো পর্যন্ত সেম ক্যাটাগরিতে আছে। কারণ আমরা দেখেছিলাম যে রান রেটটা একেবারে ফল করেছিল 7-এর দিকে, সেটা এখন 8.3-এ। সো ডিভিলিয়ার্স এখনো পর্যন্ত তার মতো করে খেলছেন, আমার কাছে তাই মনে হয়। আই থিঙ্ক ট্যাকটিক্যালি যেটা তুমি বলছিলে, একটা ভুল হয়তো হয়ে গেছে ইন হাইন্ডসাইট ফর আরসিবি, যেটা হচ্ছে দুবেকে নামানো। বিকজ তুমি বলছিলে যে
দুবেকে স্ট্রাইক দেওয়াটা ডিভিলিয়ার্স জন্য কতটা ভালো হবে, বিকজ দুবে আসলে মানে কি বলবো কানেক্ট করতে পারছিলেন না ঠিক মতো। সো এই জায়গায় যদি অন্য কোনো ব্যাটসম্যান এসে একটু ওই ডিভিলিয়ার্স এর সাথে শেয়ার করতেন রেসপন্সিবিলিটিটা, মেবি আরো 10-15 রান বেশি হতো এবং আরসিবি আরেকটু ভালো সিচুয়েশনে থাকতো। যদিও 162 ফর 4 3টি বল এখনো বাকি আছে, ইজ নট আ ব্যাড স্কোর। 170 মতো হয়ে গেলে কিন্তু ইটস ভেরি গুড আমার মনে হয়। রাইট, গত ম্যাচগুলোর পর্যালোচনায় আমরা যদি দেখি, সাধারণত আইপিএল এ তো 200-র উপরেই রান দেখি যদি ভারতের মাটিতে হয়, কিন্তু যেহেতু এটা ভিন্ন দেশ এবং দুবাইয়ে, সুতরাং সেখানে বিগত যে দুটো ম্যাচ হয়েছে, যদিও একটা আবুধাবিতে হয়েছিল, সেই জায়গা থেকে এখন পর্যন্ত 170 দিকেই আসলে যাওয়া উচিত আরসিবির। তা না হলে হয়তো বা গত ম্যাচটাই যদি আমরা দেখি জাতীয় ম্যাচেও হয়, তাহলে তো সুপার ওভার পর্যন্ত গেলে ভাগ্যের সহায় নিতে হয়। সে জায়গা থেকে অন্ততপক্ষে যা বলতে পারি, ভুবনেশ্বর কুমার ভালো বল করে যাচ্ছে। যদি একটা বাউন্ডারি কনসিড করেছিলেন প্রথম বলটা থেকে, তারপরে ডিভিলিয়ার্স কে ওয়াইডিশ ইয়র্কার করছিলেন, যাতে করে ডিভিলিয়ার্স একটুখানি কনফিউশন হন এবং ডাবল মাইন্ডেড হয়ে যান। ডিভিলিয়ার্স কে ডাবল মাইন্ডেড করার জন্যই এই পর্যন্ত নিয়েছেন। এখন থিংস তার জন্য একটু ইজি, যেহেতু দুজনেই নতুন ব্যাটসম্যান। শিবম দুবেও খুব বেশি যে স্ট্রাইক নিয়ে ফেলেছেন তা, মাত্র 7টা বল খেলেছেন। খুব বেশি যে মার্কাটারি ইনিংস উপহার দিবেন এই ধরনের মুডেও তিনি নেই, দুবের কথা বলছি। তো লাস্ট বল কি হয়, আপনারা কি ভাবছেন, ছক্কা নাকি চার নাকি সিঙ্গেল, কি প্রেডিকশন আপনারা? আমার কাছে মনে হয় রান আউট হবে লাস্ট বল, কারণ দুবে আসলে কানেক্টই করতে পারছিল। আমার মনে হয় 2টি রান নেওয়ার চেষ্টা করবে, 1টি রান নিয়ে আর 1টি রান হবে না, রান আউট হবে। বা তার আগে ভুবনেশ্বর কুমার লাস্ট বারের মতো এই ইনিংস এর ওনার ফিল্ড ঠিক করে নিচ্ছেন, মিডঅফকে উপরে নিয়ে এসেছেন। সো আমরা দেখতে পাচ্ছি একটি মানে রিং এর ভিতরে 4টা ফিল্ডারই কিন্তু অফসাইডের ভিতর। সো বোঝা যাচ্ছে একটা শর্ট বল। অসাধারণ, আপনার কথাই ঠিক হয়েছে, রান আউট হয়েছে। ইয়েস, রান আউট। বাট আমার জাস্ট একটা প্রেডিকশনই ভুল, আমি বলেছিলাম 2 রানের চেষ্টা হবে এখানে। 2 রানের চেষ্টা হয়নি আসলে, 1টি রানের মধ্যেই বেয়ারস্টো স্টাম্পটি তুলে নিলেন। সো 20 ওভার শেষে আরসিবি সংগ্রহ 163 ফর 5। সাকিব, ইফ ইউ আর আ আরসিবি প্লেয়ার, আর ইউ হ্যাপি উইথ দ্যাট স্কোর? ওয়েল, আমি যেটা শাহানুর ভাইয়ের সাথে যখন আমরা ম্যাচ অ্যানালিসিসে ছিলাম, তখন আমি বলেছিলাম 160 টু 170। ওয়েল, সেটি হয়েছে 163। গত ম্যাচটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে 157 ছিল গত ম্যাচটাতে, 157 ফর 8। তারও আগের ম্যাচটা 162। আর সেই জায়গায় অর্থাৎ মুম্বাই যেটা করেছিল, আর আজকের ম্যাচে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 163। সো আসলে ডিপেন্ড করছে, যেহেতু ডিউ ফ্যাক্টর একটা ইস্যু হয়ে যায় বারবারই। তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় ডেল স্টেইন পাশাপাশি উমেশ যাদব, তাদের উপরেই অনেকটা দায়িত্ব পড়ে যায় প্রথম দিকেই। ডেভিড ওয়ার্নার এবং টপ অর্ডার আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের, তাদেরকে যদি বিট করা যায় তাহলে হয়তো এই টার্গেটটা অনেক বেশি হয়ে যাবে। কিন্তু তারা যদি তাদেরই দায়িত্ব রাখে, যাদব এবং ডেল স্টেইন যাদের কথা বলছি, তারা যদি কাজের কাজ করতে না পারেন, এবং এই পিচটা থেকে গত ম্যাচে আমরা দেখেছিলাম যে কাগিসো রাবাদা দুর্দান্ত বল করেছিলেন, আনিবের বাউন্স প্রডিউস করেছিলেন, ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছিলেন। এটি যদি করতে পারেন তাহলে কিন্তু এই টোটালটা বেশ ভালো। 163 ইজ এ গুড টোটাল, আই শুড সে। Yes, and I think এটার ব্যাপারে I think সাজ্জাদ আর প্রান্তর আরো বলতে পারবেন what they think, because they have also joined আমাদের watch along. So Sajjad and Prantor, over to you. What do you guys think of this score? পার, আমি বলবো স্কোরটা পার স্কোর, কারণ আমরা কিন্তু এমনটাই প্রেডিক্ট করছিলাম। ইভেন আমরা যদি ফার্স্ট 10 ওভারসও দেখি, 10 ওভার শেষে কিন্তু স্কোর ওয়াজ 86 ফর নো লস। পরের 10 ওভারে কিন্তু মোটামুটি একই ধরনের একটা স্কোরই আসছে, হ্যাঁ, 80 অডস রান আসছে আর কি। সো ওইটা মানে অলমোস্ট 77 প্রবাবলি, ইফ আই এম নট রং, মানে ম্যাথমেটিক্স যদি ভুল না হয় আর কি আমার। সো মোটামুটি ভাবে ওই ধরনেরই একটা প্রেডিকশন আমরা প্রথম থেকে করছিলাম, এবং ইভেন এই স্কোরটাও হতো না ডিভিলিয়ার্স যদি 50টা না করতে পারতো। সো কুডোস টু সানরাইজার্স বোলার, সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা কিন্তু বেশ ভালো কামব্যাক করেছে। শুরুতে উইকেট তুলতে পারেনি,
শেষ দিকে আবার উইকেটও তুলে নিয়েছে। সো শেষ 10 ওভারেই 5টা উইকেট গিয়েছে, ফার্স্ট 10 ওভারে কিন্তু কোনো উইকেটও যায় নাই। সো এটা আমার কাছে মনে হয় যে পার স্কোর, শানুর বলেছিল উইনিং স্কোর, আমি বলবো পার বলবো না, আমি বলবো চ্যালেঞ্জিং স্কোর। আমার ভালো ফাইট, ভালো ফাইট। আমার একটা কোয়েশ্চেন আছে ফর এভরিওয়ান এখানে, ওইটা হচ্ছে যে লুকিং অবভিয়াসলি এটা ফার্স্ট ম্যাচ এন্ড আসলে বেশি কিছু বলাও যাবে না, বেশি কিছু চিন্তা এখানে করার স্কোপ আসলে এখনই নেই, কিন্তু তারপর আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল কোয়েশ্চেন ফর আরসিবি, যেটা হচ্ছে যে ওদের যে ব্যাটিং লাইন আপ, ওদের কিন্তু ইট সিমস লাইক ওদের একটা ফিনিশারের অভাব আছে, স্পেশালি গিভেন দিস পার্টিকুলার ইউএই কন্ডিশন। মেবি ইন্ডিয়ার পিচের জন্য দুবে ইজ আ গুড নাম্বার 6, নাম্বার 7, কিন্তু এইখানে উইথ মঈন আলী ইন দ্য স্ট্যান্ডস, ইফ ইউ আর ইন দ্য আরসিবি ডাগ আউট, ডু ইউ থিঙ্ক টুয়াইস অ্যাগেন যে ওই পুশটা কিন্তু আমরা দুবের কাছ থেকে পাইনি, যে সাপোর্টটা মেবি ডিভিলিয়ার্স যদি পেতো আরসিবি হয়তো আরো 10-15 রান বেশি করতে পারত। তো is it too early to make that call, or মানে what do you guys think overall? ওকে, আমি যদি বলি, প্রান্ত প্লিজ গো অ্যাহেড। Basically, Felipe, I think Josh Felipe won't be able to just erupt in this condition, definitely, because মাত্র বিগ ব্যাশ থেকে এসেছে এবং ফাস্ট পিচে খেলে অভ্যস্ত, আমি আগেও বলেছিলাম আমাদের প্রি শোতে। সো এখানে ডেফিনেটলি মঈন আলী would have been a good choice, would have been a better choice for আরসিবি। এবং দুবের পরে দুবে যদি একটু নিচে নেমে আসতো এবং এবি ডিভিলিয়ার্স এর পরপর যদি আমি মঈন আলীকে পেতাম, মঈন আলীর পরে I would definitely move forward ওয়াশিংটন সুন্দর above rather than Dube. Dube is fine enough to be there after Washington Sundar because left-right combination টা রাখতেও হেল্প করতো। Washington Sundar কিন্তু দেখে he has the big shots, I think, rather than Dube যেটা চেষ্টা করে। আমরা যদিও টি-20 তে দেখেছি against us, against বাংলাদেশ, যে সে কিন্তু শর্ট খেলেছে, বেটার শর্ট খেলেছে, but it's totally different condition from India. It's another subcontinent pitch, I know, but এটা কিন্তু আর একটু স্লো পিচ, স্লো অ্যান্ড স্টেডি পিচ, রাদার দেন আজকাল কিন্তু ইন্ডিয়াতে বেশ ভালো ব্যাটিং ট্র্যাক। ঠিক আছে, সো এখান থেকে আমি মনে করি যে দুবে যদি আর নিচে নেমে যায় এবং তার আগে যদি ওয়াশিংটন সুন্দর যায়, তখন যদি উইকেটও পড়ে যায়, যদি ক্যান হ্যাভ দ্যাট রাইট অ্যান্ড লেফট কম্বিনেশন গোয়িং অন। সো এখান থেকে আমি মনে করি মঈন আলী উড হ্যাভ বিন আ বেটার চয়েস রাদার দেন জশ ফিলিপে, বিকজ ইউ হ্যাভ দ্য কিপার ইন স্ট্যান্ড। সেটা হচ্ছে আপনি ডিভিলিয়ার্সকেও কিন্তু কিপিং করাতে পারেন অথবা পার্থিব প্যাটেলকে নিয়ে আসতে পারেন। না, আই টোটালি এগ্রি উইথ প্রান্তর। আমি ইভেন খেলা শুরুর আগেও কিন্তু বলেছিলাম যে আমি একটু অবাক হয়েছি যে মঈন আলী, এক্স্যাক্টলি আমি অবশ্য শুধু মঈন আলীর কথা না, আমি অবাক হয়েছিলাম মঈন আলী, ক্রিস মরিস এদেরকে বাইরে দেখে। তো মঈন আলীর কথাটা এখানে কিন্তু চলে আসে, কারণ শিবম দুবে, আমার কাছে মনে হয় যে জশ ফিলিপে ইজ দেয়ার। সো তুমি যখন খেলাচ্ছই জশ ফিলিপেকে এবং টুর্নামেন্টের শুরুর দিকে, তো গিভ হিম দ্য চান্স ফার্স্ট, যে দেখো যে প্রান্তর যে কথাটা বলো যে এই কন্ডিশনের সাথে সে কতটুকু খাপ খাইয়ে নিতে পারছে, তো সেই স্কোপটা তাকে দাও। সেই জায়গাটা কিন্তু ইউটিলাইজ করতে পারতো, কিন্তু সেটা না করে শিবম দুবেকে নামানো হলো। তো আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন টুডে অ্যাজ ওয়েল। মানে প্লেইং 11 এর মধ্যেও ব্যাটিং লাইন আপটা আমার, মানে ব্যাটিং অর্ডারটা ইনফ্যাক্ট আমার খুব একটা পছন্দ হয় না। জশ ফিলিপেকে অবশ্যই শিবম দুবের আগে নামানো উচিত ছিল। তো সেখানে শিবম দুবে কিন্তু 8 বল খেলে 7 রান করেছে এবং মোস্টলি সে ডিভিলিয়ার্সকেই সাপোর্টিং রোল প্লে করেছে এবং থ্যাঙ্কফুলি ফর আরসিবি যে ডিভিলিয়ার্স ডিভিলিয়ার্স যদি ক্লিক না করতো তাহলে কিন্তু পুরোপুরি ব্যাকফায়ার করতো এই টোটালটা। সো আর মঈন আলী কিছুদিন আগেও আমরা দেখেছি পাকিস্তানের সাথে 30 বলে 61 রানের একটা ইনিংস খেলেছিল, অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি against Pakistan. So he has that class, he has that knack of scoring big runs in short amount of time, তাই না? So ওই জায়গাটা, and also he has the experience also definitely, এবং তার অফ স্পিন ইজ an added advantage। যদিও টি20 তে হয়তো 4 ওভার সে করবে না, কিন্তু 2টা ওভার তো তাকে দিয়ে যে কোনো সময় করানোই যায়। সো আনফ ইউ আর স্পট অন, মঈন আলী ইজ মিসিং এই জায়গাটাতে। আমি বলবো যদি ডেল স্টেইনকে খেলাইতে হয় তাহলে ক্রিস মরিসের জায়গা নেই, দেন আই গেস জশ ফিলিপেকে খেলানোর কোনো মানে হয় না যদি জশ ফিলিপেকে এত নিচে খেলানো হয়। মঈন আলী ইজ এ বেটার অপশন অলওয়েজ। ট্রু, এন্ড আই থিংক আরসিবি ভাই মানে ইউ হ্যাভ দ্যাট ট্রেমেন্ডাস ফিল্ডিং পাওয়ার হাউস, বিকজ ফিঞ্চ আছে, ডিভিলিয়ার্স আছে এবং ডেফিনেটলি আপনার বিরাট কোহলিও আছেন।
সো ফিল্ডিং ডিপার্টমেন্টে আমি ডেফিনেটলি যেহেতু কোনো ঘাটতি দেখছি না, ওয়াই ডোন্ট ইউ go to keep wickets with AB de Villiers, because he can keep wickets and he can be so much enthusiastically active in keeping. So আপনি যদি ডিভিলিয়ার্স তো কিপিং করান, পার্থিব প্যাটেল কিন্তু লাগে না এই টিমে। যেহেতু দেবদূত পারিক্কল যেহেতু প্রথম ম্যাচে ভালো ক্লিক করেছে, সো লেটস জাস্ট রিশাফল দ্য ব্যাটিং অর্ডার। জাস্ট আমি পারিক্কল এবং ফিঞ্চকে হয়তো ওপেন করাতাম, তারপরে হয়তো আমি নিয়ে আসতাম বিরাট কোহলিকে, তারপর ডিভিলিয়ার্স, তারপরে মঈন আলী, বিকজ ডিভিলিয়ার্স যদি চলেও যায়, মঈন আলী কুড হ্যাভ দ্যাট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন উইথ ওয়াশিংটন সুন্দর অর বিরাট কোহলি, and after that শিবম দুবে, এবং তারপরে আমি ডেল সেনের, আমি আই ডোন্ট নো ডেল সেন how many balls, but I hope he does well. But আজকে যদি কোনো কারণে ক্লিক না করে এই স্লো কন্ডিশনে, I would rather than thinking of Chris Morris playing here in the next game. সো এখানে আমার আমার আরেকটি মানে কাউন্টার প্রশ্ন আসলে তোমাদের এই রেসপন্সের পর। আরসিবি কিন্তু অলওয়েজই একটা মানে টপ হেভি টিম এবং তারপর বটম অনেকটা উইক থাকে, ওদের বোলিং অ্যাটাকটা খুব একটা স্ট্রং থাকে না, এন্ড দ্যাটস বিন देयर মেজর প্রবলেম এই লাস্ট 10-12 বছরে। এন্ড ওদের এবারও যে ব্যাটিং লাইন আপ, ইফ ইউ লুক এট ফিঞ্চ, ডিভিলিয়ার্স এন্ড কোহলি, তারপর কিন্তু সবসময় একটা মনে হয় যে একটা ঘাটতি আছে, যে হোয়াট ইফ এই তিনজন যদি না ক্লিক করে রান আসবে না। সো ডু ইউ থিঙ্ক দে নিড অ্যাকচুয়ালি ওদের যে তিনটা মেইন ব্যাটসম্যান, দে হ্যাভ টু স্পেস দেম আউট? ফর এক্সাম্পল একজনকে পাঁচে নামানো দরকার, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট ডেপথ ইন দ্য ব্যাটিং, অর আর ইউ আ পারসন হু বিলিভস যে না, ওরা তিনজন বেস্ট ব্যাটসম্যান, ওদেরকে 1-2-3 বা 1-2-3-4 এই চার জায়গার মধ্যে থাকতে হবে, বিকজ আমার এরপর 5-6-7 ইজ নট দ্যাট স্ট্রং। 1-2-3-4 যদি বলি, আজকে যেটা খেলিয়েছে ওরা ওকে ফর মি কেন বলছি, কারণ পারিক্কাল আজকে একটা যদিও আমরা বলি যে খুবই একটা কষ্টার্জিত একটা 50 পেয়েছে, বাট স্টিল আজকে তার মাত্র ডেবিউ হয়েছে। পারিক্কাল যদি ওখানে সেট হয়ে যায় তাহলে কিন্তু ইটস অলওয়েজ বেটার ফর আরসিবি যে কোহলি এবং ডিভিলিয়ার্স ওখানে 3 and 4 এ খেলছে। আর ফিঞ্চ আজকে স্ট্রাগল করেছে, বাট ফিঞ্চ ইজ এ ক্লাস অ্যাক্ট এবং আমার মনে হয় ফিঞ্চ ধারাবাহিকভাবেই রান করতে পারবে। সো ওই জায়গাটা থেকে দেখা যাবে যে যদি এই তিনজন ব্যাটসম্যান যদি ওইভাবে টপ 4 এ খেলে ফেলে, এই তিনজনই কিন্তু দেখা যাবে যে 15 ওভার 16 ওভার পর্যন্ত কভার করে ফেলতেছে। হ্যাঁ, সো আজকেও কিন্তু ওইরকম অবস্থা কিন্তু ছিল। ফার্স্ট 10 ওভারে দে ডিডন্ট লস এনি উইকেট, তাই না? তো ওই জায়গায় কিন্তু ঘুরে ফিরে সেই একই কোশ্চেন আসছে, আনাফ একটু আগে যেটা করলা, যে হোয়ার ইজ দ্য ফিনিশার? শিবম দুবে ইজ ডেফিনেটলি নট এ ফিনিশার, ফিলিপে ইজ ডেফিনেটলি নট এ ফিনিশার, এবং তারপরে যারা আছে তারা কিন্তু সবাই ওই অলরাউন্ডার বোলার্স এরা, ঠিক আছে? সো ওই জায়গায় দে আর মিসিং, মানে এনিওয়ান, মেবি মঈন আলী হতে পারে, ইভেন ক্রিস মরিস ব্যাট হাতে আইপিএল এ খুব ভালো রেকর্ড আছে তার, হ্যাঁ। Chris Morris also could be that finisher, but they need someone ওই জায়গাটাতে, যে আফটার মেবি শিবম দুবে হয়তো খেলবে, যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার এবং চারজনই খেলাতে পারছে বিদেশি। সো ওই জায়গাটাতে হয়তোবা শিবম দুবেকে আসতে হবে, হয়তোবা আবার জশ ফিলিপকে টিমে নেওয়া হয়েছে উইকেট কিপিং এর কথা ভেবে, কারণ পার্থিব প্যাটেল কিন্তু অনেকদিন ধরে খেলছে এবং ক্যারিয়ার প্রায় শেষ দিকে। he's been in the scenario since 2003-4 ওই সময় থেকে, সো ইটস অলরেডি আ লং টাইম। সো সে কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে এসেছে এবং কখনোই কিন্তু অত বেশি মাইটি ইফেক্টিভ প্লেয়ার সে ছিল না। তো পার্থিব প্যাটেলের সাথে সেকেন্ড অপশন হিসেবে জশ ফিলিপকে নেওয়া হয়েছে। ডিভিলিয়ার্স যেহেতু এখন ক্রিকেটই খেলে না, শুধু আইপিএলটা খেলে, আই ডোন্ট থিঙ্ক সে উইকেট কিপিং করতে আগ্রহী হবে, কারণ হচ্ছে যে উইকেট কিপিং টেকস এ লট অফ ফিটনেস, এবং যেই রান আউটটা আজকে হয়েছে ডিভিলিয়ার্স, দিস ওয়াজ নট ডিভিলিয়ার্স রানিং। ডিভিলিয়ার্স তার পিক টাইমে এটা ইজি 2 হতো, আজকে কিন্তু সে বেশ ভালো মার্জিনে আউট হয়েছে। সো ডিভিলিয়ার্স কিন্তু সেই ফিটনেসটাতে এখন নেই যখন সে রেগুলার ক্রিকেট খেলতো। তো ওই জায়গাটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে যদি এই ছোট ছোট জিনিসগুলো, আমার কাছে মনে হয় আবারও এবার তারা অপশনে মিস করে গিয়েছে এবং একটা হরিবল ডিসিশন নিচ্ছে। কারণ হচ্ছে পার্থিব প্যাটেল যদি তাদের প্ল্যানে না থাকে, প্ল্যান এ তে না থাকে, তাহলে প্ল্যান বি তে জশ ফিলিপের জায়গায় মেবি আরো প্রমিনেন্ট কোন উইকেট কিপারের আমি এখানে সাজাদ
সাজাদ ভাই Yeah. জাস্ট মানে এই পয়েন্টে আমি আসতাম আর কি। আপনি যেটা বললেন যে যদি পার্থিব প্যাটেল প্ল্যান এ না থাকে তাহলে ওয়াই ডু ইউ গো ফর আ প্ল্যান বি অ্যাজ ইনএক্সপিরিয়েন্সড অ্যাজ জশ ফিলিপ, যেখানে আপনার খেলা হবে Exactly. সাবকন্টিনেন্ট ট্র্যাকে। সো যদিও এই জিনিসটা আসলে মেবি আমার বলাটা একটা ভাঙা টেপ বা আবার বাজানোর মতো হবে, বাট ওই রোলটা ইফ দ্যাট ইজ ইউর প্ল্যান, আই ডোন্ট থিঙ্ক এই কন্ডিশন এই টিমের সাথে দেয়ার উড হ্যাভ বিন আ বেটার প্লেয়ার দেন মুশফিক ওই রোলটা। Yeah, might be মানে হইতেই পারে, কেন না। এবং আমি কিন্তু কথা বলতে বলতে আমাদের কমেন্ট বক্সেও একটু চোখ রাখছি। আমাদের আবু জাফর মোহাম্মদ সালে আজকে প্রথম থেকে আমাদের সাথে আছেন, খুব ভালো একটা কথা কিন্তু তিনি বলেছেন, মঈন আলীকে দিয়ে ওপেন করিয়ে ইনার সার্কেল ফিল্ড রেস্ট্রিকশন নেওয়ার চান্সটা নেওয়া যেতে পারে, যেটা কলকাতা সুনীল নারায়ণকে দিয়ে ট্রাই করায়। স্পট অন ভাই, চমৎকার একটা কথা বলেছেন। মঈন আলী কিন্তু ইংল্যান্ডের হয়ে ওপেন করেছেন এবং তার কিন্তু সেই গ্রামার রয়েছে ব্যাটিং এ, তাই না? রাইট, এক্স্যাক্টলি। তো পার্থিব প্যাটেলও যখন খেলতো আইপিএল এ রেগুলার, চেন্নাইয়ের হয়ে অনেকদিন খেলেছে, মুম্বাইয়ের হয়ে কিছুদিন খেলেছে, সো সবসময় কিন্তু পার্থিব প্যাটেল ওপেনই করেছে। সো মঈন আলী কুড বি দ্যাট অপশন অলসো। তাহলে পারিক্কালের মতো একজন প্লেয়ারও কিন্তু মাঝখানে মিডল অর্ডারে কোথাও চিপ ইন করায় দেওয়া যেত খুবই ইজিলি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ওইদিকে ওই ডিভিলিয়ার্স, ফিঞ্চ এবং কোহলি, যে থ্রি পিলার্স, তাদের উপরে কিন্তু প্রেসারটা আরেকটু কম পড়তো। So guys, you guys continue with the discussion. Thank you for your analysis, because অনেকগুলা পয়েন্ট RCB এর ব্যাটিং এর ট্যাকটিক্স এর আমরা কথা বলে ফেললাম। I will let you guys continue. I will get off now for a bit. I'll come back. So RCB Sunrisers ব্যাটিং শুরু হবে. So continue guys. Okay, thank you Hana. So 164 needed from 120 deliveries for Sunrisers Hyderabad to win this match, এবং মানে লম্বা চুলের নতুন একটা স্টাইল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে ডেল স্টেন সাজাদ ভাই। আমি বলবো চুলগুলো যে শুনো, আসল কথা হচ্ছে কি, ডেল স্টেনের চেহারা নিয়ে কেন রিচার্ডসন চলে আসছে। মোর লাইকলি বলতেই হবে। এবং বিরাট কোহলির মাথায় একটু হলেও ভাঁজ যে ইয়েস, মানে হার্ড পিক্সেল একদম ধুয়ে দিছে, মানে স্ট্র্যাটেজি। দেখা যাক এখন রয়্যাল চ্যালেঞ্জার্স সেই ধুয়ে দেওয়া থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা। প্রথম বল এবং লিভ করলেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো দুইজন নেমেছে। এবং আপনারা কিন্তু আমাদের সাথে চ্যাটে থাকতে পারেন ফেসবুক লাইভে, যেখানে এবং আবু জাফর মোহাম্মদ সালে ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন, ডেফিনেটলি। সো ব্রিলিয়ান্ট কমেন্ট বলতে হবে। এবং আমি হলে একটু হলেও যদি এই যে আহনাফ বললো যে প্ল্যান এটা যদি পার্থিব প্যাটেল না থাকতো, তাহলে ওয়াই উডন্ট ইউ গো ফর অ্যানাদার কিপার, এবং সেটা হতে পারতো নামান ওঝাকে কিন্তু নিলামে নিয়েছিল, এবং নিলামে নিয়ে কিন্তু কোনো টিম তাকে নেয়নি। সো মানে ও কিন্তু একটা ভালো অপশন হতে পারতো, ফ্রেশ লেগ ছিল পার্থিব, তাই না? সো হি কুড হ্যাভ ওপেন্ড অলসো। সো সবকিছু মিলে অপশন থেকে শুরু করে এই পর্যন্ত একটু হলেও মিসম্যানেজমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বোলিং এও একটা মিসম্যানেজমেন্ট আমরা লক্ষ্য করলাম। ফিল্ডিং অনুযায়ী কিন্তু ডেল স্টেইন বলটা দিলেন না অফ স্টাম্পের বাইরে সাজাদ ভাই, এবং গ্যাপে শট, যেটা আমরা বলি একদম টিপিক্যাল ডেভিড ওয়ার্নার কভার ড্রাইভ। চমৎকার একটা শট। আমরা কিন্তু পকেট সাইজ ডায়নামাইট ওখানে। ডেভিড ওয়ার্নার খুবই বিজি একজন ক্রিকেটার। আই এম শিওর আজকে ফ্যান্টাসি লিগ নিয়ে কথা হচ্ছিল, ডেভিড ওয়ার্নারও যে আজকে অনেকের ফ্যান্টাসি টিমে থাকবে সেটা কিন্তু বলাই বাহুল্য। আবারও কিন্তু একই ধরনের একই দিক দিয়ে এই বলটা গেছে, তবে এবার ওইরকম ভাবে টাইমিংটা হয়নি। 2 রান নিতে পেরেছেন ওখানে। ফিঞ্চ নিজেই ফিল্ডিং করলেন দৌড়ে গিয়ে। আচ্ছা প্রান্তর, ফিঞ্চের মাথায় 2টা ক্যাপ কেন? 2টা ক্যাপ তো কোহলির মাথায় থাকার কথা, তো ক্যাপ্টেনরা পরে 2টা ক্যাপ। না, কোহলির মাথা তো গরম, তো কোহলির মাথা তো এমনি তো গরম, তো গরমটা ভাগাভাগি করে নিচ্ছে আর কি। ফিঞ্চ বলছে ভাই তুই দাঁড়া, সমস্যা মাথা এমনি গরম, একটা ক্যাপেও যে গরম হইতেছিস, আর একটা ক্যাপ আমি করে থাকি। একটু কয়দিন আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এই গরমটা সামলাইছি, সো ইটস ফাইন। সো এই জন্য নাকি পরে আছে, আই এম শিওর। আপনারাও কিন্তু কমেন্টে জানাতে পারেন যে ওয়াই ফিঞ্চ ইজ ওয়ারিং অন 2 ক্যাপস অন হিজ হেড, বলতে পারেন, জানিয়ে দিতে পারেন। তার সাথে সাথে কিন্তু ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়েও কথা হচ্ছিলাম, এবং সাজ্জাদ ভাই মানে অ্যাট লাস্ট এবি ডিভিলিয়ার্স স্পিড অফ, অ্যাট লিস্ট কোহলি আউট হয়ে গেছিল আমার জন্য তাড়াতাড়ি, বাট এবি ডিভিলিয়ার্স এর 50-এর কারণে আমি কিছু পয়েন্ট এক্সট্রা পেয়ে গেছি, একটা যেহেতু হাফ সেঞ্চুরি। সো বেয়ারস্টোর দিকে আমার এখন নজর থাকবে। আপনার কাদের দিকে নজর, এবং কারা কারা আপনার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আছেন, কমেন্ট করে জানাতে পারেন ডেফিনেটলি, এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন হার্ড পিক্সেলে।
ডেফিনেটলি। এবং আবু জাফর মোহাম্মদ সালেহ ভাই আরেকটা কমেন্ট করেছেন যে হায়দ্রাবাদের পুরো রেজাল্ট ডিপেন্ড করছে ওপেনিং জুটির উপর, এই জুটি 50+ করে দিয়ে যেতে না পারলে হায়দ্রাবাদ হারবে। ওকে, হ্যাঁ, কিছুটা একমত। ওপেনিং জুটিটা খুব ইম্পর্টেন্ট হায়দ্রাবাদের, ডেভিড ওয়ার্নার, বেয়ারস্টো। তবে হারবে কথাটা আসলে কিভাবে বলা যায় কিনা, কারণ মানিশ পান্ডে রয়েছেন, মানিশ পান্ডের কিন্তু অনেক ম্যাচ উইনিং ইনিংস রয়েছে। ইয়েতে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন তিনি বেশ কয়েক বছর। হি ইজ এ ক্লাস অ্যাক্ট। যেহেতু টার্গেটটা 160 অ্যারাউন্ড, সো গতকাল মায়াঙ্ক আগরওয়াল যেমন খেলেছেন, যে ফার্স্ট হাফ অফ দ্য ইনিংস 199 এরকম স্ট্রাইক রেটে নিয়ে শেষে কিন্তু এক্সেলারেট করে ম্যাচটা অলমোস্ট বের করে নিয়ে গেছেন। সো মানিশ পান্ডে ইজ ওই ধরনের একজন ব্যাটসম্যান। প্রিয়াম গার্গ রয়েছেন, ইয়াঙ্গান, বিজয় শঙ্কর। হ্যাঁ, তারপরে অবশ্য মানিশ পান্ডের পরে যদি দেখি, তারপরে কিন্তু ইনএক্সপেরিয়েন্সড নাম চলে আসবে অনেকগুলো, স্পেশালি যখন মিচেল মার্শ আসলে খেলতে পারবেন কিনা, ব্যাট করতে পারবেন কিনা, যেভাবে তিনি ইনজুর্ড হয়ে চলে গেছেন সেটা কিন্তু আমরা এখনো জানি না। সো ওইটাই, বাট ইউ নেভার নো। গতকাল আমরা পাঞ্জাবের সাথেও খেলা দেখেছি, 55 for 5 দেওয়ার একজন মায়াঙ্ক আগরওয়ালি কিন্তু খেলাটা বের করে নিয়ে আসছেন। সো এনিথিং ক্যান হ্যাপেন ইন টি20 ক্রিকেট। যদিও ওই যে প্রান্তরের দল যে কি কি জানি করছিল, 2 বছর ব্যান খাইছিল, এরপর থেকে কিন্তু সবাই সন্দেহের চোখে দেখে। আমি সাজাদ ভাই যে একসাথে আর কি ব্যান খাইছিলাম আর কি, ওটাই বলতে চাচ্ছি। আই নো, মানে ভাই ব্রাদার তো এর জন্য আর কি, ইটস ফাইন। ভাই ব্রাদার যে আমরা ব্যান খাইছিলাম, ওই যে কি হয়েছিল, উফ। ইয়েস সালে ভাই, এক্স্যাক্টলি আমি এই কথাটাই বললাম যে আপনি যেটা বলছেন যে মানিশ পান্ডে উইল টেক টাইম টু বিল্ড হিজ ইনিংস, সেটাই বললাম। গতকাল মায়াঙ্ক আগরওয়ালও কিন্তু তাই করেছেন। প্রথম তার ইনিংসের ফার্স্ট অলমোস্ট 50 রানস কিন্তু তিনি অলমোস্ট রানেবল একটা ইনিংস খেলেছেন। উমেশ যাদব টেস্ট দলের একজন নিয়মিত বোলার, ভালো একটা বল ছিল প্রথম বলটাই, বেয়ারস্টোর পেছনের পায়ে আঘাত হানলো, হালকা একটা আপিল হয়েছে, সে আপিলে সারা দিলেন না। কোহলি অ্যাজ ইউজুয়াল অনেক এক্সাইটেড, রিভিউ নিব নাকি ফিঞ্চ হাসছেন, বলছে না ভাই, মাথা ঠান্ডা ভাই। উমেশ যাদবও হাসছে যে ব্যাপার না, আমরা আবার নিতে পারবো রিভিউ। তো বিরাট কোহলি ইজ এ কোয়াইট এ ক্যারেক্টার। আমার কাছে কিন্তু ভালোই লাগে এই অ্যাগ্রেশনটাই। কিন্তু মানে ইফ ইউ সি, বাংলাদেশে কিন্তু সাকিব আল হাসানের অনেক হেটার আছে, হ্যাঁ, বিশেষ করে যখন ভালো খেলে না তখন কিন্তু অনেক আছে, এবং তার অ্যাটিটিউড নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে। কিন্তু আমার কাছে মনে হয় কি, এই অ্যাটিটিউড গুলাই না আসলে গুড প্লেয়ারকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। এখন অনেকে হয়তো বলবে যে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি তারা তো কখনো, বা রাহুল দ্রাবিড় তারা তো কখনো এই ধরনের কিছু করে নাই বা এত অ্যাগ্রেসিভ ছিল না। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিকেটের সময়টাও তো দেখতে হবে। ক্রিকেট চেঞ্জ হচ্ছে, খেলার দৈর্ঘ্য কমে আসছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, মাথাও গরম হয়ে যাচ্ছে, তো সবকিছু মিলিয়ে মাথা একটু গরম হতেই পারে। ডেফিনেটলি, এবং হতে পারে। এবং আপনি বললেন সাজাদ ভাই যে হ্যাঁ, টেন্ডুলকারকে আমরা দেখেছি, লক্ষ্মণ দ্রাবিড়কে দেখেছি, এতটা এগ্রেসিভ খেলতো না হয়তো। বাট আমি এখানে শুনতে হয়তো একটু হলেও মানে কন্ট্রোভার্সিং লাগবে, এবং সেটা হচ্ছে যে ইউ নিড দ্যাট কাইন্ড অফ অ্যাগ্রেসিভ লিডার টু উইন such a thing like World Cup or any kind of tournament like IPL. I must say যে গাঙ্গুলি ওই এগ্রেসিভনেসটা নিয়ে আসতে পেরেছিল বলেই হয়তো মানে বাইরের মানে বিদেশের মাটিতে অনেকগুলো ম্যাচ জিতছিল, বা 2003 ওয়ার্ল্ড কাপে ফাইনাল পর্যন্ত গিয়েছিল। এবং আপনি যদি সমসাময়িক ফিল্ডারও দেখেন, মানে ক্যাপ্টেনও দেখেন, লাইক পন্টিং ওয়াজ দ্যাট কাইন্ড অফ এগ্রেসিভ একটা প্লেয়ার, যে কিনা ক্যাপ্টেন ছিল, যে কিনা মানে স্লেজিংটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, অ্যালং উইথ অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু সাইমন্স। So all along a packed side who have that much character in aggressiveness, এবং এটাই কিন্তু তাদের মূল একটা মন্ত্র ছিল যে প্রতিপক্ষর যদিও মানে 100 বলেও 10 রান লাগে, make them toiling, একদম টোটালি বলতে হবে, make them toiling till the last ball bowled। এটার কারণে কিন্তু অস্ট্রেলিয়া সর্বজয়ী হয়েছিল। সো আই ডোন্ট থিঙ্ক সো যে ইয়েস, আপনার একটা অ্যাগ্রেসিভনেস থাকবে, ক্যারেক্টার থাকবে, লাইক ওগুলো যদি থাকেও, দ্যাট won't hurt you enough। ও ছয় প্রথম ছক্কা, আগের বলে 4 মেরে দিয়েছেন বেয়ারস্টো। এবং উমেশ যাদব কিন্তু রিদমটা পাচ্ছেন না, সবগুলো বলই কিন্তু দেখা যাচ্ছে ওই লেগ স্টাম্পের উপরে, দুটো ওয়াইডও দিয়েছেন, পায়ের উপরে বলে একটা 4 খেয়েছেন, আবারও শর্ট অফ দ্য হিপস, খুব ইজি পিকিংস ফর দ্য ব্যাটসম্যান, ইজি 6।
উমেশ যাদবের শুরুটা ভালো হয়নি। আবু জাফর মোহাম্মদ সালে ভাই উমেশ যাদব সম্পর্কে বলেছেন যে ইন্ডিয়ার আন্ডাররেটেড বোলার, ডু ইউ এগ্রি? আমি পার্সোনালি এগ্রি করি না। আমি এগ্রি করি না কারণ হচ্ছে উমেশ যাদব ইজ এ ফ্যান্টাস্টিক বোলার এন্ড হি ইজ নট আন্ডাররেটেড। ইন্ডিয়ান টেস্ট টিমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার্স উমেশ যাদব। Oh my goodness, what just happened there? David Warner. Oh my goodness. আচ্ছা, যারা আমাদের সাথে খেলাটা দেখছে তাদেরকে ছোট্ট করে একটু ডিসক্রাইব করি ব্যাপারটা আই কি ওয়াজ হলো। জাস্ট শকড এন্ড মানে শক তিরি ব্যস্ত একেবারে ফাটাফাটি একটা শট খেললেন, ঠিক আছে, একেবারে বলটা উড়ে আসছিল স্ট্রেট ড্রাইভ, সেটা কোনো মতে ধরার চেষ্টা করেছিলেন উমেশ যাদব, তার হাতে লেগে বলটা উড়ে চলে গেল স্টাম্পে এন্ড ডেভিড ওয়ার্নার ওয়াজ আউট অফ দ্য ক্রিজ, নন স্ট্রাইকিং এন্ডে। দ্য মোস্ট আনফরচুনেট ওয়ে টু বি ডিসমিসড. Oh no, I love this guy. I hate to see this guy go as early. না, হইলো না, ডেভিড ওয়ার্নার চলে যাচ্ছে। সো আমরা যেটা বলছিলাম সালেক ভাই, যে উমেশ যাদবকে আমি আন্ডাররেটেড বলি না। উমেশ যাদব খুবই খুবই ইম্পর্টেন্ট একজন মেম্বার ইন্ডিয়ান টেস্ট টিমের। আপনি যদি ইন্ডিয়ার টেস্টের সাফল্যের মন্ত্রটা দেখেন গত কয়েক বছরের মধ্যে, উমেশ যাদব ইজ ওয়ান অফ দেম। উমেশ যাদব, ঈশান্ত শর্মা, মোহাম্মদ শামি, হ্যাঁ, এই তিনজনের মধ্যে আপনি ইভেন ইউটিউব ঘাটলে হয়তো দেখবেন, এই লাস্ট যখন বাংলাদেশের সাথে টেস্ট খেলা হলো তখন এই তিনজনকে একসাথে করে স্টার স্পোর্টসে একটা হলো, একটা ইন্টারভিউ হয়েছিল। আই থরলি এনজয়েড দ্যাট ইন্টারভিউ। তারা একজন একজনের সাথে ফান করছে, তারা বলছে দলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন আসছে, যে আমি ভালো করব না ও ভালো করবে। এবং আপনি দেখেন, আপনি রেজাল্টেই দেখতে পারবেন যে এক একজনের থেকে এক একজন এক এক ম্যাচে ডিফারেন্ট কন্ডিশনসে, সেটা হোমে হোক অ্যাব্রোডে হোক, সব জায়গাতেই কিন্তু তারা সফল। আবার অন্যদিকে উমেশ যাদবের শুধু বোলিং না, উমেশ যাদব আগে কিন্তু গ্লেন ম্যাকগ্রা টাইপ একজন ব্যাটসম্যান ছিল, এখন কিন্তু উমেশ যাদব টেস্টে নামলেই কিন্তু সে হিট করার করে, কারণ তাকে কিন্তু তার মধ্যে সেই হিটিং এবিলিটি, হিটিং স্কিলটা কিন্তু তার মধ্যে পুশ করা হচ্ছে। সো তার ব্যাটিং নিয়েও কিন্তু ইন্ডিয়ার যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে টিম ম্যানেজমেন্টে, তারা কিন্তু কাজ করছে। So definitely I don't agree with you. Umesh Yadav is a fantastic bowler in test matches and definitely not underrated. অ্যাকচুয়ালি বলতে হবে, এবং জিপ কামড়িয়ে চলে যাচ্ছিল ডেভিড ওয়ার্নার, বলতে হবে যে এ কি হলো, এরকম একটা মানে ফিলিংস হয়তো তার মনে ছিল। সো বেয়ারস্টোর কাঁধে এখন কিন্তু বড় একটা দায়িত্ব, বিকজ ক্যাপ্টেনকে নক আউট করেছেন নিজে স্ট্রাইকিং এন্ড থেকে। সো মানে এটা একটা বিশাল একটা বোঝা হয়ে যেতে পারে তার কারণে। এবং দ্বিতীয় ওভারের খেলাও শেষ, 18 1 উইকেটে। সো আরসিবি কিন্তু এখন অনেকটাই পাম্পড আপ, বিকজ মনীষ পান্ডে জয়েন করেছে জনি বেয়ারস্টোকে। লেফট রাইট কম্বিনেশন ছিল সাজ্জাদ ভাই, টোটালি ব্রোক ডাউন, এখন কিন্তু রাইট রাইট কম্বিনেশন। সো ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে সবকিছু এখন একটু ফ্লেক্সিবল হওয়ার কথা ফর আরসিবি বলতেই হবে। এবং এই ম্যাচটা যদি বের করে নিতে পারে, ডেফিনেটলি দে হ্যাভ টু পিক জনি বেয়ারস্টো আর্লি। আমি যদিও চাই না জনি বেয়ারস্টো ভালো খেলুক, সানরাইজার্স হারুক, বিকজ আমার ফ্যান্টাসি লিগ 10 নামবে তখন। সো আপনারাও কমেন্টে জানাতে পারেন যে আপনাদের ফ্যান্টাসি লিগে কারা কারা আপনাদের বাজির ঘোড়া এবং কারা কারা আপনাদের সাথে আজকের ম্যাচটা খেলছে ডেফিনেটলি। সো কালকে রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিংস, ট্রান্সফার উইন্ডো কিন্তু খুলে যাবে সেই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে। আপনি আমাদের পেজ হার্ড পিক্সেল টিভি স্পোর্টস থেকেও সেই লিঙ্কটা পেতে পারেন, অথবা সরাসরি আইপিএল এর ওয়েবসাইট থেকেও পেতে পারেন। সো সাজ্জাদ ভাই, বোলিং লাইনআপটা কিরকম দিতে চান? উমেশ যাদবকে দিয়ে কি আরো কয়েকটা ওভার কন্টিনিউ করবে আরসিবি? বিকজ মানে একটা রক এন্ড রোল একটা ওভার ছিল, 6 কনসিড করেছিলেন, আবার উইকেটটাও নিয়েছেন ফরচুনেটলি বলতেই হবে। সো যাদবকে দিয়ে কন্টিনিউ করাবে নাকি বোলিং চেঞ্জ করে, এখানে যেহেতু দুই দিক দিয়ে সিমার আছে, স্পিনার যদি নিয়ে আসতে পারে এখন, বিকজ রাইট হ্যান্ড ব্যাটসম্যান বোথ অফ দ্য ওয়ে, লেগি নিয়ে আসলে অথবা যুজবেন্দ্র চাহালকে নিয়ে আসলে কিন্তু ভালো একটা ফল পেতে পারে। আমার কাছে মনে হয় আরেকটা ওভার অ্যাটলিস্ট করাতে পারে। আমি আমি এই দুইজনকে দিয়ে 5 ওভার পর্যন্ত চালাইতাম, যে এরপরে ডেফিনেটলি উমেশ যাদব একটা করতে, এবং স্টেনকে দিয়ে আমি আরেকটা করিয়ে ফেলতাম, কারণ আই ডোন্ট ট্রাস্ট স্টেইন ইন ডেথ ওভার্স, সেটা টি20 হোক, সেটা ওয়ান ডে ম্যাচ হোক। হ্যাঁ, সো স্টেইনের 3টা ওভার শেষ করে দিয়ে আরেকটা ওভার হয়তোবা আমি 10 to 15 ওভার্স এর মধ্যে শেষ করে দিতাম, ম্যাচের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ওদের বোলিং এ আজকে এই দুজন যদি পিক করে ফেলে, এই দুজন যদি ভালো করে ফেলে, তাহলে
ব্যাকআপ দেওয়ার মতো কিন্তু ভালো অপশন আছে। ওয়াশিংটন সুন্দর ইজ দেয়ার, চেহাল ইজ দেয়ার। ফিফথ বোলিং অপশনটা একটু Even Shivam Dube also is there. হ্যাঁ, ওটাই বলছিলাম যে ফিফথ বোলিং স্ট্রিক্ট অপশনটা একটু ট্রিকি। দুবে এবং নভদীপ সাইনি এই দুজন মিলে হয়তো করবেন। সো ওই জায়গাটাতে হয়তো বা সানরাইজার্স কাউকে টার্গেট করতে পারে। সালে ভাই বলছেন যে উমেশ যে কোনো ফরম্যাটে খেলার যোগ্যতা রাখে, বাট ওয়ানডেতে ও অন অফ দরকার নাই তো ভাই, যে কোনো ফরম্যাটে খেলার দরকার কি? ইন্ডিয়া তো সাবকন্টিনেন্টে মনে হয় এখন পর্যন্ত একমাত্র টিম যারা অনেক আগে থেকেই মোটামুটি 3 ফরম্যাটে 3টা টিম খেলাচ্ছে এবং সাকসেসফুলি তারা সবগুলো ফরম্যাটে খেলতেছে। আর বুমরা আছে, মোহাম্মদ শামি এখন না, মোহাম্মদ শামি এখনো আসে নাই ওভাবে রেগুলারলি টি20তে, ওয়ানডেতে চলে আসছে। তো আপনি যদি ওয়ানডের কথা বলেন, বুমরা ইজ দেয়ার, ভুবনেশ্বর কুমার ইজ দেয়ার, আরে আরেকটা বোলার আছে ইন্ডিয়ার পেসার, আমি নাম ভুলে গেলাম। এই প্রান্তর, হেল্প মি আউট। ভুবনেশ্বর এন্ড হচ্ছে আপনার বুমরা, রাইট। বুমরা সাইনিকে দিয়ে তারা ইউজ করিয়েছে অনেকটা, সাইনিও মাঝে মধ্যে আসে, এবং তার পাশাপাশি হয়তো কার কথা বলছেন? হার্দিক পান্ডিয়া রাইট। হ্যাঁ, তো ওয়ানডে ম্যাচে কিন্তু ওদের দরকার নাই। হার্দিক পান্ডিয়া ইজ দেয়ার, চেহাল বল করতেছে, কুলদীপ যাদব বল করতেছে, পার্ট টাইমার হিসেবে কেদার যাদব আসতেছে। সো দরকার নাই তো তার সব ফরম্যাটে খেলানোর, বরঞ্চ সে তো শুধু টেস্ট খেলেই সে ইভেন টেস্ট ওয়ানডেতে তাহলে ঈশান শর্মাও তো চান্স পাচ্ছে না। হ্যাঁ, মোহাম্মদ শামিও তো টি20তে চান্স পাচ্ছে না, ওয়ানডেতে হয়তো আসতেছে মাঝে মধ্যে, কিন্তু টি20তে তো চান্স পাচ্ছে না। সো ওরা কিন্তু কন্ডিশনের বিবেচনায় ওয়ানডে তো আমরা শামিকে মাঝে মধ্যে দেখি, বিকজ ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি হ্যাটট্রিক পেয়েছেন, এবং ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু রেগুলার এক্সেসে তাকে দেখেছি। সো বুমরা এবং উইথ শামি এন্ড হচ্ছে আপনার ভুবনেশ্বর, সো ফ্রন্টলাইন বলের পাশাপাশি হার্দিক পান্ডে একটা ফোর্থ সিমিং অপশন, which is that উমেশ যাদবকে যেটা বললেন সাজ্জাদ ভাই, ডেফিনেটলি একটা টেস্ট প্লেইং নেশন যদি ভালো করতে চায়, দে নিড টু হ্যাভ দ্যাট ফ্রন্টলাইন বলার্স ফর দ্য টেস্ট। এবং আই থিঙ্ক উমেশ যাদব এবং ঈশান্ত শর্মা, দে হ্যাভ বিন টার্নিং অ্যারাউন্ড দ্যাট বোলিং লাইন আপ tremendously well for India in test. So লাইন আপটা কিন্তু অলরেডি আছে, এবং শামি এবং বুমরা যখন টেস্ট স্কোয়াডে যোগ দেন, তখন কিন্তু লাইন আপটা আরো হেভি হয়ে যায়। এক্স্যাক্টলি। সো যাই হোক, এর মধ্যে 3 ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। 25 for 1 সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহ। সো আমরা 2 জন আর 2 ওভার আছি। সো এই ওভারে আমি আমার কুইজের কোশ্চেনটা ছেড়ে দিচ্ছি। এই ওভারটা আমরা আনসার নিব, আমাদের সাথে যারা রয়েছেন তারা আনসার করতে পারেন। আমি রিকোয়েস্ট করব কেউ গুগল করে আনসার করবেন না, তাহলে কিন্তু মজা থাকে না। ওয়াইল্ড গেস মারেন, এক একটা উল্টাপাল্টা নাম আসবে, মজাটা তো এখানেই আসবে, তাই না? সো বলতে হবে উইকেট কিপার না এমন কোন মানে ফিল্ডিং এ উইকেট কিপার ছাড়া আইপিএল এর এক আসরে সর্বোচ্চ ক্যাচের সংখ্যা কত, এবং সেটা কোন ফিল্ডারটা নিছে একজন ফিল্ডারের দ্বারা, মানে একজন ফিল্ডার যে উইকেট রক্ষক না, সে আইপিএল এর এক আসরে সর্বোচ্চ ক্যাচ নিছে। বলতে হবে ক্যাচের সংখ্যা কত এবং সেই প্লেয়ারটাকে। সো স্টার্ট গেসিং, এবং প্রান্তর অলরেডি মাথা নাড়ায় ফেলছে। সাইনি আসছে মনে হয় বোলিং এ, নাকি প্রান্তর? খেয়াল করিনি আমি। যেটা বলতেছিলাম আমি, যে উমেশ যাদবকে হয়তো উঠে নিতে পারে, বিকজ লাইনের লেন্থ একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, স্পেশালি হচ্ছে বেয়ার্সের সামনে, বিকজ হি ইন ট্রেমেন্ডাস ফর্ম। অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজ থেকেও সেই ফর্মটাকে ক্যারি করে নিয়ে আসছে। সো দেখা যাক, এই জন্যই হয়তো উমেশ যাদবকে একটা ওভার পরে আনা হবে, বা ট্রাই করা হবে স্পেশালি পুশ করতে করতে, যাতে বেয়ার্সটাকে আউট করা যায়। সো ওইটাই হয়তো প্ল্যান, এবং ওই প্ল্যানটার কারণে ফিল্ডিং এও খানিকটা পরিবর্তন করে নিচ্ছেন বিরাট কোহলি। সো যেটা বলতেছিলেন সাজ্জাদ ভাইয়ের ব্যাপারে, যেটা বলতেছিলাম কুইজের ব্যাপার, ভাই গুগল করেন না, এবং সাজ্জাদ ভাই যেইভাবে কোশ্চেন করে, ও গড, মানে কি বলবো, আর কিছু বলার নাই। তো দেখা যাক আজ আপনারা কতটা দিন পর্যন্ত এই সাজ্জাদ ভাইয়ের সামনে টিকতে পারেন কুইজের কোশ্চেন নিয়ে, এবং কতটা সময় আজকে মানিশ পান্ডে এবং বেয়ারস্টো টিকে থেকে এই স্কোরটা তারা করতে পারে। তার কারণ তার জন্য কিন্তু আমরা আছি ওয়াচ অ্যালং এ, হার্ড পিক্সেল টিভি স্পোর্টস এ। সো সাজ্জাদ ভাই, এরপরে কি ওয়াশিংটন সুন্দর নাকি যুজবেন্দ্র চাহাল? বিকজ চাহাল কিন্তু আমরা দেখেছি 19 এডিশনেও কিন্তু পাওয়ার প্লের ভিতরে ওভারগুলো করে। সো আমি যদি এখন উঠিয়ে দেই, সো উড ইউ লাইক টু ব্রিং ব্যাক চাহাল? আমি সুন্দরকে নিয়ে আসতাম, কারণ হচ্ছে ওয়াশিংটন সুন্দর
ওয়াশিংটন সুন্দর ইনিংসের প্রথম ওভারও করছে টি20-তে ফর ইন্ডিয়া ন্যাশনাল টিম এবং হ্যাঁ এবং ওর নতুন বলের কন্ট্রোল অসাধারণ। মানে নতুন বলে স্পিনাররা বল করে এরকম স্পিনারদের মধ্যে আমার মতে ওয়াশিংটন সুন্দর ইজ রাইট আপ দেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট। তার কন্ট্রোল খুবই ভালো। অ্যানাদার ওয়ান ইজ মুজিবুর রহমান আফগানিস্তানের, আমি শুধু টি20-এর কথা বলছি। হ্যাঁ, সো এরা আসলে একটা টিমে থাকা মানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যে তোমার ওইরকম ভালো খুব ভালো মুজিব তো ওয়ার্ল্ড কাপে ওপেন করছে বোলিংস, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওইটা আমি অলসো এগেইনস্ট দ্য মাইটি অজিজ। ইয়া ডেফিনেটলি। আমার প্রশ্নের উত্তর দিচ্ছে ওখানে সালে ভাই রয়েছেন, তিনি ডেভিড ওয়ার্নারের কথা বলছেন, সংখ্যা বলা সম্ভব না। তিনি আবার আরো দুটো গেস করেছেন, পোলার্ড, ব্রাভো, অর্থাৎ তিনি 3টা নাম বলেছেন। বলতে থাকেন, আমি সঠিক নাকি ভুল সেটা বলবো না। এই ওভারে আর 2টা বল বাকি আছে, সো 2টা বল শেষে আমি ক্লু দিব, ফার্স্ট ক্লুটা দিব, ফার্স্ট এবং প্রবাবলি একমাত্র ক্লু দিব যে আচ্ছা না 2টা ক্লু দিব। একটা ক্লু তাহলে এখনই দিয়ে দিই। একটা ক্লু যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে প্লেয়ারটার কথা বলছি সর্বোচ্চ ক্যাচ একটা আসরে ওই প্লেয়ারটা আজকের ম্যাচে খেলছে। 2 দলের যে কোনো একটা দলে হতে পারে। সো আবু জাফর, মোহাম্মদ সালে ভাই ডেভিড ওয়ার্নারের কথা বলেছেন, হি ইজ অলসো প্লেইং। সো ওকে, বিরাট কোহলি। প্রান্তর একটা গেস ছেড়ে দিল, দেখা যাক কি হয়, সঠিক উত্তর কি হয় আমি বলবো। এই ওভারটা শেষে দ্বিতীয় ক্লুটা ছাড়বো, তারপরে আমি বলবো, ঠিক আছে? দেখা যাক আর কোনো প্রশ্নের উত্তর আসে কিনা। আচ্ছা, আমাদের প্রাইভেট চ্যাট, আমাদের আজকে যারা প্যানেলিস্ট রয়েছে সেখানে আকিব অলরেডি জয়েন করেছে, আমাদের অ্যানালিস্ট এন্ড ফ্যান্টাসি গুরু আকিব হোসেন। আকিব বলেছে রায়নার কথা। ওকে ফাইন। সো আকিবেরটা অলরেডি ভুল হয়ে গেছে, কারণ আমি যে ক্লুটা দিয়েছি যে আজকে খেলছে এরকম প্লেয়ার। সো রায়না ইজ নট রায়না ইজ আই থিংক দ্য সেকেন্ড মোস্ট রান স্কোরার ইন আইপিএল। বিরাট কোহলি 2019-এ হয়তো একটা ম্যাচে তাকে পার হয়ে গিয়েছে, এবং কোহলি হ্যাজ বিন দ্য মোস্ট রানস ইন আইপিএল। এবং তারপরে আছে সুরেশ রায়না অনেক সময় টপে ছিল, প্রায় আই থিংক উনি গত মৌসুমেরও মাঝামাঝি পর্যন্ত বোধহয় সুরেশ রায়না ছিল টপে। সো ট্রামেন্ডাস প্লেয়ার বলতে হবে, চেন্নাই উইল ডেফিনেটলি মিস। সো এই কথাটা বলতে বলতে কিন্তু চতুর্থ ওভারের খেলা শেষ এবং 31 উইকেট হারিয়ে, সো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই লক্ষ্যে হয়তো সানরাইজার্স যাচ্ছে। বিকজ গতকালকের ম্যাচটা যদি বলি আমি সাজ্জাদ ভাই, পাঞ্জাব কিন্তু স্ট্রাগল করছিল বেশ, এবং KL রাহুল যখন ফিরে গিয়েছিলেন তারপরে একপাশে মায়াঙ্ক আগারওয়াল ছাড়া কিন্তু বারবার দে ওয়ার টাম্বলিং ডাউন উইকেটস। সো তারাও কিন্তু আস্তে আস্তে পেসটাকে বাড়িয়েছে এবং আগারওয়াল একসময় প্রায় ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন। সো আজকেও যদি আমি ওইভাবেই যাই ব্যাটিং অর্ডারটাকে নিয়ে, এর পরবর্তী যে যারা আছেন সানরাইজার্স এর ব্যাটিং লাইন আপে, সো মানে who could you see after this? অনেস্টলি বলি, আজকে সেইভাবে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদের চান্সেস আর ভেরি লো। হ্যাঁ, আমাদের সাথে যে সালে ভাই রয়েছেন, উনি কিন্তু একটা কমেন্ট করেছিলেন যে ওপেনিং জুটি 50+ না করলে হারবে। আমি ওপেনিং জুটির সাথে মানিশ পান্ডেকে অ্যাড করেছি। সো মানিশ পান্ডে ইজ অলরেডি দেয়ার এবং স্কোর এখনো মাত্র 30। তো এর পরে ট্যালেন্ট ইজ দেয়ার, ট্যালেন্টেড কিছু নাম রয়েছে, কিন্তু প্রিয়াম গার্গের উপরে কিন্তু আমরা এবার অনেক কথা বলছি তাকে নিয়ে। প্রিয়াম গার্গ, ইয়াং গান, আমরা বিজয় শঙ্করকে নিয়ে কথা বলছি, কিন্তু ওই যে শিওর শট একটা ব্যাপার আছে না, সেটা কিন্তু নাই। গতকালকে মানিশ পান্ডে বলছি, মায়াঙ্ক আগারওয়ালের সাথে কিন্তু 2জন প্রসিদ্ধ অলরাউন্ডার ছিল, ক্রিস জর্ডান ছিল এবং ইয়েটা কে করলো, পার্টনারশিপটা কে করলো, নাম ভুলে গেলাম। আরে আমার মেমোরি, বয়সের সাথে সাথে মেমোরি খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সো মায়াঙ্ক আগারওয়ালের সাথে কিন্তু ওইরকম 2জন ছিল যারা মোটামুটি ব্যাট চালাতে পারে। ফ্যান্টাস্টিক একটা 4 মারলো মানিশ পান্ডে, বলতে না বলতে। মানে মানিশ পান্ডে ব্যাটিং কিন্তু দেখতে অনেক সুন্দর, এবং ইফ আই এম নট রং, মানিশ পান্ডে হ্যাজ এ সেঞ্চুরি ইন IPL back in 2009 in South Africa against সাউথ আফ্রিকাতে করেছিল। ইয়েস, ও ব্যাক টু ব্যাক RCB এর হয়ে করছিলেন। উমেশ যাদব কিন্তু এক্সপেন্সিভ, 4 কনসিড করলো পর পর। তো এই কারণে উমেশকে হয়তো শ্যাডো রাখতে পারতেন, বিকজ বেয়ারস্টো এন্ড পান্ডিস হিয়ার। সো উমেশ যাদব হয়তো মিডল ওভার্স গুলোতে আসতে পারতেন, বিকজ বারবার বলছি খেলাটা স্লো ডাউন যদি আরো করতে চাইতেন বিরাট কোহলি, ডেফিনেটলি ইউজবেন্দ্র চাহাল উড হ্যাভ বিন আ বেটার অপশন। সো যাই হোক, গতকালের ম্যাচ নিয়ে কথা বলছিলেন, গৌতম সেই ম্যাচে ছিলেন মায়াঙ্ক আগারওয়ালের সাথে। থ্যাংক ইউ প্রান্তর। রাইট, ওয়েলকাম। ওকে, তানভীর আহমেদ কিন্তু একটা গেস করেছেন, আমার যে প্রশ্নটা ছিল
তিনি গেস করেছেন এবিডি ভিলিয়ার্স। ওকে, সঠিক উত্তর নাকি ভুল উত্তর সেটা আমরা একটু পরে বলছি। আচ্ছা, আমাদের প্রাইভেট চ্যাট বক্সেও দেখা যাচ্ছে দুটো মেসেজ আসছে। ও আচ্ছা, ওই যে গৌতমের কথা বলছিলেন, আকিব হোসেন সেখানে রয়েছেন। ইয়েস, থ্যাংক ইউ আকিব, আমি ভুলে গেছি গৌতমের কথাটা। তো যাই হোক, আমি সেকেন্ড ক্লুটা ছেড়ে দিই। হ্যাঁ, সেকেন্ড ক্লুটা ছেড়ে দিই। সেকেন্ড ক্লুটা হচ্ছে সেই প্লেয়ারটা ইন্ডিয়ান প্লেয়ার না। হ্যাঁ, তো তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লু। তার মানে ইউ আর ডাউন টু অনলি 8 প্লেয়ার্স নাও। দুই দলে 8 জন বিদেশি প্লেয়ার খেলছে। ডেভিড ওয়ার্নারের নাম অলরেডি একটা সালে ভাই বলেছেন, প্রান্তরও বলছে। আমি বলছি না ভুল, আমি এটাও বলছি না ঠিক। তানভীর ভাই কিন্তু এবি ডিভিলিয়ার্স এর কথা বলেছেন। যাই হোক, ওইদিকে আবার সালে ভাই খেলা নিয়ে আরেকটা কমেন্ট করছেন যে বেশি লেগে ফুল আউট বল করছে, এই জন্য ধরা খাচ্ছে। এক্স্যাক্টলি উমেশ যাদবের আজকে একদমই রিদমটা নেই, টু মাস্ট লেগ সাইডিশ ডেলিভারি হচ্ছে তার কাছ থেকে। বাট হি ইজ এ ক্লাস অ্যাক্ট। আর আলটিমেটলি ভাই সবাই 5-6 মাস পরে ক্রিকেট খেলতে নামছে। একটু তো যত যাই হোক, নেটে যত প্র্যাকটিসই করুক, ম্যাচ প্র্যাকটিস তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কি বলো প্রান্তর? ট্রুলি বলতে হবে। এবং ম্যাচ প্র্যাকটিসের কথা বলছিলাম যে কেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্লেয়াররা এখন পর্যন্ত সবচাইতে এনথু হয়ে আছে এখন পর্যন্ত, বিকজ দে জাস্ট হ্যাড দেয়ার টুর্নামেন্ট, রাইট? দে হ্যাড দেয়ার সিরিজ, এন্ড ওই সিরিজটা যথেষ্ট ভালো হয়েছিল, কম্পিটিটিভ হয়েছিল। এবং সেখানেও মিচ মার্শ উই হ্যাভেন্ট ফরগেট, বিকজ লাস্ট টি20 ম্যাচটাতে আমরা কমেন্ট্রি করছিলাম as well as the first two. সো সেখানে কিন্তু মিচ মার্শ খুব ঠান্ডা মাথায় সিমিলার কাইন্ড অফ পজিশন থেকে কিন্তু ম্যাচটাকে জিতিয়েছিল। সো আজকেও দেখা যাক কি হয়। এবং এই জন্যই কিন্তু সাজাদ ভাই যেটা দেখা যায় যে রানিং এর মধ্যে থাকা একটা ম্যাচের এবং যে কোনো কিছু রানিং ফ্লোটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। এবং কোভিড এর কারণে হয়তো অনেকদিন পিছিয়ে গেছি আমরাও, এবং বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়েও আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা যে আমরা কতটুকু রেডি বা প্রিপেয়ার, সেটা কিন্তু আইপিএল থেকে শুরু হয়ে যাবে। সো সেটাতেও ডেফিনেটলি। সো এটা বলতে বলতেই পঞ্চম ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে থেকে আর 1 ওভার দূরে সানরাইজার্স 40 একটি উইকেট হারিয়ে 124 রান দরকার 91 বলে। আপনাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে যত কোয়েরি থাকবে সেটা নিয়ে রেডি হয়ে যান, বিকজ একটু পরেই আমাদের সাথে জয়েন করবেন আকিব হোসেন, জয়েন করবেন আমাদের সাথে। ফ্যান্টাসি লিগ নিয়ে কথা হবে প্রেডিকশন নিয়ে, এবং কথা হবে সাজ্জাদ ভাইয়ের আচ্ছা নামক কুইজ নিয়ে। হ্যাঁ, কুইজ নিয়ে আরো দুটা আনসার চলে আসছে। সালেহ ভাই তিনি বলছেন আনসারটা এবি হবে না আমার ধারণা। অন্যদিকে তানভীর ভাই বলছেন যে 100% এবিডি। সঠিক উত্তরটা দিয়ে দিই। সো তানভীর আহমেদ ইজ দ্য উইনার। ইয়েস, দ্যাট ইজ এবি ডিভিলিয়ার্স। 100% এবিডি যেটা, ইয়েস, এবি ডিভিলিয়ার্স ইজ দ্যাট পারসন যিনি উইকেট কিপার না হয়ে মানে আউটফিল্ডার হিসেবে আইপিএল এর একটা আসরে সর্বোচ্চ ক্যাচ ধরেছেন। ক্যাচের সংখ্যা হচ্ছে 19টা ক্যাচ ধরেছেন 2016 সালের আইপিএল এ। তো এতটুকু বলে আকিব অলরেডি আমাদের সাথে চলে আসছে। ওয়েলকাম আকিব। Thank you guys for passing me the floor. তো কি অবস্থা আকিব? আচ্ছা, আকিব যখন আসছে ফ্যান্টাসি নিয়ে তো কোশ্চেন করতে হবে, বলো তো তোমার অবস্থা কি এখন? ভাই আমি আজকে গ্যাম্বল করছিলাম, it probably didn't pay off. I went for ভুবনেশ্বর কুমার মানে as my VC. আইডিয়োলজিটা একদম পারফেক্ট ছিল, বিকজ মানে পেসে কিন্তু there was swing, ঠিক আছে? ইন সুইং এর আউট সুইং এর কিন্তু ভুবনেশ্বর কুমারের মতো আর কেউই ভালো পারে না অনেস্টলি। এন্ড আমি আসলে বেশি করে নিছি বিকজ অফ বিকজ ফিঞ্চের তো ইন সুইং এর একটা হিউজ লেভেলের প্রবলেম আছে। এন্ড আমরা কিন্তু ফার্স্ট ওভারে দেখছি যে হি কজড হিম ট্রাবল, মানে ইট কুড হ্যাভ সো ইজিলি বিন আ উইকেট ফর ভুভি। আর এন্ডের থেকেও মানে আনফরচুনেটলি হি ডিডন্ট গেট আ উইকেট। আমার ক্যাপ্টেন ইজ হাউএভার চাহাল, মানে লেটস হোপ যে চাহাল ভালো করে। না, চাল ভালো করবে, ইউজুয়ালি চাল সবসময় ভালো করে। আমি চাহালকে কেন আনতে চাচ্ছি, এই যে এই কারণে আনতে চাচ্ছি, বিকজ চাহালকে আমার টিমে নিছি তো, এজন্য কোহলিরে বলতেছি ভাই আনান জলদি আনান। এক্স্যাক্টলি, মানে আমারও চাহাল শুড বি অন। আমি একটা ব্রেকে যাই, হ্যাঁ শিওর সাজাদ ভাই। ইয়েস, সো আমার ডেফিনেটলি যে টিমটা ছিল আমি একটু ছোট করে বলে দিই, সেটা হচ্ছে আকিব, আই পেইড অন বিরাট কোহলি। ফার্স্ট অফ অল, কোহলি হয়তো অতটা ক্লিক করে নাই, বাট ইয়েস, জনি ব্রেস্টোকে ভাইস ক্যাপ্টেন করছিলাম আর বিরাট কোহলি ক্যাপ্টেন, বাট আই পেইড টু এবি ডিভিলিয়ার্স অলসো। এবিডি বেসিক্যালি পেইড অফ, এবং যার কারণে চাহালের উপর বসে আছি এখন, বিকজ 954 পয়েন্টস আমার এখন। I want to have that 1000 mark.
1000 That's a points. lot. I think you have beaten me, Pele. I think you're ahead of me. As I Yeah, speak. you are I think 834 till now. হ্যাঁ, So something like that. Because আজকে I Yeah, didn't have the best of days. মানে অত ট্রান্সফার আমি করি নাই এখন তো। আমার থাকবে হচ্ছে বেয়ারস্টোর উপরে, বেয়ারস্টো আর চাহাল। বা তখন কি হবে যখন বেয়ারস্টোকে বোলিং করবে চাহাল? ও গড, দ্যাটস আ ডিলেমা। Depends on Now, what you should want is you should want Beresto to click because I'm personally মনে করি চাহাল সবাইর আছে, but there is only a handful of people that would have Beresto in there. So I think ও it's এটা better if বলতে you না go বলতে to Beresto. চার। I could have picked Beresto as well. মানে আমার 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 টেকনিকটাই হচ্ছে যে আমি ব্যান্টনকে রাখছি খুবই ফালতু একটা কারণে, যদিও চান্স পায় কেকেআরে, বাট আরেকটা যে কিপিং অপশন সেটা আমি রোটেট করব বিটুইন ধোনি, বেয়ারস্টো এন্ড বাটলার, বিকজ কজনের করব। সো that's a nice idea. Like it was so intentional and eto easy ছিল shotটা, you know, like So I'm not coming back. There is something that I don't understand. মানে ব্যাপারটা ছিল যে he read the length and একদম bounce-টাকে সে trust করছে. It's as if he's been playing on this pitch for a long time. And his ফেসটা কিন্তু একদম জাস্ট ক্লিনিক্যালি একটা মানে সোজা ছিল ব্যাটার ফেসটা, বিকজ আপনি কোথায় প্লেসমেন্ট করতেছেন সেই জিনিসটা কিন্তু একদম পুরো টু দ্য পয়েন্ট হতে হয়, এবং জনি বেস্টোর জাস্ট শটটা কিন্তু টু দ্য পয়েন্ট শট ছিল। That's been phenomenal. Like, he didn't put any power behind it. It was just timing. Just guiding the ball perfectly. Right. Okay, guys, just keep going on. I'm just getting away for a few minutes. Thank you. Yeah. Thank you so much, Prantor. Thanks for bringing me back. মাঝখানে আনাফ ছিল, সাকিব ছিল, and this is the first time I think we'll be doing something like a watch along where we're actually reacting to what's happening and also analyzing and giving our thoughts on the game. So at this moment, our prediction chilo just RCB, despite not losing a single wicket in the first 10-11 overs. Our prediction chilo 150 থেকে 160 করবে. They got 3 runs more, but it was close to what I predicted. And I also felt that this total could be a winning total. যে এই 160 plus যদি কোনো total হয় on this track, something tells me that there is something in it for the bowlers, যেটার কারণে it could be a winning total. Anyways, আজকের ম্যাচের প্রেডিকশনটা জানতে চাই আপনাদের কাছ থেকে. What do you guys think? কে জিতবে আজকের ম্যাচ, RCB নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? এই 6 ওভার হয়ে গেছে, ফার্স্ট 20 ওভার্স মানে 26 ওভার্স আউট অফ 40 ওভার্স কিন্তু ডান এই টি20 ম্যাচে। সো 14 ওভার বাকি, 116 রান দরকার, 84 বলে, রান রেট রিকোয়ার্ড ইজ 8.29 আর কারেন্ট রান রেট ইজ এক্স্যাক্টলি 8. 50-50 মানে if they can keep on what they're doing, they'll probably win. শানুর ভাই, আমার জাস্ট একটা জিনিস মানে I actually had a different point of view because 11 overs যখন শেষ হয় they were 90 for মানে যখন I think last ball of the 11th over they lost I think Devdutt Padikkal মানে who actually had a fantastic game. আমি মনে করছিলাম যে he is going to smash it, মানে honestly যে with the likes of Virat Kohli and AB de Villiers মানে waiting in the wings, আমি মনে করছিলাম যে RCB would have done so well. ওরা বেসিক্যালি after the wicket went down ওরা কিন্তু অনেক স্লো ডাউন করছে। ওরা হইছে কি they wanted to milk it to other, he just মানে they were only content with singles and মানে doubles basically, but I understand যে that's important যে তুমি সেট হও, কিন্তু I think ওইখানে তো সেট হওয়ার আরো কোনো প্রয়োজন ছিল না because the platform was already perfect for them because 94 তারপর next ball wicket পড়ছে, but with same 94 in 11 overs, that's the perfect position for Virat and AB. I think they just took way too long and they respected Rashid Khan way too much. আমি জানি যে he's the wicket taker, but Rashid Khaner অন্য সাইডে যে বোলিং করতেছিল নাটরাজনের সাথে they did not want to মানে they did not even take him to sheds basically. এই জিনিসটা I think আমি পার্সোনালি মনে করি I expected them to score 180. I think they're about 16-17 run short. আমি এগ্রি করি যে পিচটা does have a lot for the bowlers, but if you have classy players of Virat Kohli's and
of the ilk of এবি ডিভিলিয়ার্স এগুলো কিন্তু সবসময় ডাজন্ট কাউন্ট বিকজ দে আর প্লেয়ার্স হু ক্যান প্লে ইন এনি পিচ ফার্স্ট অফ অল এটা সেকেন্ড অফ অল আমি মনে করি যে আরসিবির থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে না দের ইজ হিউজ কাইন্ড অফ মানে প্রবলেমস মানে what they think about when they pick a team it's beyond me because first of all you don't pick মানে আমরা কিন্তু সবাই বুঝতেছি যে পেস পিচ ঠিক আছে যে মানে দের ইজ মানে গ্রাস কভার ঠিক আছে সো বেসিক্যালি আমরা দেখছি যে it swings and it seems and there is a little bit of bounce on the pitch এই পিচে if you don't play Morris, মানে it doesn't make sense to me because ওদের কিন্তু main problem is death overs and Morris যেমনই বোলিং করে না কেন death over he is probably the best bet RCB has and এটা করে নাই first of all second of all Dale Steyn নামাইছে ঠিক আছে I can understand the idea of this I think either Moeen Ali should have played মানে for Felipe because you're wasting Felipe at number 3 at number 4 I think মানে after he was actually playing at number 6 মানে after 4 wickets down ওইখানে কিন্তু he's not a slogger মানে as I am a huge fan of Josh Philippe I just feel যে it would have been better for them যদি Josh Philippe কিন্তু ওপেনও করাই নাই মিডল অর্ডারে খেলাইতেছে ওখানে মানে when we say যে Virat Kohli and AB de Villiers were content with the singles because ওরা জানে যে they didn't have anyone after them who they could মানে who they could vouch on যে আমি যদি পারফরম্যান্স না করি they will be the one যে আমাদেরকে মানে there could be someone who could hit sixes and the same thing goes with এই ইনিংসে শুরু করছে I think যে ওয়াশিংটন সুন্দর is one of the best মানে I think এটা মনে হয় সাজ্জাদ ভাই বলছে I completely মানে I concur with what you're saying পুনে ওয়ারিয়ার্স এর সময় কিন্তু যখন আন্ডার ধোনি that's what he did এখানে he's bowling মানে at মানে in the 7th over so that's two মানে ওর কিন্তু লাইন এন্ড লেংথ প্লে পাওয়ার প্লেতে ভালো পাওয়ার প্লেতে কিন্তু I personally think যে you should not have gone for the likes of মানে I think ডেল স্টেনকে একটু রাইখা দেওয়া উচিত ছিল পরের জন্য and সাইনিকে যদি 2 ওভার পরে প্রথমে করে ফেলে তাহলে ডেতে বোলিং করবে গত তো ডেট কোনো বোলারই নেই because সাইনি is their best bet এখন Morris should have played honestly and I would have actually gone for Moeen Ali as well মানে over Dale Steyn and Felipe honestly শানু ভাই একটু আগে আমরা actually ব্যাপারটা দেখলাম যে মানিশ পান্ডে he started attacking and played some really good shots so I have a feeling that Sunrisers just have the edge especially the likes of Manish Pandey আমরা যদি ওদের ব্যাটিং অর্ডারটা দেখি then you take a look they've got Chahal almost had Pandey right there I'm hoping for a Chahal wicket so after Pandey they've got Vijay Shankar Mitch Marsh which I'm not sure I don't think he's going to bat I would be surprised if he bats Priyam Garg Abhishek Sharma and then Rashid Khan so not much in terms of batting that we know of exactly so এখানেও শানু ভাই একটা কথা বলবো I think they got it wrong by not having সামাদ I think জাম্মু এন্ড কাশ্মীরে আমি আব্দুল সামাদের ব্যাপারে অনেক কিছু শুনছি I have seen a little bit of Ranji cricket Indian domestic cricket he's actually played really well he's someone who tongs it মানে in the last 5-4 overs ওদের কিন্তু এরকম একটা ব্যাটসম্যান এখানে নাই you cannot expect বিজয় শঙ্কর মিচেল মার্শ প্রিয়াম গার্গ they're not hitters মিচেল মার্শ তো খেলতেছেই না অভিষেক শর্মা none of them is a hitter last week মানে লাস্ট কালকে খেলার মধ্যে যেমন গৌতম was someone who can hit the ball এর আগে কিন্তু গৌতম একটা সিঙ্গেল হ্যান্ডেডলি একটা খেলা জিতেছিল I think against CSK when he used to play for Royals রাজস্থান রয়্যালস এরকম কিন্তু আজকে কেউ নাই ওই সবাই কিন্তু মানে বিজয় শঙ্কর হোক প্রিয়াম গার্গ হোক অভিষেক শর্মা ওরা they are the ones যে they would probably get singles or highest doubles মানে লাস্টের দিকে কিন্তু if I think RCB can get wickets right now I think it could be even Stevens but একটা উইকেট এখনই লাগবে right now and they probably need both of these wickets honestly
it could be that AB de Villiers or somebody like a Virat Kohli, if they had a bigger impact in this game, তাহলে হয়তো বা RCB would have been much higher up. 163 আমরা বলছি 163 for 5 for RCB, সেটা হয়তো বা 180 প্লাস হতে পারতো, বাট লাইক ইউ সেড আকিব একটু আগে যেটা বলছিলা যে দে পেইড আ লট অফ রেসপেক্ট, এবং আমি এটাই কিন্তু প্রেডিক্ট করেছিলাম। আই থট যে AB de Villiers and Virat Kohli এসে they won't go gung ho from the first ball. They'll try to settle in notun conditions and everything, and then they'll try and play. And I think de Villiers did the job very well up until he got run out. I think সে যদি থাকতো আরো 4টা বল, this 163 could have been a 173. Could have. But he got talking about the run out, Shanu bhai, did you see the throw? I mean, that was fabulous. I mean, right into the stumps of the keeper. I mean, any keeper would love to have a ball like that. I don't think there are very few people who can actually do that. It was Manish Pandey, right? Yeah, it was Manish Pandey. এবং এখন কিন্তু almost Manish Pandeyকে run out করে ফেলেছিল AB de Villiers, so he probably wanted to take the favor. Almost. But Pandey is batting quite nicely. Pandey's batting আমার সব সময় দেখতে ভালো লাগে, এবং আজকেও তার এখন পর্যন্ত যে ব্যাটিং করছে it's very nice. 26 deliveries played, 29 runs scored. Just getting started. Partnership of 43 from 40. It's almost runnable. It's difficult to say যে এখান থেকে আসলে কোন টিম একটু এগিয়ে থাকে, and as our predictors say it's 50-50 right now. Johnny Bairstow I think is another key player. ও যদি থাকে, ওর ন্যাচারাল গেম যদি খেলতে পারে for 5-6 overs, then Sunrisers are in this. If Bairstow is gone, যেটা almost মনে হচ্ছিল যে উমেশ যাদব almost then it's a different across the line খেলতে গিয়ে players like Umesh Yadav and Dale Steyn, এদেরকে কিন্তু দেখে মনে হয় না যে এরা T20 এর জন্য প্লেয়ার, মানে they are more suited to a different format, maybe tests, aggressive bowlers এরা. So I don't think that this should be the players that they're worried about. Speaking of which, AJ Bairstow কথা বললাম, he played a fantastic shot, scooped it and it went all the way. Because Umesh Yadav is bowling fast. Yadav using his pace to utilizing his pace. It's all about pace. So even though it wasn't a bad delivery, he knew what was going to happen. Outside off stump pitch korbe, length delivery hobe, I can just get down on one knee. I have the talent. At the end of the day সবই good length এ হচ্ছে, বুঝছেন শানু ভাই, কোনো ধরনের ভেরিয়েশন দেখতেছি না from উমেশ যাদব, নাইলে গুড মানে ফ্রেঞ্চ কাট, man, that's sad. Yeah, this could have been the wicket, but ওইটাই যে ভেরিয়েশন না থাকলে, when you're bowling so fast, you're only relying on pace, you're going to leak runs. Dale Steyn does the same. But I think there was a comment here saying that Umesh Yadav is very underrated. I think he's very underrated in test. We don't speak a lot about him. But in one day, if I had him in my team, I wouldn't play him. আমি দরকার হলে মোহাম্মদ সিরাজকে খেলাম, because সিরাজের at least ডেতে বোলিং করার এবিলিটিটা একটু হইলেও আছে, যেটা I don't think উমেশ যাদব আছে। মানে উমেশ যাদব হইলো কি, হি ইজ দিস বোলার যে সিজনে 3-4টা ম্যাচে মনে করেন পাওয়ার প্লেতে 1-2টা উইকেট নিয়ে নিবে, দ্যাট ইজ হোয়াট ইউ আর ব্যাংকিং অন। However, RCB কি থিঙ্কিং পয়েন্ট নিয়ে টিম বানায়, কি করে না করে, it's beyond. প্রত্যেক বছরে মানে the shocking matter is that যে they seem to change their মানে whole staff, but they all seem to mess up. মানে আমার মনে হয় there is something wrong from মানে owners এর সাইড থেকে হইতে পারে, there is something wrong, বা I think Virat or AB মানে someone who's setting the players যে এই player, because বিরাটের কথা আমি একটু বলবো। বিরাট কোহলি 2 season আগে he was মানে waxing lyricals about Stoinis, and then all of a sudden last season মানে they didn't even retain him anymore. ঠিক আছে, মানে Stoinis যাই হোক না হোক, at least একটা অলরাউন্ডার পজিশন নিয়ে তো খেলতে পারত। আজকে মঈন আলীকে খেলাইতে হইতেছে না, they desperately need an all-rounder, আর একটা পেস অলরাউন্ডার হলে তো পারফেক্ট। মানে শিবম দুবের ব্যাপারে যে যাই বলুক না কেন, I don't see him being a wicket taker. হ্যাঁ, ওই could be in one of the days when you're মানে about to tonk him, ঠিক আছে, for 6, because মানুষ মনে করছে you're the weak link and they go after him, and then probably he could prize out a wicket. But you cannot really say যে he's an all-rounder of sorts. মানে যেটা ইন্ডিয়া ট্রাই করছিল, I don't think he was the man that they should have actually tried on, honestly. শানুর ভাই কি মনে করেন?
to your point, Akib, যে RCB's main weakness টা, which I've always felt, is their local players. মানে তাদের local player গুলির মধ্যে, if you look at them, then apart from Virat Kohli, maybe Manish Pandey and Umesh Yadav, এই তিনজনের বাইরে the others aren't really that effective. And even if you talk about Umesh Yadav and Manish Pandey, they're not T20 players to begin with. Manish Pandey is from Sunrisers Hyderabad. Right, but he started off in RCB, right? Exactly. So, আমার কথা হচ্ছে যে RCB traditionally, if you look back at RCB's history, you look back at their Indian players that they've had, ওদের জাহির খান, ওদের অনিল কুম্বলে, ওদের রাহুল দ্রাবিড়, হ্যাঁ, right, ওদের কিন্তু historically speaking, RCB have always been a team that bring in these test players, and ওদের local ক্রিকেটের এন্ড থেকে দে আর অল টেস্ট প্লেয়ার্স, এন্ড ইভেন ওদের ফরেন রিক্রুটস গুলিও যদি বলি, দে ব্রট ইন জাক ক্যালিস, দে হ্যাভ ডেল স্টেইন, you know, like some of these players are great for test cricket, কিন্তু ওয়ান ডে বা T20 ক্রিকেটে they are not the best. A few players একটা exception is Jack Kelly, শানু ভাই, ঠিক আছে, because ও কিন্তু Jack Kelly when he used to play for KKR, he had a fantastic season. Just এখানে but Jack Kelly's এর ব্যাপারটা কি, you know, before you return, সেটা হচ্ছে যে I personally felt when it comes to Jack Kelly's যে RCB তে না ওকে রোল দিত যে তুমি up the order sheet anchor রোলে খেলবা, but RCB didn't have those players that could play around him ever. Jack Kelly's এর তো রাহুল দ্রাবিড়. So if that's your batting order, then you're bound to mess up. Then he has to be aggressive one, which definitely doesn't work. ওদের ওপেনিংটা কিন্তু it's not balanced. The reason why they struggled আজকে despite getting a good start is because ওদের ওপেনিং স্লটটা না ব্যালেন্স না. You don't know যে এটার পরে কি হবে, ওটার পরে কি হবে. A few seasons ago, I think ওদের that wicket-keeper batsman Parthiv Patel used to give them good starts, flying starts, and then middle overs যে RCB used to struggle. So ওদের জন্য, if you look at the players that they have, ওদের Indian contingent players overall, and আমার Manish Pandey নামটা এই কারণে আসে because he made a name for himself by playing IPL. He made his first big splash. Let's not forget Mayank Agarwal as well. He also played for RCB, and they let him go. এত যদি impatient হয়, then how the hell is this going to work? You're patient with players that you shouldn't be patient with, ঠিক আছে, and then impatient with players that you shouldn't be. You look at this lineup, Finch, Kohli, Villiers ছাড়া is Finch or Virat Kohli, মানে they're very good batsmen. Kohli's class, but মানে T20 specialist হিসাবে আর কি ধরা যায় না. And then you look at the rest of the players as well. Even in their bench, they have Moeen Ali. You cannot really associate somebody, a Moeen Ali, as being a tonker, ঠিক আছে, because okay, কিন্তু ওই রোল হিসাবে RCB খেলা, even though he played last season, but you cannot, he's not an out and out মানে game changer. ওদের একটা ওয়েস্ট ইন্ডিয়ান দরকার ছিল. They needed a few West Indians. They had no West Indians, শানু ভাই. মানে শানু ভাই, talking about West Indians, they had Shimron Hitmayer. আমি মনে করি even though কালকে ভালো খেলেনি, but they should have মানে at least kept Shimron Hitmayer. At least ও কিন্তু মিডল অর্ডার হোক, সবসময় ভালো খেলে, ঠিক আছে, বাট Shimron Hitmayer কি তুমি যদি 3 ডাউন খেলাও, then you're wasting it, because ওরা 3 ডাউন Shimron Hitmayer খেলায়. So কোনো থিঙ্কিং পয়েন্ট নাই. আর I'm actually baffled they went for someone like Finch. This is probably Finch's 8th team or something like that. He's probably played for all of them. I think just KKR না কোন টিমের জন্য খেলে নাই. It goes to see যে he's the kind of a player যে IPL এ ক্লিক করে না. So why buy Finch? মানে আরো কত প্লেয়ার ছিল, মানে don't get me wrong, অনেকজন বলবে যে রয়ের পারফরম্যান্সও খারাপ, but I think Roy is a মানে out and out game changer for any team, honestly. Mani o just said he ends up being at Delhi Capitals, who has a host of Indian local batsmen, opening batsmen. So ejono chance pan. I thought, I'm shocked that they didn't actually go for someone like Roy,
because I think I admire him a lot, Shanu, honestly. আমি যদি এই আরসিবির লাইনআপটা আবার দেখাই, টেল মি হাউ মেনি প্লেয়ার্স you'd you'd associate T20 cricket with, ঠিক আছে? নভদীপ সাইনি, Yeah, 50-50. I mean, there are days he's got into the RCB, he's got into the England team, but Navdeep Saini's problem কি শানুর ভাই, ঠিক আছে, just raw pace, that's it, মানে ভ্যারিয়েশন অনেক ইমপ্রুভ করতে হবে শানুর, Yeah, কোনো ভ্যারিয়েশন exactly. কিন্তু নাই। আচ্ছা, কিন্তু দীপক চাহারের কিন্তু সাইনি অনেক, পর আমি গেলাম ইউজবেন্দ্র চেহেল, T20 yeah, I think he's going to tick. T20 তে টিক Yes, মার্ক। Umesh Yadav, another player much like Navdeep Saini, raw pace. No need for Navdeep Saini if you already have Umesh Yadav. You don't need Exactly. two of them. Then you have Washington Sundar, tick mark for T20 Tick, cricket. I think it's a tick. এই দুইটা প্লেয়ার সুন্দর and চেহেল will give you 8 solid overs every game for RCB. Absolutely. I think সুন্দরকে যদি পাওয়ার প্লেতে খাটায়, 50-50. it will be even better. হ্যাঁ, সো ওদের দেখা যাচ্ছে কি যে পাঁচটা বোলারের মধ্যে তিনটা হচ্ছে একদম এক্সপ্রেস পেস, ফাস্ট আউট এন্ড আউট, এন্ড দুইটা বোলার একদম স্পিন, স্পিনার slow. স্টাইলের জন্য। হ্যাঁ, ভ্যারিয়েশনটা কিন্তু নাই। They আমি don't মনে have করছিলাম শানু ভাই, একটা গ্যাম্বল what they could have done is to go for ইসুরু উদানা, মানে আমি ইসুরু উদানার খেললাম, is very unheralded একটা প্লেয়ার, because ওর যে স্লো ডেলিভারিজ, লেফট হ্যান্ড ইয়র্কারস গুলো কিন্তু ভালো ডিসেপটিভ, ইটস নট ইজি টু হিট, এন্ড একদম পায়ে একদম ইয়র্কার লিংকটা এসে পড়ে আউট অফ নোওয়্যার, ঠিক আছে, দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু গিভ ইট টু হিম অনেস্টলি। আমি যেটা মনে করি, আই থিংক দিস ইজ Hyderabad's game to lose. Honestly, 86 from 60 with 9 wickets in hand. They probably need to get both of them out in the next 2 overs to have any chance. RCB, they were going to leak runs like anything else. ভেরি ট্রু। আমরা অবশ্য আমাদের 5 ওভারের স্টিংটা মোটামুটি আমরা আরসিবি নিয়ে এবং সানরাইজার্স নিয়ে ডিসকাস করতে পার করে দিলাম। সেই ফাঁকে ম্যাচের যে সিচুয়েশন, 10 ওভার্স ডান, সানরাইজার্স আর 78 for 1, জাস্ট ahead in the game slowly, and এখন নভদীপ সাইনি চলে এসেছে, সো প্রবাবলি দিস কুড বি অ্যান এক্সপেন্সিভ ওভার। এটার জন্য অবশ্য এখন যদি নভদীপ সাইনিকে বোলিং করে, who is going to bowl the latter overs? এটা একটা থিওরি, ঠিক না? True. Anyway, I would have stayed. Will be joining us, and they will be covering the next 5 overs before we return once again. Take it away, Hanaf. Yes, thanks, Akib. Thanks, Janur. So Sakib and Hanaf's partnership again. আমরা লাস্ট ইনিংস এর মাঝামাঝি একটা পার্টনারশিপ দেখেছিলাম আমাদের মধ্যে। এখন আবার ওয়েলকাম ব্যাক সাকিব। সিচুয়েশন তো মনে হচ্ছে যেটা আকিব আর শানুর বলছিল যে ইটস আন্ডার সানরাইজার্স কন্ট্রোল, কারণ বেয়ারস্টো 39-26 বল থেকে, মানিশ পান্ডে 32 of 29, সানরাইজার্স 79 for 1, নভদীপ সাইনি বোলিং, and situation যেটা বলছিলাম pretty much in control. I think এখন যদি কোনো টিম চুজ করতে হয়, I would be surprised if you chose RCB. রাইট, এই জায়গায় আসলে কি পার্টনারশিপটা বেশ ভালো হয়েছে, এবং ডেভিড ওয়ার্নার যে আনএক্সপেক্টেড যে উইকেট হারানোটা, আসলে ডেভিড ওয়ার্নার এই জায়গাটায় থাকলে রানটা হয়তো বা আমার মতে যেটা হয় নিয়ার অ্যাবাউট 100 এর কাছাকাছি কিংবা 100 প্লাসও হয়ে যেতে পারতো, ইফ আই এম নট রং। কারণটা হচ্ছে ডেভিড ওয়ার্নার যেভাবে আসলে তিনি উইকেটটা হারিয়েছেন, একেবারে উমেশ যাদবের হাতে লেগে পরবর্তীতে উইকেটের যে অপর প্রান্তে লেগে গিয়েছিল, একেবারে আনএক্সপেক্টেড। এবং তাহলে হয়তোবা এই সিনারিওটা আরেকটু ভালো সিনারিও ডিজার্ভ করতো অন্তত পক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো মানিশ পান্ডে ইজ ব্যাটসম্যান, এবং 30টা বল থেকে 33 রান করেছেন, যেটা টি-20 ক্রিকেটে বা টি-20 মেজাজে হয়তো বা তার স্কোর কার্ডটা দেখা যাচ্ছে না, বাট আই শুড সে বেয়ারস্টো সেটা ধরেই রেখেছেন। অন্যদিকে 27 বল থেকে 44, এটা ভালো বলা যায়, এবং তিনি টাচে আছেন। এবং আমরা যেটা দেখেছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছিল, সেখানে যেই ওয়ানডেটা হলো 16 সেপ্টেম্বর, খুব বেশি আগের ঘটনা না, সেখানে তিনি 112 রান একটা ইনিংস খেলেছেন, টাচে আছেন, যদিও ততটা ভিন্ন ছিল, বাট ওভারঅল হি ইজ ইন টাচ, এবং সেটাই তিনি দেখাচ্ছেন, যেটা বলছিল
প্রান্তর ভাই, যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যারা ক্রিকেটার তারা একটু টাচে আছেন অন্যদের থেকেও, বিশেষ করে ভারতীয়রা যারা ক্রিকেট থেকে একেবারে দিচ্ছে না। তো আমার কি মনে হচ্ছে আসলে একটুখানি কি এই জায়গাটায় যাকে আনা হয়েছে সাইনি, ও হো হো, এই বলেই বলতে না বলতে একটা ক্যাচ মিস হয়েছে। তো আপনি আসলে কি মনে করছেন যে সাইনিকে আনাটা, যেটা একটু আগেও আকিব ভাই বলছিলেন যে তার কিন্তু শক্তি আছে, তার বোলিং এ আমরা যেটা একটুখানি দেখেছি, ভালো গতি দিতে পারেন, সাথে কিছু ইনসুইং ডেলিভারি প্রোভাইড করতে পারেন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের জন্য, তিনি এই কাজটা করছেন আমার কাছে তাই মনে হয়। আপনি কি মনে করেন আসলে? ইয়েস, একটু আগে এই সাইনির ব্যাপারে আকিব এবং শাহনুর বলছিলেন যে সাইনি আর উমেশ যাদবের রোল বা স্কিল সেটটা কিন্তু অনেকটা সিমিলার, অনেক জোরের উপর বল করেন, and ওইখান থেকে ওরা ওরা আসলে উইকেটটা বের করার চেষ্টা করেন, and এই মাত্রই কিন্তু একটি উইকেট টেকিং চান্সও ক্রিয়েট করে ফেলেছেন। ফিঞ্চ এখানে ক্যাচ ড্রপ করেছেন, যেটা আসলে আমরা খুব একটা দেখি না। ফিঞ্চ কিন্তু সাধারণত খুবই ভালো একটি ফিল্ডার, আবার এখানে ক্যাচটি ড্রপ করেছেন। আহ আমার কাছে মনে হয়, যেটাই সবসময় মনে হতো আসলে, যে আরসিবির টিমটা আবারও মনে হচ্ছে যে প্রবলি ওদের প্লেয়ার্স আছে, বাট ব্যালেন্সটা বা টিম কম্বিনেশনটাতে আবারও মনে হচ্ছে একটু গড়বড় এবার এই সিজনও মনে হচ্ছে। একটু আগে শানুর আর আকিব বলছিলেন যে ওদের লোকাল প্লেয়ার্স সারা জীবনই একটু উইক ছিলেন, এন্ড এটার এক্সাম্পল কিন্তু আপনি চিন্তা করলেই দেখতে পাবেন। যেরকম মানিশ পান্ডের কথা ওনারা বলছিলেন, মানিশ পান্ডের মতো প্লেয়ার যদি এখন আরসিবি টিমে থাকতো, ওরা কিন্তু মিডল অর্ডারে একটা ব্যালেন্স পেতো। প্লাস ইফ ইউ রিমেম্বার, কে এল রাহুলও কিন্তু একটা সময় আরসিবি তে খেলতেন। সো ইমাজিন দিস টু প্লেয়ার এখন আরসিবির মিডল অর্ডারে বা আরসিবির ব্যাটিং লাইন আপে, এন্ড পুরো টিমটা কিন্তু জাস্ট একটা ডিফারেন্ট চেহারা চলে আসে টিমে। এন্ড সেম গোজ ফর দ্য বোলিং। ওদের লোকাল বোলার্স এখন তাও বলতে পারেন যে চাহাল আর ওয়াশিংটন সুন্দর আছে, কিন্তু প্রাইম ফাস্ট বোলারদের মধ্যে থেকে কিন্তু, মানে দেশি সরি ইন্ডিয়ান প্রাইম ফাস্ট বোলারদের মধ্যে থেকে কিন্তু কেউ রিসেন্ট হিস্ট্রিতে ছিল না আরসিবিতে, এন্ড দ্যাট ইজ আ বিগ ব্লো ফর দেম, বিকজ ইফ ইউ লুক এট মুম্বাই ইন্ডিয়ান্স, দে হ্যাভ প্লেয়ার্স লাইক হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, এন্ড ইফ ইউর বোলার্স ক্যান টেক উইকেটস মিডল ওভারে, পাওয়ার প্লেতে এবং ডেতে, you always have a chance of coming back into the game. রাইট, এবং একটু যদি আপডেটটা জানিয়ে দিতে চাই, তাহলে 11 ওভার শেষে সংগ্রহটা এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের 83 উইকেট, এবং পার্টনারশিপটা বেশ ভালো হচ্ছে, 9টা উইকেট তাদের হাতে আছে। এবং যেটা হয়েছে, সাইনের এই ওভারটা দুর্দান্ত হয়ে যেত যদি আরন ফিঞ্চ আসলে ক্যাচটা লুফে নিতেন দেয়ার উইকেট, এবং এটার জন্য পে করতে হবে কিন্তু অবশ্যই আরসিবি। Definitely. কারণটা হচ্ছে এই জায়গায় আপনি যেখানে আস্কিং রান রেট এবং কারেন্ট রান রেট যেটা অলমোস্ট কাছাকাছি, একের এদিক সেদিক হবে, কারেন্ট রান রেট যেটা 7.54 বলছে, অলমোস্ট 8-এর কাছাকাছি, সেই জায়গায় আস্কিং রান রেটটা বলছে 9, যেটা খুব বেশি হেল্পের হবে না, অন্ততপক্ষে অ্যাচিভেবল এই জায়গায়। যুজবেন্দ্র চাহালকে আমন্ত্রণ জানানো হয়েছে, ভালো কল, কারণটা হচ্ছে দুজনই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। চাহাল খানিকটা টার্ন পাচ্ছিলেন আমার কাছে মনে হয় বিগত কিছু ওভারে, সেই জায়গায় এই ওভারে যদি অন্তত পক্ষে দুজনের একজনকে তিনি তুলে নিতে পারেন, পকেট বন্দি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। কারণ ডেপথ, আপনি যেটা বলেছিলেন বলা যায় গত ইনিংসটাতে, সেই জায়গায় অন্তত পক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদে এই উইকেট পতনের পরে যারা আসবেন, তারা একেবারে যে খুব নামডাক, খুব চড়াও হতে পারেন বোলারদের বিপক্ষে, আমার কাছে তা মনে হয় না। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে সেটা মনে হয় না। সেই জায়গায় হয়তো বা যদি ব্যাক টু ব্যাক 2-3টা উইকেটের পতন হয়ে যায়, আরসিবি ব্যাক করতে পারে ম্যাচে। যদিও এখন সমীকরণটা দিনকে সময়ের সাথে সাথে একেবারে ইজি হয়ে যাচ্ছে। আবার আমরা একটা দেখলাম যে একটা ফুল লেন্থ ডেলিভারি ছিল, সেখানে একটুখানি লাকি বলা যায়, ব্যাটসম্যান লফটেড শট খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, উইকেট কিপারও মিস করেছে। সো যা হচ্ছে সবই যেন হায়দ্রাবাদের দিকে যাচ্ছে। কি বলবেন আহমদ? ইয়েস, সো ফার সো গুড ফর হায়দ্রাবাদ, এবং এটা একটা বড় কারণ কিন্তু বলতে হবে। যদিও বেয়ারস্টো রান করেছেন বেশি, 42 আউট অফ 31, কিন্তু আমি বলবো যে মানিশ পান্ডের রোলটা, স্পেশালি Right. ডেভিড ওয়ার্নারের উইকেটটা যাওয়ার পর, মানিশ পান্ডের কিন্তু এরকম একটা রোল খেলা দরকার ছিল, যেখানে হি উইল প্লে দ্য শিট অ্যাঙ্কার। এন্ড আমার কাছে সবসময় মনে হতো যে মানিশ পান্ডে অনেকই আন্ডাররেটেড একটি ব্যাটসম্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ইন্ডিয়ার টিমে এত ব্যাটসম্যান যে উনি আসলে সচরাচর চান্স পাননি ওয়ান ডে বা টি20-তে, কিন্তু যখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন, স্পেশালি সানরাইজার্স এর জন্য, উনি কিন্তু মোটামুটি লাস্ট 5-6 বছর ধরে একটা কনস্ট্যান্ট ফিগার ফর সানরাইজার্স। আপনি দেখবেন অনেক ব্যাটসম্যান এসেছেন, সাকিব আমাদের খেলেছেন, মুস্তাফিজ খেলেছেন,
প্লেয়ার্স লাইক কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কিন্তু ওদের যে ইন্ডিয়ান লোকাল প্লেয়ার্স তাদের মধ্যে কিন্তু দে হ্যাভ অলওয়েজ রিটেন মানিশ পান্ডে, এন্ড উনি কিন্তু আবারও ওই ফেইথটা ওইটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কেন ওনার উপর এত ভরসা। আজকেও কিন্তু একটি ইম্পর্টেন্ট পার্টনারশিপ উইথ বেয়ারস্টো, যেখানে বেয়ারস্টো কিন্তু ওনার নিজের রোলটা খেলতে পারছেন এবং মানিশ পান্ডে জাস্ট আরেক এন্ডে ধরে আছেন এবং রানের চাকাটা জাস্ট চালু করে যাচ্ছে। রাইট, এবং এটি আপনি বলছিলেন যে গত ওভারে মনীষ পান্ডে যেটা করেছে, 12টা ম্যাচ খেলেছিল, সেখানে 11টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে 344 রান করেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তৃতীয় অবস্থানে আছেন, যেখানে আগে ডেভিড ওয়ার্নার, তারপরেই জনি বেয়ারস্টো, তারপরেই তিনি। সুতরাং রোলটা সবসময় তিনি প্লে করে থাকেন ভালো করে, এবং তার স্ট্রাইক রেটটা হয়তো বা আহামরি না লাইক ডেভিড ওয়ার্নার কিংবা জনি বেয়ারস্টো, কিন্তু উইকেটটা আগলে রাখতে পারেন এবং যা করার তিনি করতে পারেন, এবং গুরুত্বপূর্ণ সময়ে দলকে কন্ট্রিবিউট করার যে জায়গাটা সেটা মানিশ পান্ডে করে দেখাতে পারেন। আমার মনে হয় একটা রিভিউ হয়েছে, ডিসিশন রিভিউ, আই ডোন্ট নো হোয়াই। আর সেই জায়গায় আহ, কি মনে করছেন আসলে আহনাফ, যে আসলে ডিসিশনটা কি হতে যাচ্ছে? মানিশ পান্ডের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো প্রথমে মনে হচ্ছিল যে আসলে আউট হননি, এবং বিরাট কোহলি এবং জশ ফিলিপ যখন কথা বলছিলেন ওনাদেরকেও খুব একটা কনফিডেন্ট লাগেনি রিভিউটার ব্যাপারে, বাট আই থিঙ্ক এখন রিভিউটা নিয়েছে ওরা একটু ডেসপারেট হয়ে, চিন্তা করে যে আসলে এখন যদি একটা উইকেট পড়ে দ্যাটস দি অনলি ওয়ে দে ক্যান কাম ব্যাক ইনটু দ্য গেম। সো এই আশা থেকেই মেবি রিভিউটা নিয়েছেন, এবং ওয়েল ব্যাটের খুব কাছেই আছে অ্যাকচুয়ালি বলটা, সো হটস্পটে মেবি আমরা বুঝতে পারবো আসলে উইকেটটি পড়বে নাকি না। বাট আমরা মানিশ পান্ডে নিয়েই কথা বলছিলাম এবং ওনাকে নিয়েই কিন্তু এখন রিভিউটা হচ্ছে, যে ওনার উইকেটটা নিয়ে অ্যাকচুয়ালি, বাট মনে হচ্ছে না যে আউট হবেন, কারণ আলট্রাএজে দেখা যাচ্ছে কোনো স্পাইক নেই। সো মানিশ পান্ডে নিয়ে যে কথাটা বলছিলাম, অ্যাবসলিউটলি রাইট, আপনি বলছিলেন স্ট্রাইক রেটের কথা, বাট আসলে মানিশ পান্ডের রোলটা ইন দিস টিম ইজ নট অ্যাবাউট স্ট্রাইক রেট, যেটা যেটা আসলে অনেকেই চিন্তা করে থাকেন টি-20-তে এভরিওয়ান হ্যাজ টু বি আ হিটার, বাট আসলে 120টি বল যদিও মনে হয় যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অনেক তাড়াহুড়া করতে হবে, আসলে কিন্তু তা না। একজন যদি একটা এন্ড ধরে রাখেন, স্পেশালি আপনার টিমে যখন জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান আছেন, তখন কিন্তু আপনার কাজটি ইজ জাস্ট টু এনেবল দেম, ওনাদেরকে স্ট্রাইক দেওয়া, ওনাদের সাথে স্ট্রাইক রোটেট করা, যাতে ওনারা ওনাদের মতো ফ্রিলি খেলতে পারে, এন্ড ইউ জাস্ট বি দ্য সাপোর্টিং অ্যাক্টর। এন্ড এই ব্যাপারটা কিন্তু অনেক ব্যাটসম্যান বুঝেও আসলে অ্যাপ্লাই করতে পারেন না, কিন্তু মানিশ পান্ডের ভালোর দিকটা হচ্ছে উনি জানেন ওনার রোলটা কি এই টিমে, উনি জানেন কি পুল অফ করতে হবে, এন্ড দ্যাটস হোয়াট হি ডাজ, এবং বলতে না বলতেই কমেন্টেটরস কার্স। রাইট, উইকেটের পতনটা ঘটে গিয়েছে, এবং আমি যেটি বলেছিলাম যে ব্যাটসম্যানকে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে লং অনটা যখন তারা বাছাই করতে যাবেন বড় শট খেলার জন্য। একটা অঞ্চল থেকে হয়তো 60 মিটার কিংবা 60+, সে জায়গায় আরেকটা জায়গায় হচ্ছে 80+ বা 70+। সুতরাং এই যে 10-15 মিটারের একটা যে গ্যাপ থাকে, সেই গ্যাপটা আসলে খুব ইম্প্যাক্ট রাখে, অন্ততপক্ষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এবং মনীষ পান্ডে ব্যাটে বলে খুব বেশি কানেক্টও করতে পারেনি, ওই জায়গায় দূরত্বটা খুব বেশি ফ্যাক্টর হয়নি। মনীষ পান্ডে আমার কাছে মনে হয় একটু কেন জানি খেই হারিয়ে ফেলেছিলেন, আই ডোন্ট নো, ছিলেন, ফিটনেস এর একটা ইস্যু এই জায়গায় থেকে যায়, বেশ কিছুদিন যাবত কিন্তু খেলায় নেই, বিশেষ করে ভারতীয় ক্রিকেটের নেই। সেই জায়গায় আমি দেখেছিলাম যে খুব বেশি সময় ধরে যে তিনি মাঠে আছেন তাও কিন্তু না, তারপরেও দেখা যায় তিনি গেমে একাকার হয়ে গিয়েছেন, খুব বেশি বলও তিনি খেলেননি। তো পোস্ট করোনা ভাইরাস, পোস্ট প্যান্ডেমিক ইস্যু হয়ে যাচ্ছে আসলে, ফিটনেসটা ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, খেলা হচ্ছে ইউএই তে, এবং ওই দিকটা কিন্তু প্রচুর গরম, সো আপনি ওই দিকে রাতেও কিন্তু ফাটাফাটি গরম থাকে। এক্স্যাক্টলি, সো আসলে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট টু প্লে ক্রিকেট, এবং ওইটাও একটা রিজন হতে পারে। প্লাস যেটা বললেন যে পোস্ট প্যান্ডেমিক, যদিও পোস্ট প্যান্ডেমিক না, ব্যাপারটা এখনো মিড প্যান্ডেমিক, কিন্তু মানে পোস্ট করোনা ফার্স্ট মেজর ক্রিকেট টুর্নামেন্ট বলতে পারেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, যেটা আসলে সবাই দেখছে, বিকজ আইপিএল ইজ দ্যাট বিগ অফ আ ব্র্যান্ড। সো অনেকদিন ধরে ইন্ডিয়ান প্লেয়ার্স, ফরেন প্লেয়ার্স ক্রিকেটের মধ্যে নেই, সো দ্যাট ইজ অলসো ফ্যাক্টর। বাট যেটা দরকার ছিল আরসিবির, তারা কিন্তু সেটা পেয়েছে এখন। দে নিডেড দ্যাট ইম্পর্টেন্ট ব্রেক থ্রু। এখন if you are Virat Kohli, Sakib, what do? Do you bring back your prime bowler, Umesh Yadav and Dale Steyn? ওয়েল নো, আমি আসলে আনতাম না ঠিক এই মুহূর্তে, কারণটা হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ
13 থেকে 16 ওভার পর্যন্ত এই যে 13, 14, 15 এবং 16 এই 4টা ওভার আমি অন্তত পক্ষে স্পিনারদের উপর একটু রিলাই করতাম। কারণটা হচ্ছে আহ, এই জায়গাটায় যেখানে জনি বেয়ারস্টো এখনো ক্রিজে আছেন, তিনি স্পিনারদের বিপক্ষে কতটুকু ভালো করেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এবং স্পিনারদের বিপক্ষে জনি বেয়ারস্টো কতটুকু সফল আই স্টিল কনফিউজড। এবং এই জায়গায় শিভাম দুবেকে আবারও আমন্ত্রণ জানানো হয়েছে 13তম ওভারটা সম্পন্ন করার জন্য। দেখা যাক 25টা উইকেট তার Is নামের that পাশে। এবং is that a good call according to you? শিবম দুবে এখানে এখন ওয়েল আনাটা, বিকজ তুমি এভারেজ বলছিল ইয়েস ওকে এভারেজ কারণটা হচ্ছে এই জায়গায় আমার কাছে মনে হয় ব্যাটসটো কিছুটা হলেও যে কটা বাজে পেস বল পাবে। হয়তো বা পাবে, একটুখানি হয়তো বা চেষ্টা করবে 33 বল থেকে 43, চাইবেন অন্তত পক্ষে একটু হলেও হাত খুলে খেলা। মানে খেলার জায়গাটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। 48 বল থেকে 75 আস্কিং রান রেটটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেইখানে আমি যতটুকু এখনো পর্যন্ত বুঝতে পারছি সেটি হচ্ছে এরকম যে একটুখানি স্লোয়ার চেঞ্জ অফ পেস, যেটা গত ইনিংসে আমরা দেখেছিলাম। আপনি দেখুন প্রথম বলটা যেটা হয়েছে ঘন্টায় 122.7 কিলোমিটার বেগে, যাতে করে জনি বেয়ারস্টো যখন বড় শট খেলতে যাবেন তখন যেন টাইমিংটা ঠিকঠাক না হয়, অর্থাৎ তাকে একটু ভরকে ফেলা, সেটিই হয়তো বা চাইবেন শিবম দুবে, এবং সেটিও চাচ্ছেন বিরাট কোহলি অ্যাজ এক্সপেক্টেড। তবে চাহালের চাহাল খুব সম্ভবত একটা ওভার বাকি আছে তার, সেটা যদি চাহাল করতে পারেন এবং সেখানেই হয়তো বা ম্যাচটা ঘুরে যেতে পারে, ইফ আই এম নট রং। আনা ইয়েস, ভেরি গুড পয়েন্ট আসলে। এন্ড প্রিয়াঙ্ক গার্গ কিন্তু ইজ দ্য নিউ ব্যাটসম্যান, এবং শিবম দুবে এখন প্রথম বলটি করলেন গার্গকে। এবং সো তার প্রথম ওভার, প্রথম ওভার ইনিংসে তার প্রথম ওভার শিবম দুবে। ইয়েস, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বিরাট কোহলি কিন্তু এখানে একটি বোল্ড কল নিয়েছে টু ব্রিং অন শিবম দুবে এই সিচুয়েশনে, যেখানে আসলে ব্রেক থ্রুটা চলে এসেছিল। সো ব্রেক থ্রু চলে আসার পর নট টু কন্টিনিউ উইথ ওয়ান অফ দ্য স্পিনার্স অর টু ব্রিং অন ইউর প্রাইম ফাস্ট বোলার, এন্ড এমন একজন বোলারকে আনা যে কিনা ফার্স্ট ওভার করছে, ইট কুড বি আ স্ট্রোক অফ জিনিয়াস। আবার অন্য দিক থেকে এইটাই কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, যেখানে আসলে ম্যাচটি আরসিবি কুড লুজ, বিকজ শিবম দুবে যদি টাইট না রাখতে পারেন এবং উইকেট না আনতে পারেন, খেলা কিন্তু প্রবলি বেয়ারস্টো বের করে ফেলবেন। বিকজ বেয়ারস্টো যদি নেক্সট 3 ওভারের মধ্যে আউট না হন, I don't think there is any coming back for RCB. ওয়েল গার্গ যাকে নামানো হয়েছে, আমি যেটা বলেছিলাম যে একটা উইকেটের পতনের পর, মানে পান্ডের উইকেটের পতনের পর কারা কারা আসতে যাচ্ছেন, বিজয় শঙ্কর আসছেন, পরবর্তীতে অভিষেক শর্মা আসছেন, তার পরবর্তীতে মিচেল মার্শ। আমি জানি পর্যন্ত মিচেল মার্শের অবস্থাটা কি, ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে গিয়েছিল। সো স্টিল Right. নাও এখনো পর্যন্ত মিচেল মার্শ যদি না আসেন, এই ম্যাচটা বেয়ারস্টোর উইকেটের পতন যদি ঘটে যায় উইদিন 16 ওভার্স অর উইদিন 15 ওভার্স, তখন কিন্তু ম্যাচ থেকে ছিটকে যাবে এবং মোমেন্টাম শিফট হয়ে যাবে, যেটা টি-20 ক্রিকেটের একটা বড় জায়গা, যে মোমেন্টাম দ্রুত শিফট হয়, এক জায়গায় থাকে আরেক জায়গায় চলে যায়। তো Right. দেখা যাক কি হয়। 16 ওভার পর্যন্ত আসলে ম্যাচটা এখনো পর্যন্ত কার দিকে হেলে আছে বোঝা বড়ই দায়। কারণটা হচ্ছে 94 উইকেটে সিনটা, ম্যাচের সিন হয়তো বা সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে যাচ্ছে, কিন্তু একটা উইকেট, এবং সেই উইকেটে যদি ব্যস্ত উইকেট হয় তাহলে কিন্তু আরসিবি ম্যাচে ব্যাক করতে পারে, আমার কাছে তাই মনে হয়। Yes, definitely. আমারও সেম ওপিনিয়ন, সত্যি কথা বলতে। এন্ড স্পেশালি যখন আপনি চিন্তা করবেন যে সানরাইজার্সের কিন্তু ফিনিশার अगेन অনেকটা আরসিবির মতো, এই টিমে কিন্তু তেমন কোনো ফিনিশার, এস্টাবলিশড ফিনিশার নেই। আগের বছরগুলো আমরা দেখেছি ইউসুফ পাঠান ছিলেন অথবা দীপক হুডা ছিলেন। ইনফ্যাক্ট সাকিবও কিছু ম্যাচে 5-6 নেমে বিগ শট খেলার ট্রাই করতেন যখন উনি সানরাইজার্সের টিমে ছিলেন। কিন্তু এই টিমে কিন্তু ওই 4 to 6 একটি গ্যাপ আছে, প্লাস আজকে মিচেল মার্শ ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। সো কম্বিনেশনটা কি হবে, এবং একটু পরে যখন একদম ডেথ ওভার্স গুলো চলে আসবে, তখন এই মিডল অর্ডার ব্যাটসম্যান গুলোর পারফরমেন্স আজকে দেখার মতো হবে। বিকজ জনি বেয়ারস্টোর উইকেটে এখন কিন্তু আসলে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ফর আরসিবি। বলতে না বলতে দুবে কিন্তু ওনার প্রথম ওভারটি শেষ করলেন, এবং 2 আওয়ার সারপ্রাইজ উনি কিন্তু আসলে ভালোই ওভার করেছেন, 1 ওভার করেছেন এবং মাত্র 3টি রান দিয়েছেন। সো আই থিঙ্ক কোহলি যেটা চাচ্ছিলেন যে প্রেসার বিল্ড করা, ওইটা কিন্তু করতে পেরেছেন এক এন্ড থেকে। এক্স্যাক্টলি, এবং এটি হচ্ছেও।
যার কারণে কিন্তু আমরা দেখেছি একজন নতুন একজন ফ্রেশ বোলারকে তিনি ইউজ করেছেন এই জায়গাটাতে, যেখানে একজন ফ্রেশ ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান যাকে নামানো হয়েছে, এবং ব্যাটসও কিছুটা কিছুটা মেন্টালিও হয়তো বা পিছিয়ে আছে, কারণ তার যেই অপরদিকে যেই সঙ্গীটা ছিল মানেশ পান্ডে, তার উইকেট পতনের পরে তিনিও কিছুটা দেখে শুনে খেলছেন, কারণ পরবর্তীতে যারা আসবে মিচেল মার্শের ব্যাপারটা এখনো নিশ্চিত না। সো তার তার উপর দায়িত্বটাও যেহেতু বেড়ে যাচ্ছে এবং প্রেশারটাও তার উপরে বাড়ছে, তো সেই জায়গা থেকে সেই প্রেশারটা নিয়ে সেই টেম্পারটা ধরে রেখে ব্যাট কতটুকু সফল হতে পারেন সেই সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়, এবং সেই চ্যালেঞ্জটাও তাকে নিতে হবে। ইয়েস, যাদবকে আমার উপর জানানো হয়েছে, যাদব 3 ওভার বল করে একটুখানি গতি দিয়েছেন, সেই লেভেলের বাউন্সটা যেটা গত ম্যাচে আমরা পেয়েছিলাম এই স্টেডিয়ামে, এই মাঠে, সেটা আমার কাছে মনে হয় পাইনি আমি। ডেলস্টেইন এবং উমেশ যাদব দুজনে প্রচুর গতি দিয়েছেন, আর শাইনির কথাও বলতে হয়, তিনিও গতি দিয়েছেন, কিন্তু বাউন্সে তার দুটো বল যেটা বাউন্স বিভ্রান্ত করতে, সেটি আমি পাইনি। আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন এই 3 জন পেসারকে? আহনাফ। ওয়েল, আহনাফ আমাদের সাথে খুব সম্ভবত যুক্ত হবেন। সরি, আমি ইয়েস, ওয়েল, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা হ্যালো, যাচ্ছে। ইয়েস, আমি যেটা বলছিলাম হ্যাঁ, ওইটা এখন শোনা হচ্ছে, যাচ্ছে। ও কোয়েশ্চেনটা ছিল হচ্ছে পেসারদেরকে নিয়ে, এবং এটা দেখতে হ্যাঁ, দেখতেই 3 জন কিন্তু উমেশ পেসারকে যাদব, নিয়ে আপনার মূল্যায়ন। উমেশ যাদব কিন্তু অলমোস্ট উইকেটটা পেয়ে গেছিলেন। ডেল স্টেইন আরেকজন যে পেসার, উনি কিন্তু ক্যাচটা ড্রপ করেছেন। এখানে একটা একটা স্কায়ার ছিল, অনেক উপরে ছিল আসলে, এবং স্টেইন কিন্তু হারিয়ে ফেলেছিলেন এবং শেষমেশ আসলে ক্যাচটি ধরতে পারেননি। এই ক্যাচটি যদি মানে ধরতে পারতেন, বেয়ারস্টোর উইকেটটা কিন্তু যেত এবং আরসিবি কিন্তু একদম খেলার মধ্যে ফেরত আসতেন। এবং ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু একটু হলেও আমরা দিয়ে দিতে পারতাম যে আসলে তিনজন পেসারের এফেক্টিভনেসটা কেমন ছিল, তখন বলতে পারতাম যে ইয়াস, একটু হলেও এফেক্টিভ ছিল। বাট যে কোয়েশ্চেনটা ছিল যে 3 জন যে পেসার আছেন আরসিবির, হাউ ডু আই সি দেম, আই থিঙ্ক দে নিডেড আ লেফট আর্ম পেসার, বিকজ আমি যদি নভদীপ সাইনি, উমেশ যাদব এবং দেল স্টেন 3 জনের স্কিলের কথাই বলি বা স্টাইলের কথা বলি, অনেকটা সিমিলার, জাস্ট দ্যাট স্টেইন হয়তো আরেকটু এক্সপিরিয়েন্স এবং আরেকটু ওভারঅল বেটার বোলার ছিলেন ওনার ক্যারিয়ারে থ্রু আউট। বাট পেস এবং স্টাইলের দিক থেকে এভরিওয়ান হ্যাজ দ্যাট সিমিলার স্টাইল, যে হিটিং দ্য ডেক হার্ড, ট্রাইং টু টেক দ্য বল অ্যাওয়ে, মাঝে মাঝে ইনসুইং দেওয়ার চেষ্টা করবেন, এবং ইয়র্কার গুলো মোটামুটি এফেক্টিভ, বাউন্সার গুলো বেশ এফেক্টিভ। বাট যদি একটা লেফট আর্ম পেসার থাকতেন, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হতো। সো লেফট আর্ম লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, দুইজনেরই কিন্তু দুইটা টাইপের ব্যাটসম্যানের কিন্তু ডিফারেন্ট ভাবে ডিল করা লাগতো। সো ইমাজিন একটা মিচেল ম্যাকলেনেগান অর নীল ওয়াগনার অর মিচেল স্টার্ক, এরকম একটা বোলার, বা ট্রেন্ট বোল্ট, ইভেন আই থিঙ্ক ট্রেন্ট বোল্ট উড হ্যাভ বিন দ্য পারফেক্ট বোলার ফর আরসিবি এরকম একটা সিচুয়েশনে, যেখানে একটু ভ্যারাইটি থাকবে। সো ওইটা বাদে আই থিঙ্ক দিস থ্রি আর প্রিটি গুড, বাট চ্যাম্পিয়নশিপ মেটেরিয়াল নাকি, এটা আসলে আই এম নট টু শিওর এখন। রাইট, বলতে না বলতে অবশ্য অর্ধশতক পূরণ করে নিয়েছেন জনি বেয়ারস্টো, এবং এটি তার তৃতীয় আইপিএল 50, 37 বল থেকে 52 রানের একটি দুটো লাইভ তিনি পেয়েছেন খুব সাম্প্রতিক সময়েই। এবং সেটি 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 হয়তো বা আজকের এই ম্যাচের ভাগ্যটাকে নির্ধারণ করে দেওয়ার জন্য বড় ভূমিকা রাখবে। কারণটা হচ্ছে বেলস্টেইন যে ক্যাচটা মিস করেছেন, সেটা আসলে বলাই বাহুল্য। এই ধরনের মিস অন্তত পক্ষে Yes. টি-20 ক্রিকেটে তো বটেই। এই ধরনের একটা সিচুয়েশনে যে যেখানে ম্যাচটা আসলে দুদিকেই হেলে আছে অনেকটা, যেহেতু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, দুটো উইকেট পতন হয়েছে, 8টা উইকেট আছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ডেপথ না আসলে ওই সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং লাইন আপটা, তো সেই জায়গায় এই ক্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হয়। Right, আগের ক্যাচটা যেটা definitely. আরন ফিঞ্চ ফেলে দিয়েছিলেন, ওটার চেয়েও ডেলস্টেনের ক্যাচটা আমার কাছে মনে হয় প্রিটি মাচ ইজিয়ার ছিল, এবং সেখান থেকে Yes. আসলে কতটুকু ব্যাক করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। 38 বল থেকে 52 রানের একটি ইনিংস, সুযোগটা কাজে লাগাচ্ছেন ব্যাটসটো। 136.8 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, যা প্রিটি গুড, অন্তত পক্ষে আজকের এই ম্যাচের জন্য পারফেক্ট। 38 বল থেকে 61 রান প্রয়োজন আমরা দেখছি। কি মনে হচ্ছে আসলে? আমার কাছে যেই সমীকরণটা এখন দেখছি সেটা কিন্তু অ্যাচিভেবল, মডার্ন ক্রিকেটে Yes. তো অ্যাচিভেবল। কি কি মনে করেন আসলে? অন্তত পক্ষে Definitely. সমীকরণটা যদি আপনি মেলাতে চান।
ডেফিনেটলি আমার মনে হয় যদি বেয়ারস্টোর, আপনি যেটা বলছিলেন যে বেয়ারস্টো যদি আউট হতো এখানে, তখন আপনি বলতে পারতেন যে আরসিবি আর ব্যাক ইন দ্য গেম এন্ড খেলাটা এখন 50-50, বাট এখন খেলাটা ইজ 80-20 সানরাইজার্স এর, বিকজ ইউ হ্যাভ বেয়ারস্টো যে কিনা 38টি বল ফেস করেছেন, 50টি রানও করেছেন। সো 50% অফ দ্য রান সানরাইজার্স এর কিন্তু উনি একাই করেছেন। তো এমন এমন একটি ব্যাটসম্যান যদি থাকে ক্রিজে 17-18 ওভার পর্যন্ত, উনি কিন্তু খেলাটা আপনার হাত থেকে বের করে নিয়ে যাবেন ইজিলি। সো আর স্পেশালি আপনি যদি চিন্তা করেন যে সানরাইজার্সের ওই ডেপথটা কিন্তু আজকে নেই, আমি একটু শক না আসলে আনলাকি বলতে হবে সানরাইজার, বিকজ মিচেল মার্শ তো ইনজুর্ড হয়েছেন। সো আই এম গেসিং নেক্সট ম্যাচ থেকে হ্যাঁ মোহাম্মদ নাবি টিমে চান্স পেয়ে যাবেন। আই থিঙ্ক নাবি ইজ দ্য পারফেক্ট ফয়েল টু দিস টিম। উনি অ্যাকচুয়ালি ওই এন্ডিং বা ফিনিশার রোলটা কিন্তু ভালোভাবে প্লে করতে পারবেন, কারণ হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স প্লেয়ার, বিগ হিটার, প্লাস ওনার অফ স্পিন গুলো কিন্তু বেশ এফেক্টিভ। সো আই থিঙ্ক ইউএ এর কন্ডিশনে নাবি উইল বি আ গ্রেট ফিট। সো খুব একটা লস হবে না সানরাইজার্স এর যদি মিচেল মার্শ নেক্সট ম্যাচ গুলো না খেলতে পারেন। বাট আজকের ম্যাচের জন্য ডেফিনেটলি এখানে বেয়ারস্টোর উইকেটটা যদি যেত, সানরাইজার্স would have been in trouble, because এই রান চেজ করা ইন দিস উইকেট উইদাউট an established finisher would have been tough, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রিয়াম গার্গ, I think he's an under 19, he was in the under 19 team ইন্ডিয়ার। উনি কিন্তু খুব আরামে খেলতে পারছে না, 6টি বল ফেস করেছেন, মাত্র 3টি রান করেছেন। সো বুঝাই যাচ্ছে নতুন ব্যাটসম্যান যেই আসবেন তার জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটা ইজ নট দ্যাট ইজি। ওয়েল ইকুয়েশনটা আসলে কমপ্লিকেটেড করার জন্য কিন্তু আমার কাছে মনে হয় এই দু একটা ডট বল যেটা আসলে গার্ড দিচ্ছেন, 6 বল থেকে 3টা রান করেছেন, এই এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয় যে, বা এই ধরনের ডেলিভারি গুলো যেগুলো ডট বল আসবে সেইখানে হয়তো বা একটুখানি কমপ্লিকেশন তৈরি করতে পারে। সেই জায়গায় আমরা দেখেছি বেয়ারস্টো একেবারে ফুল লেন্থের একটা ডেলিভারি পেয়েছেন, যেটাকে স্বভাবসুলভ ভঙ্গিতে একেবারে ব্লক করেছেন, যেটা আসলে তিনি খুব ভালো খেলেন, এবং এই বাউন্ডারিটার মাধ্যমে আসলে ওভারটার সমাপ্তি হয়েছে। এখনো পর্যন্ত আমাদের হাতে যেটা আমরা দেখেছি 108 2 উইকেটে 14 ওভারের খেলা শেষ হয়েছে খুব সম্ভবত। আসলে আমার যেই জায়গাটা নিয়ে কথা হচ্ছিল যে বেয়ারস্টোকে এখন যদি ব্যাটসটা আউট হয়েও যায়, কিন্তু একটা ইকুয়েশন দাঁড় করানোর পর যদি ব্যাটসটা আউট হয়েও যায়, তখনও কিন্তু আমার কাছে মনে হয় যারা আসবেন তাদের দায়িত্বটা নেওয়া তো উচিতই, এবং ম্যাচটা শেষ করে আসা উচিত, জয় নিয়ে আসলে ফেরা উচিত। অভিষেক শর্মার কথা যদি আমরা বলি, রাশিদ খানের কথা আমরা যদি, রাশিদ খান কিন্তু অনেকে যদি ইকুয়েশনটা একটু রাইট, ইজি হয়ে যায়, তারপরে ব্যাট চালিয়ে হয়তো বা ম্যাচটা তাদের পকেট বন্দি করে নিতে পারবেন, আমার কাছে তাই অন্তত ট্রু মনে হয় এখন। ট্রু। I think রাশিদ খানের রোলটা কুড বি ইন্টারেস্টিং, কুড হ্যাভ বিন ইন্টারেস্টিং যদি এক দুটি উইকেট পড়তো, কারণ 6 ওভারে 56 রান লাগে, অর্থাৎ 36 বলে 56 রান লাগে এখানে আরসিবির ম্যাচটি জিততে। এবং আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে বিরাট কোহলি উইল ব্রিং অন হিজ উইকেট টেকিং বোলার। তো একদিকে উমেশ যাদবকে এনেছিলেন, এখন আনছেন ডেল স্টেনকে, ডেল স্টেনের আর 2টি ওভার বাকি। সো ডেফিনেটলি আই থিঙ্ক একটি ওভার তো এখানে করবেনই, ও হতে পারে পরের ওভারটিও করে ফেলবেন যদি উইকেট না পান। সো ইটস গোইং টু বি ভেরি ইন্টারেস্টিং। এন্ড আই থিঙ্ক সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে আরসিবির হয়ে যাচ্ছে, দে ডোন্ট সিম টু হ্যাভ আ উইকেট টেকিং বোলার ইন দ্য মিডল ওভার্স। আপনি যদি অন্যান্য টিম খেয়াল করেন, দেখবেন যে মোটামুটি 3 থেকে 4টা বোলার থাকেন, মানে স্পেশালি ফর দ্য চ্যাম্পিয়নশিপ টিমস, যারা কিন্তু রান হয়তো দিবেন, এটা টি-20 খেলা যেখানে 8 রান 9 রান দেওয়া কিন্তু এখন মোটামুটি নর্মাল একটি ব্যাপার। বাট উইকেট নেওয়ার যে প্রবণতা, ওটা কিন্তু আমরা দেখি চেন্নাই সুপার কিংস এর কথা। ওয়েল আহনাফ, আজকে আমরা শুনতে পাচ্ছি না, তবে যেটি হয়েছিল এই বল থেকে একটা বাউন্ডারি এসেছে, আমরা যেটা দেখেছি যে জাস্ট ডিপ থার্ড ম্যানের দিকে খেলে দিয়েছেন এবং সেখান থেকে বাউন্ডারি আদায় করে নিতে পেরেছে। তো ওভারের শেষ বলটা থেকে একটা বাউন্ডারি এসেছিল, এবং এই ওভারেও আমরা একটা বাউন্ডারি দেখলাম, একেবারে আউটসাইড অফ ফুল লেন্থের একটা ডেলিভারি, যেখানে সৌমেন ছিল, অর্থাৎ ডিপ থার্ড ম্যানে কেউ ছিল না, ব্যাকওয়ার্ড পয়েন্টে ডিভিল সেই গ্যাপটা আসলে খুঁজে পেয়েছেন এখনো পর্যন্ত আমরা দেখেছি যে। আর সেই সমীকরণে যেটা বলছে সেটা হচ্ছে এরকম 113 2 উইকেটে 40 বল থেকে 60 রান করে ফেলেছেন। সমীকরণটা এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 113 2 উইকেট এবং 34 বল থেকে 51 রান প্রয়োজন
আহ জয়ের বন্দরে নোঙর করানোর জন্য। তো যেটি আমরা আসলে দেখেছিলাম, আপনারা যারা আমাদেরকে শুনছেন এখনো পর্যন্ত, ডেলস্টেইন বল করেছেন, উমেশ যাদব বল করেছেন, সাইনি যার একটা ওভার এখনো আছে, ডেলস্টেইন 2 ওভার 2 বল করেছেন নিজের কোটার, যাদব অবশ্য 4 ওভারের কোটা শেষ করে ফেলেছেন, এবং সাজ্জাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ কি মনে করছেন আসলে? আহনাফ ভাই চলে গিয়েছে এবং শাহানুর ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এই সিচুয়েশনে আসলে যেই দুটো ক্যাচ হয়েছিল, তারপরে ব্যাটস স্কোর 50, এবং সেই জায়গায় আবার ডেলস্টেনের আগমন, 2 ওভার 2 বল করে যেখানে 19 রানের খরচায় এখন পর্যন্ত উইকেটে দেখা পাননি, আরেকটি ক্যাচের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও অসফল হয়েছে। সব মিলিয়ে আসলে মূল্যায়ন গুলো কি করবেন শাহানুর ভাই? you cannot drop Johnny Bairstow for তিনবার। In three 3 times. times, 3 times in a single Right. inning. I mean, are you kidding me? Do you want to win or not? Like, seriously, I want to ask this Exactly. question to the RCB fielders. যে ভাই তোমরা জিততে চাও নাকি? কারণ মানে বেয়ারস্টোকে 3টা লাইভ দেওয়ার মানে কি? এবং ক্যাচগুলো মানে এমন না যে খুব ডেলস্টেন, অ্যারন ফিঞ্চ, এখন যেটা খুব সুন্দর পার্টিকাল ওখানে ক্যাচটা ফেলেছেন। সো কম্পারেটিভলি কিন্তু আমি বলবো না যে খুব কঠিন ক্যাচ, মেবি এ বিট ডিফিকাল্ট। অ্যারন ফিঞ্চেরটা রিঅ্যাকশন টাইম একটু কম ছিল। স্টেইন যেটা ড্রপ করেছেন দ্যাট ওয়াজ এ স্কায়ার, এবং প্রবলি ফ্লাড লাইটে বলটা হারিয়ে ফেলেছিলেন। এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ড্রপ জনি বেয়ারস্টো। পরের বলেই একটা বাউন্ডারি বের করে নিলেন, শর্ট বল ছিল, পুল করে দিয়েছেন। মানে দিস ইজ রিডিকুলাস। নো সরি, দ্যাট ওয়াজ প্রিয়াম গার্গ অ্যাকচুয়ালি বাউন্ডারিটা Yes, যিনি yes, yes. Priyank মেরেছেন, প্রিয়াঙ্ক গার্গ। সো এই মুহূর্তে অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের পাল্লাটা অনেক ভারী। 32 Right. বল থেকে 45 রান, 8টা উইকেট হাতে রয়েছে। ডাজন্ট ম্যাটার কে আছে, কারণ এটা যদি এমন হতো যে রান দরকার 70 বা 80, তখন হয়তো বা একটা কথা ছিল যে কে কে আছে এতগুলা রান করবে, হ্যাঁ, তখন একটা কোয়েশ্চেন ছিল। বাট রানটা কিন্তু এখন খুব বেশি দরকার নেই। সো True. যেই ব্যাপারটা আহনাফ একটু আগে বলছিল, আমি শুনছিলাম ব্যাক স্টেজে যে মিচেল মার্শকে তারা আজকে মিস করবে। এই মুহূর্তে থেকে আমার মনে হয় না দে নিড মিচেল মার্শ, কারণ Yes, এখন আর দরকার নেই আসলে। এক্স্যাক্টলি একটা রান আউটের সম্ভাবনা, বাট ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে এটা আসলে সম্ভাবনাটা খুবই কম রান আউট হওয়ার। এবং অ্যাগেন গুড রানিং বিটুইন দ্য উইকেট বলতেই হবে। ইয়েস, I think ওয়েল ইন, ওয়েল ইন। I think the problem, আমিও একটু আগে বলছিলাম যে ডু দে হ্যাভ উইকেট টেকিং বোলার্স, এন্ড সত্যি কথা বলতে স্টেইন এবং উমেশ যাদব কিন্তু পরপর 2টি ওভারে 2টি চান্স ক্রিয়েট করেছেন, বাট ইফ দে ডোন্ট গেট দ্য ব্যাকআপ ফ্রম দ্য ফিল্ডার্স, তাহলে কিন্তু ইট ইজ গোয়িং টু বি টাফ ফর আরসিবি অ্যাজ অলওয়েজ। আর যেটা সবসময় আমরা দেখে এসেছি যে ওনাদের টিম অন পেপার মনে হয় যে মানে ফাটাফাটি টিম, কিন্তু যখন আসল খেলা শুরু হয় তখন দে স্ট্রাগল, এন্ড এই প্রবলেমটা কিন্তু দেখে মনে হচ্ছে ইটস গোয়িং টু Delstein, কন্টিনিউ। আহনাফ ভাই অ্যাটলিস্ট এই ম্যাচে তো বলেন। ডেফিনেটলি কন্টিনিউ হচ্ছে, বিকজ ব্যাটিং একটু ভালো হলেও বোলিং এ সমস্যা থাকে। বোলিং ভালো হলেও আজকে যেরকম ফিল্ডিং এ ওয়াজ দ্য প্রবলেম। রাইট। এবং এর সাথে কিন্তু ওভারটার সমাপ্তি, 15তম ওভারটার সমাপ্তি হয়ে গিয়েছে। তো সেই জায়গায় আমরাও করব, আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর সাজ্জাদ ভাই। খুব সম্ভবত আমরা ছিলাম এতক্ষণ পর্যন্ত। তো সাজ্জাদ ভাইয়ের কাছে আমার লাস্ট প্রশ্নটা হচ্ছে এরকম, যে এখনো কি আপনি কোনো আরসিবির দিকে সম্ভাবনা দেখেন কিনা? টানা ব্যাক টু ব্যাক যদি 2টা উইকেটের পতন হয়ে যায়, এবং যেহেতু কয়েকজনের ওভার আছে, সাইনির কথা বলতে হবে, একটা ওভার পাবেন, সেই দিকে আমরা যদি দেখি চাহাল একটা ওভার পাবেন, তো তারা কি বাড়তি কিছু করবে বলে মনে হয় আপনার কাছে এখনো পর্যন্ত, স্টিল নাও যে অবস্থা মাঠে? ক্রুশিয়াল ওভারটা হবে চেহালের ওভারটা। চেহাল হ্যাজ বিন Right. ব্রিলিয়ান্ট আজকে। হ্যাঁ, 3 ওভারে 12 রান দিয়ে মানিশ পান্ডের উইকেটটা তুলে নিয়েছেন। ফ্যান্টাস্টিক বোলার সবসময় ছিলেন, এবং আজকেও অসাধারণ করছেন। সো ওই ওভারটা ক্রুশিয়াল হবে। ওই ওভারে ইউ নেভার নো, যদি 2টো উইকেট পড়ে যায়, এবং মোস্ট প্রবাবলি যেহেতু 15 ওভার্স গন, 5 ওভার বাকি, এখনই হয়তো স্পিনারকে দেওয়া হবে। সো দিস ওভার ইজ ভেরি ক্রুশিয়াল ইফ দিস ইজ বোল্ড বাই চেহাল, এবং সেটাই হচ্ছে। চেহালই প্রথম বলটা করে ফেললেন। সো এই ওভারটা খুব ক্রুশিয়াল। 2টো উইকেট যদি তুলে নিতে পারেন এবং তার মধ্যে একটা যদি ব্যস্ত হয়, ইউ নেভার নো, আবারও কিন্তু আরসিবি গেমে ব্যাক করবে।
অন্যদিকে জনি বেয়ারস্টো কিন্তু খুব ইজের সাথে খেলছেন, যেটা দেখছি যে কোনো তাড়াহুড়ো নেই, কারণ হি নোজ দ্যাট সিচুয়েশন ইজ 100% আন্ডার কন্ট্রোল। বলতে না বলতে চেহাল কিন্তু বেয়ারস্টোকে বোল্ড করে দিলেন। ও মাই গড, ইজ দেয়ার অ্যানাদার টুইস্ট ইন দিস টেল? ফুলার লাইন ডেলিভারি ছিল, ক্রস ব্যাটেড হিপ করতে চেয়েছিলেন মিড উইকেটের উপর দিয়ে বেয়ারস্টো। শানুর, what do you না do? man, আমার Catch, I then have to comes say, moment out. I have to say that yeah, বেয়ারস্টো যে ইনিংসটা খেলেছে এটার পরে ইউ হ্যাভ টু সে দ্যাট সানরাইজার্স শুড উইন দিস ম্যাচ, বাট গিভেন দ্য ব্যাটিং লাইন আপ দ্যাট দে হ্যাভ, এরপরে কিন্তু এক্সপিরিয়েন্স তেমন কোনো প্লেয়ার নেই, এমন কোনো ইন্ডিয়ান প্লেয়ারও নেই যে আসলে আমরা জানি যে একটা ডিফারেন্স মেক করতে পারে। সো দিস কুড Yeah. গিভ দ্য চান্স ফর আ নিউ হিরো টু কাম। কারণ আজকের ম্যাচটা কিন্তু বেয়ারস্টো যতটুক করার তার এন্ড থেকে সে করে দিয়ে গিয়েছে। 61 from 43, yeah, he's a little disappointed, তার ব্যাটটা হালকা করে একটু তুলে he lets everyone know that he's done his job. উইন প্রেডিক্টর যেটা বলছে 71% ফর সানরাইজার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স এর জন্য 29, বাট অল ওভার সাডেন একটা উইকেটে লুক এট দিস 55-44। আমি বলতে বলতে দ্য চেঞ্জ জাস্ট হ্যাপেন্ড। এন্ড ওয়াই ইজ দ্যাট? বিকজ বেয়ারস্টো ওয়েন্ট, এন্ড নেক্সট যারা আসবে there is not much experience there. This score of 121 for 3 is very deceptive because it makes you feel যে সানরাইজার্স খুব ভালো একটা পজিশনে আছে, but that's not the case right now. এখন কিন্তু সানরাইজার্স এর they have to find a new hero. That could be প্রিয়াম গার্গ, যাকে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে দেখেছি, that could be someone else. So now is the time যে আমরা আসলে দেখতে পারি, and this is why মানে এরকম টি-20 ফ্র্যাঞ্চাইজ বেস টুর্নামেন্ট, এটার সবচেয়ে বড় মানে ডোমেস্টিক ক্রিকেটে একটা দেশের জন্য ক্রিকেটের উন্নয়নের পিছনে যে কাজ করে থাকে, যদি করে থাকে, আলম শারিয়ার ঝলক একটা প্রশ্ন করেছিল যে আইপিএল অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য পজিটিভস। এটা হতে পারে একটা পজিটিভ, যে আজকে সানরাইজার্স যদি ম্যাচটা জিতে, নেক্সট যে সে ব্যাটিং করছে বা গার্গ, এদের মধ্যে কেউ যদি ম্যাচটা জিতায়, তাহলে কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স থাকবে, না আমি একটা ডিসেন্ট বোলিং লাইন আপের এগেনস্টে টি-20 ফরম্যাট আন্ডার প্রেসার, আই হ্যাভ ডান সামথিং ফর মাই সাইড, ফর মাই টিম। এখান থেকে অ্যাকচুয়ালি প্লেয়ার তৈরি হয়। দিস সর্ট অফ থিং হেল্পস। আমরা যদি একটু ব্যাটিং লাইন আপটা দেখি আরসিবির, সরি সানরাইজার্স এর যদি ব্যাটিংটা দেখি, তাহলে এর মধ্যে নেক্সট কে আছে সেটা একটু দেখতে হবে। বিজয় শঙ্কর, মিচেল মার্শ মনে হয় না আজকে ব্যাট করতে পারবে, আমি কিন্তু ইকুয়েশনের বাইরে রাখছি মিচেল মার্শকে। সো বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, and then you move on to the bowlers, Rashid, Bhuvaneshwar, Sandeep. So এই দুটার মধ্যে কেউ একজন যদি ভালো করে, I think the stage is set for Priyam Garg to finish it off. Not the most difficult required run rate, and Priyam Garger, he has to face one over of Dale Steyn. Yuzvendra Chahaler এখনো ওভার বাকি আছে, and this is the last over. This is the last over. ওয়াশিংটন সুন্দরের 2 ওভার হবে। could be very interesting. Definitely এবং যেহেতু চেহেলের এটা শেষ ওভারে চলছে, স্টেইন ডেফিনেটলি একটা ওভার বাকি আছে, তিনি করবেন এটা। সাইনি চমৎকার বোলিং করেছেন, সাইনি মাইট বি অ্যানাদার ওয়ান। সো 16, 17, 18 ইজ গন। সো বাকি দুটো ওভার আই ডোন্ট থিঙ্ক দুবে উইল কাম ব্যাক, ওয়াশিংটন সুন্দরী প্রবাবলি করবেন। এবং বলতে না বলতে বিজয় শঙ্কর ইজ গন অ্যাজ ওয়েল। ও মাই গুডনেস, যেটা বলছিলাম, চেহাল কিন্তু খেলাটাকে অন ইটস হেড একেবারে ঘুরিয়ে দিয়েছেন বিজয় শঙ্কর। শানু যেটা বলছিল যে স্টেজ ইজ সেট ফর দ্য নেক্সট ব্যাটসম্যান, এবং বিজয় শঙ্কর একটা গুগলিতে পরাস্ত হয়েছিলেন। ফ্যান্টাস্টিক ডেলিভারি, এবং চেহাল একেবারে খেলাটা কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। আইপিএল এর এই ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এখন অবশ্য শানুর কি বলো, ইন্টারেস্টিং আর না, মনে হয় ইনএভিটেবল হয়ে গেছে। একটু নাটক না হলে আইপিএল এর কোনো ম্যাচ আসলে হয় না। না, এটা তো আমরা এর আগে গতকালকেও ইউ ওয়ার এক্সপ্লেইনিং যে ম্যাচটা দেখে খুবই সাসপিশিয়াস মনে হচ্ছিল যে এটা কিভাবে হয়। এখন আজকের এই ম্যাচে সোফার নাথিং টু সাসপিশিয়াস। একটা ওভার মনে হচ্ছিল ইন দ্য ফার্স্ট ইনিংস, যেখানে একটা নো বলের পর আবার পরের বলও নো বল,
হলো বিজয় শঙ্কর ওয়াজ দ্য কালপ্রিট, হ্যাঁ এবং এখনো আউটও হলো কিন্তু সেই বিজয় শঙ্কর। তাহলে আমরা একটু ইয়ে করি, আমরা তো এখানে আলোচনা করছি, তাহলে আলোচনার একটা টপিক হতে পারে বিজয় শঙ্কর আজকে কি কোনো মানে সন্দেহজনক কোনো গতিবিধি তার মধ্যে দেখা যাচ্ছে কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? লিসেনারদেরকে বলছি, যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তাদের বলছি, আসিফ খান একটা কমেন্ট করেছেন শানুর, ইফ ইউ ক্যান ব্রিং দ্যাট কমেন্ট অন দ্য স্ক্রিন। বিরাট কোহলি উইকেট পাওয়ার পর যে স্লেজিং করে, ওরে এর জন্য শাস্তি দেন না কেন? আইপিএল, এটা আইপিএল, ইটস নট আন্ডার দি আইসিসি, সো মানে আসা যায় না। হ্যাট্রিক বল ফর মিস্টার চেহেল। সো তার কিন্তু হ্যাট্রিকের থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম 3টা বল ডট বল, অল ওভার সাডেন, যেটা বলছিলাম যে প্রিয়াম গার্গের জন্য হয়তোবা, এন্ড এখন কিন্তু অভিষেক স্ট্রাইকে, অভিষেক শর্মা হ্যাট্রিকটা হলো না লিস্ট, বাট অভিষেক ইজ অলসো অফ দ্য মার্ক। সবকিছু মিলায় আর কি একটা ইন্টারেস্টিং লাস্ট ফিউ ওভার্স হতে পারে, যা মনে হয়। ডেফিনেটলি। নেক্সট আরো কয়েকটা কমেন্ট দেখি। সালে ভাই তো অনেক ইনভলভ আজকে। এই রান করার জন্য রশিদ হ্যাঁ হ্যাঁ, ভেরি ট্রু। মানে আমি কিন্তু রশিদ খানের কথা বলি নাই, বাট রশিদ খান ক্যান ব্যাট। আর সালে ভাইয়ের কমেন্টের পর আরো একটা কমেন্ট দেখছি, তানভীর আহমেদ ভাই আমার এফপিএল প্লেয়ারকে বোল্ড করলো। ওহ, সো পয়েন্টটা কেমনে পাচ্ছে এটা আসলে আকিবই আমাদেরকে বলতে পারবে, আমাদের এফপিএল এক্সপার্ট। এন্ড আরো একটা রান হয়ে গেল সেই ফাঁকে। 1 2 3 4 4 সানরাইজার্স হায়দ্রাবাদ, এখনো 41 রান দরকার 25 বলে। ও বয়, বিরাট কোহলি এত অ্যানিমেটেড, মাই গুডনেস। আই সোয়ার, মানে বিরাট কোহলিকে দেখলে মনে হয় when he's so emotional, so intense in an IPL game, মনে হয় যে ওরে দিয়ে অ্যাকশন ফিল্মের অ্যাক্টিং করানো যায়। he has a career in there after cricket for sure. Sachin Tendulkar তো he never had the voice. Virat Kohli can definitely pull off the role of a Bollywood actor. ক্যালকুলেটেড অভিষেক শর্মার কাছ থেকে। দিস ইজ ব্রেভ ব্যাটিং। অসাধারণ একটা ওভার ছিল, শেষ বলটা ডাউন দ্য উইকেট এসে কিন্তু স্ট্রেটে একটা 4 মেরে দিলেন অভিষেক শর্মা। ব্রেভ ব্যাটিং, বাট আমি বলবো ক্যালকুলেটেড কেন বলছিলাম, কারণ চেহেলের লাস্ট বল ছিল, আর চেহেল ইজ এ লেগ স্পিনার, অভিষেক শর্মা ইজ এ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সো হি প্লেড উইথ দ্য টার্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে হাত দেখে কিন্তু বলটা রিড করতে পেরেছে যে একটা ট্র্যাডিশনাল লেগ স্পিন হতে পারে, এবং সেই জায়গাটাতেই কিন্তু ডাউন দ্য উইকেট এসে 4টা মেরে দিয়েছেন। সুতরাং পজিটিভ একটা নোটে ওভারটা শেষ করবে 127 ফর 4। আসিফ খান তিনি বলছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্লেয়াররা স্লেজিং করেও তাদের তেমন শাস্তি পেতে দেখি না, কিন্তু আমাদের প্লেয়ার শাস্তি পায়, এটার জন্য আপনারা কি মনে করেন? আমাদের প্লেয়াররা কি স্লেজিং করার প্রসেস জানে না? হোয়াট ডু ইউ থিঙ্ক শানুর? ফার্স্টলি আমার স্লেজিং এর জন্য আমাদের কোনো প্লেয়ার বড় শাস্তি পেয়েছে এরকম কোনো ইনসিডেন্ট অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। না, শাস্তি পায়, আমাদের প্লেয়াররা পায়, মানে ওনার পয়েন্টের সাথে আমি এগ্রি করি কিছু, মানে স্লেজিং এর জন্য যে স্লেজিং না, ঠিক এটা আসলে স্লেজিং বলা যাবে না। না, উনি এমন কিন্তু এক স্লেজিং এর ধরনের কথা বলেছেন, অঙ্গভঙ্গি করেছে বা এমন এক ধরনের বিহেভিয়ার করেছে, আচরণ করেছে, যেটার জন্য শাস্তির প্রাপ্য। বিরাট কোহলি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, যখন টেস্ট ক্রিকেট খেলে বা ওয়ান ডে খেলে, আপনি এখন বিরাট কোহলিকে দেখবেন যে ও কতটুকু, মানে ওর অ্যাগ্রেশন থাকে কিন্তু কতটুকু কন্ট্রোলও করে, মানে ইট ডাজন্ট ওভারস্টেপ দ্য বাউন্ডারি। ফর ইনস্ট্যান্স এক্স্যাক্টলি কাগিসো রাবাদা কে কিন্তু কেউ বিরাট কোহলির মতন ওরকম বেয়াদব বলবে না, কিন্তু কাগিসো রাবাদা কিন্তু সেলিব্রেট করতে গেলে ওর কিন্তু একবার ওয়াইল্ড হয়ে যায়। স্মিথের সাথে শোল্ডার বার্জ হয়ে গেছিল সেলিব্রেট করতে গিয়ে, রাইট, ধাক্কা লেগে গেছিল, ওটার জন্য হি গট ডিমেরিট পয়েন্টস। ওর সেলিব্রেশনের জন্য প্রায় সে ডিমেরিট পয়েন্ট পায়। বিরাট কোহলি ডাজেন্ট, বিরাট কোহলি পয়েন্টে থাকে, কাভারে থাকে, ওইখান থেকে সে যত চিল্লাপাল্লা করুক না কেন, ও তো ব্যাটসম্যানের কাছে এসে ব্যাটসম্যানের উপর ঝাঁপায় পড়ে। বাট রাবাদার রিয়াকশনে that sometimes happens, and then Rabada ends up getting demerit points or being fined his match fee. So difference-টা কিন্তু ওখানে যে those small differences, এটাই একটা
এবং প্লেয়ারকে আসিফ খানের ইউনো আসিফ খানের ওই কমেন্টটা থেকে আমার যতদূর মনে পড়ে মেবি একটা ইনসিডেন্ট মনে পড়ছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ফাইনালে বাংলাদেশের কিছু প্লেয়ার কিন্তু তাদেরকে শাস্তি পেতে হয়েছিল, ইন্ডিয়ান কিছু প্লেয়ারকেও শাস্তি পেতে হয়েছিল, বাট উই অল নো যে ওই ম্যাচে দুই দলেরই সব প্লেয়ার যারা যারা শাস্তি পেয়েছে তারা সবাই কিন্তু ডিজার্ভ করে, কারণ আমরা কিন্তু টিভি স্ক্রিনে দেখেই বুঝতে পারছিলাম যে এভরিওয়ান ওয়েন্ট ওভার দ্য লাইন, যেটা আসলে কোনো মানে হয় না। এখন ওটা যেহেতু আন্ডার 19 ছিল, বয়সের যেই এটা ছিল যে হয়তো বাচ্চা ছেলে পেলে ওই ক্যারি অ্যাওয়ে হয়ে গিয়েছে, ফাইনালের প্রেশার ইমোশন সবকিছু মিলিয়ে তারা একটু ওভার দ্য টপ গিয়েছিল। হোপফুলি এটা হয়তো বা বড় হতে হতে যখন আপনি বিরাট কোহলির কথা বলছেন, আসিফ খান বিরাট কোহলির প্রসঙ্গেই কথাটা এসেছে, বিরাট কোহলি কিন্তু আন্ডার 19-এ অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। আমরা কিন্তু জানি আমাদের রুবেল হোসেনের সাথে বিরাট কোহলির একটা হিস্ট্রি রয়েছে সিন্স দ্যাট আন্ডার 19। বলতে না বলতে আরেকটা উইকেট কিন্তু পড়ে গেছে, প্রিয়াম গার্গ ইজ গন এবং শিবম দুবে উইকেটটা তুলে নিয়েছেন। স্কুপ করতে গিয়েছিলেন, ব্যাটে লেগে বডিতে লেগে খুবই উইয়ার্ড একটা ওয়েতে বলটা স্টাম্পে গেল। সো 5th উইকেট ডাউন সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং যে কথাটা আমাদের আজকে প্রত্যেকটা প্যানেলিস্ট বলে যাচ্ছিল যে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ডেপথটা কোথায়, ব্যাটে লেগে হেলমেটে লেগেছিল, ইনফ্যাক্ট হেলমেটে লেগে বলটা স্টাম্পের দিকে চলে যায়। সো ব্যাটিং ডেপথটা কোথায় আফটার দ্যাট জনি ব্যাস্টো, ডেভিড ওয়ার্নার অ্যান্ড মানিশ পান্ডে। সত্যি কথা যেটা, এইভাবে যদি ব্যাটিং করতে থাকে পুরো টুর্নামেন্ট জুড়ে, আই ডোন্ট সি সানরাইজার্স হায়দ্রাবাদ গো এ লং ওয়ে। হোয়াট ডু ইউ থিংক শানুর? প্রিয়াম গার্গ যদিও আউট, ওই একটু আগে সালে ভাই যেটা বললো না, কোচি রাশিদ এসে কপাগপ রানগুলি খেয়ে ফেলবে, 2 ওভারে রান করে ফেলবে। চান্সেস আর রাশিদ, if he can get a few blows, if he can get a few shots, তখন কিন্তু the thing changes. And this win predictor is going berserk. একবার 60% সানরাইজার্স, এবার 61 টু রয়্যাল চ্যালেঞ্জার্স। ইটস গোয়িং ক্রেজি, কারণ ম্যাচটা কিন্তু এরকম, ইটস গোয়িং টপ সিটার বি রাইট নাও। এন্ড ওই তো 35 রান দরকার 22 বলে। ইউ নেভার নো। আমার এখনো মনে হয় যে আরসিবি আর মানে আমি শুরু থেকে বলছিলাম যে 160 would be a total যেটা দিয়ে আরসিবি জিতে ম্যাচটা, given Sunrisers' batting, and সেটাই কিন্তু হচ্ছে। But Rashid is the key man right now, so no new star for India created. Rashid Khan প্রথমে এসে কিন্তু প্রথম বলে অবশ্য বাজে বলছিল সালে ভাইয়ের ইয়েটা কিন্তু gave ভালো him লাগছে room. শানুর, সালে ভাইয়ের নিকনেমটা কিন্তু ভালো লাগছে, কোচি রশিদ কোচি কিন্তু এসে একদম প্রথম বলেই 4টা মেরে দিলেন। এই শিবাম তুবের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে, কাহিনীটা কি শানুর বলো তো? ফসা ফসা লাগতেছে ওকে অনেক। আমি না অ্যাকচুয়ালি এটাকে এত খেয়াল করি নাই। আই ডোন্ট রিমেম্বার হিজ ফেস। চেহারা কেমন ছিল এটাকে অ্যাকচুয়ালি ডোন্ট রিমেম্বার। আমার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ভালোভাবে দেখা হয়েছে, এটার কারণে আসলে আমার মনে ছিল যে প্রিয়াম গার্গ দেখতে কিরকম, একটু মেহেদী হাসান মিরাজ মার্কার একটা চেহারা আছে তার, সো ওইটা আমার মনে ছিল। এন্ড দেন I remember the under 19 players more or less, কারণ under 19 ওয়ার্ল্ড কাপের ফাইনালটার কারণে স্পেশালি, এন্ড লাইক ইউ সেড যে হ্যাঁ ওই ইভেন্ট গুলোতে, এন্ড জিনিসটা কিন্তু অনেকে মনে করে যে ইন্ডিয়া অনেক বেশি দোষ করেছে, বাংলাদেশ দোষ করে নাই, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ স্টার্টেড, দে ওয়েন্ট দেয়ার এন্ড দে সেলিব্রেটেড। কয়েকটা প্লেয়ারের একদম মুখের সামনে যে আফটার উইনিং দ্য ম্যাচ জিতার পরে হোয়াট ইউ ডু ইজ ইউ শেক হ্যান্ডস, ইউ গো গ্রেট গেম, ইউ প্লেড, গো। ম্যাচ জিতার পরে there is no need to do that, ম্যাচের মধ্যে স্লেজিং এন্ড এভরিথিং হোক, কোনো সমস্যা নাই। এন্ড দেন একটা ফ্ল্যাগ নিয়ে একটা কারাকারি হচ্ছিল বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে, কোন একটা বিষয় কারাকারি। ইফ ইউ সি মাই এক্সপ্রেশনস, একটা রান আউট হলো, রান আউটের চেয়ে বড় কথা দুজন ব্যাটসম্যান সজোরে একজন আরেকজনের সাথে ধাক্কা খেয়ে মাঠে পড়ে গেল। সো মোর দ্যান দ্য রান আউট, প্রবাবলি রাশিদ খান ইজ injured and the injury seems very serious. So Mitchell Marsh is already down for Sunrisers Hyderabad. Rashid Khan কিন্তু একদম মাটিতে পড়ে আছেন, তিনি কিন্তু উঠছেন না। এক রান নিয়ে দ্বিতীয় রানের জন্য ছুটতে গিয়ে পিচের মাঝখানে দুজনের মধ্যে যে কলিশনটা হলো রাশিদ খান এবং অভিষেক শর্মা, রাশিদ খান ইজ ইন serious pain. Oh, that's sad, that's really sad. Both batsmen দুজনেই বলের দিকে তাকিয়ে ছিল,
এবং ও সেখানেই কলিশনটা হচ্ছে, আউচ, একদম ডিরেক্ট, একদম ডিরেক্ট, মানে কোনো এইজও হয় নাই, হয় না যে ব্যাটে মাঝে মধ্যে বল ইনসাইড এজ আউটসাইড এজ হয়, সেটা কিছু হয় না, একদম মিডল অফ দ্য ব্যাট হলে যেটা হয় সেরকম একটা কলিশন হয়েছে দুজনের মধ্যে। আউট হয়ে গেছেন অবশ্য অভিষেক শর্মা, যেহেতু হি ওয়াজ রানিং টুয়ার্ডস দ্য কিপারস এন্ড, এবং সেই এন্ড স্টাম্প ভেঙে দেওয়া হয়েছে। সো রাশিদ খান কোনো মতে কিন্তু, লুক এট দ্য অ্যাওয়ারনেস, মানে প্রফেশনালিজম, যে এই পেইনটা নিয়েও কিন্তু সে উঠে, হি ওয়াজ ভেরি অ্যাওয়ার যে হি হ্যাজ টু কমপ্লিট দ্য রান। সো ওই জায়গা থেকে কিন্তু সে কোনো মতে পরিমরি করে নন স্ট্রাইকিং এন্ডে গিয়ে চলে গেল, এবং গিয়ে ফাইনালি সে পড়ে গেছে, ওখানে পড়ে গেছে। এবং আই ডোন্ট নো, এখন অবশ্য যেহেতু উইকেট পড়ে গেছে, সো বিজ্ঞাপন বিরতিতে চলে গেছে, আমরা যেখান থেকে খেলা দেখছি সেখানে। সো আই ডোন্ট নো হোয়াটস হিজ কন্ডিশন রাইট নাও, বাট ইট সিমড ভেরি ভেরি ডেঞ্জারাস। না, আমি আবার রিপ্লেটা দেখলাম এন্ড আই ফেল্ট লাইক ইভেন মানে যখন দুইজনের মধ্যে কলিশন হয়, ব্যাটের বা হেলমেটের একটা পার্ট, ছোট একটা ব্ল্যাক পার্ট, ওটাও কিন্তু খুলে পড়ে যায়। সো ইট ফেল্ট লাইক যে either রাশিদ or obviously রাশিদ came out worse from it, কারণ you see রাশিদ সামনে জাস্ট তাকায় দৌড়াচ্ছে and then and Rashid was bowing down a bit, যার কারণে ওই পুরো ইমপ্যাক্টটা ওর মাথায় লেগেছে, এবং এখনো কিন্তু রাশিদ তার মাথা ধরে কিন্তু হাঁটছে, মাথার পেছনে ভালো ব্যথা পেয়েছে, এবং তারই ওই যে হেলমেটের ফিলিপ হিউজের ঘটনার পর হেলমেটের পেছনের দিকে একটা ব্ল্যাক একটা এক্সট্রা দেয়া হয়, সেটাই কিন্তু উড়ে গেছে, সেটা কিন্তু হেলমেটের সাথে ওরকম ফিক্সড থাকে না, সেটাই উড়ে গেছে। এখন কনকাশন could be a possibility. আমার দেখে আমারই মাথা ব্যথা হয়ে গেল। Yeah, that was pretty hard. তো সবচেয়ে বড় কথা কি, ওই যে হয় না, ওই যে ছোটবেলায় বন্ধুরা মাঝে মধ্যে মারামারি করতে গিয়ে হয় না, ঠাস করে একটা থাপ্পড় মারলো, এমন একটা থাপ্পড় মারলো যে কানের মধ্যে পু করে কিছুক্ষণ আওয়াজ হয়। কলিশনটা অনেকটা এই ধরনের ছিল। আই এম শিওর রাশিদ খানের মাথায় এখন ভনভন করছে। তো ফিজিও ইজ আউট দেয়ার, হি ইজ চেকিং, this could be very serious. মানে this is almost as serious as ball hitting the head of the batsman. একটা বাউন্সারে যখন ব্যাটসম্যান আহত হয়, এটা অলমোস্ট ওই ধরনেরই একটা সিরিয়াস কলিশন। হয়তো বা এরকম ব্লিডিং হচ্ছে না, কিন্তু ওই যে বললাম না, ইম্প্যাক্টটা কিন্তু সরাসরি মাথায় লেগেছে, এবং ওই জায়গা থেকে আমাদের ঘাড়ের পেছনে কিন্তু দুটো খুবই ডেঞ্জারাস দুটো হাড় রয়েছে, যেই জায়গার ইম্প্যাক্টের কারণে আমরা ফিলিপ হিউজের ইনজুরিটা, যেটাতে ফাইনালি আনফরচুনেটলি হি ডাইড, সো ওখানেও কিন্তু তার ইনজুরিটা ওখানেই ছিল, তো যার কারণে সাথে সাথে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। সো দিস কুড বি ভেরি সিরিয়াস, অ্যান্ড গুড থিং ফর দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড যে রশিদ খান অ্যাটলিস্ট এই মুহূর্তে নিজের পায়ে হাঁটছেন, এবং ফিজিও চেক করছেন যে ইফ হি ইজ ওকে। সো ডেডিকেশন অফকোর্স বলতেই হয়। স্যাড, খেলার মাঠে এই জিনিসগুলো খুবই স্যাড। Yeah, true. I think এটাই এখন মানে দেখার বিষয় যে ভুবনেশ্বর আর রশিদ দুজন মিলে if they can finish it off, not impossible still, 135 for 6, 3 ওভার হাতে। Rashid Khan, he will be batting, he's not out, and যেটাই ইম্পর্টেন্ট ব্যাপার যে he's there in the crease, মানে ইনজুরড সেইভাবে আই গেস হয়নি। আমাদের একজন বলছে জিতবে নাকি SRH, I still think that RCB are going to win, but let's see. Oh wow Navdeep Saini. No mercy, absolutely no mercy. But a fast bowler, he can bowl fast, and she bouncer dilo. মানে Rashid Khan একটু আগে মাথায় ব্যথা পাইছে, and the next delivery he has to face is a bouncer, so he has to duck down again. This is scare tactics basically by the fast bowler. Very smart. I have to give credit. Signing এবং well directed bouncer. Signing অ্যাকশনটা কিন্তু ভালো. I quite enjoy his action. খুব সুন্দর, আবারও বাউন্সার দিয়েছিল, বাট
এবার এবার রাশিদ খান ডাউন দ্য উইকেট এসেছিল, রাশিদ খানও কিন্তু হি ডিড আ ব্রেভ থিং, এবং সাইনি ইনএক্সপেরিয়েন্সড কম্পেয়ার টু রাশিদ খান, হি ট্রাইড টু ফলো দ্য ব্যাটসম্যান, বাউন্সারটা আরো বেশি ছিল, মাথার উপর দিয়ে গিয়েছিল এবং এতই বাইরে ছিল যে 4 ওয়াইডস, উইকেট কিপার ফিলিপ্পে সেও কিন্তু ধরতে পারেনি। এবং Virat Kohli is pretty mad at this moment with his bowler. Those are 5 precious runs. Shanur, look at that. 17 বলে 24 হয়ে গেল। একটু আগে ছিল 17 বলে 29। This is stupidity. This is sheer stupidity from Saini. প্রথম বলটা বাউন্সার ছিল, everyone praised about that. But এরপরে আবারও কিন্তু একজন, this is not a test match. This is a limited over game. And you have very little to defend. Sajjad, if you notice, Sainiর against a run যখন আসে, all at the behind the V, বুঝছো? All from the fine leg and third man, ওইসব রিজনে। So put fielders there. দরকার হইলে 3-4টা ফিল্ডার রাখো, keep a fine leg, keep a short fine leg, keep a third man, keep a short third man, keep a long leg, keep fielders there, keep a fly slip. এই যে পরের যে শটটা, ওটাও কিন্তু মানে ওই রিজনে, ইট ইজ নো নিড ফর আ লং অফ মিড উইকেট, ওসব জায়গায় ব্যাটসম্যান খেলবে না শট, নট দিস ব্যাটসম্যান, এরা মূলত বোলার, দে আর নট গোনা ডু দ্যাট। সো ওই কারণে সাইনি, ইফ হি ইজ গোনা গো শর্ট, মেক শিওর দ্যাট দেয়ার ইজ আ ফ্লাই স্লিপ, একটা থার্ড ম্যান, একটা ফাইন লেগ, ওইসব জায়গায় ফিল্ডার দরকার। এনিওয়েজ, ব্লেসিং ইন ডিসগাইজ হতে পারে ওই 5-6 জায়গায়। ওয়ান গুড থিং ইজ পরের বলটা যেটা সিঙ্গেল নিল, থার্ড ম্যান কিন্তু অনেক ফাইনার ছিল, ইউজুয়ালি কিন্তু এত ফাইনার থাকে না। সো আরসিবি থিঙ্ক ট্যাঙ্ক ইজ অলসো থিঙ্কিং দ্য ওয়ে শানুর ইউ আর সেইং, মেবি তারা লং স্টপ অর ওইভাবে অত বেশি চিন্তা করছে না। and Virat Kohli himself is fielding at mid off, so ওই জায়গাটাও ফাঁকা আছে। সো বোঝাই যাচ্ছে যে লেংথ বলের উপরেই, লেংথ বল বা শর্ট লেংথের উপরেই তাদের নজরটা থাকবে। আবারও কিন্তু কিছুটা শর্ট অফ লেংথ ছিল অফ স্টাম্পের বাইরে, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল। খুবই ক্রাঞ্চ কিছু মোমেন্ট কিন্তু এখন চলছে ম্যাচে। প্রত্যেকটা বলে বলে কিন্তু আমাদের উইন প্রেডিক্টর যেটা গুগলে দেখাচ্ছে সেটা কিন্তু এদিক সেদিক হয়ে যাচ্ছে। আসিফ খান কিন্তু অনেক বড় একটা কমেন্ট করে ফেলেছেন। ভালো, ইন্টারেস্টিং। আমার যেটা কথা, যে এই ম্যাচ ফিক্সিং এর এই কথাটা প্রত্যেক ম্যাচে কয়বার আসে, আইপিএল এর যতগুলো ম্যাচ হবে প্রত্যেক ম্যাচে কয়বার আসে, উই শুড হ্যাভ লাইক আ টিকার, যে ম্যাচ ফিক্সিং টিকার, ম্যাচ ফিক্সিং টিকার এভরি ম্যাচ, উইল কিপ ইট। এন্ড মানে উই ওয়ান্ট টু নো যে কি মনে হয়, পাতানো খেলা কিনা। হোয়াট ডু ইউ গাইস থিংক? যারা দেখছে তারা কি মনে করে এখানে ম্যাচটা কি পাতানো, নাকি you know, এটার রেজাল্টটা কি নির্ধারিত কিনা? what do you guys think? Brilliant. Hey, that's what you do. If you have pace, bowl it full and straight. That's something that Bhuvaneshwar Kumar can't do. Eto fast, that's something that Bhuvaneshwar doesn't have in his arsenal. Definitely. Oh, beautiful delivery. Just it was full and straight, আর কিচ্ছু না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং মানে প্র্যাকটিক্যালি কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা চলে এসেছে। সো ইউ বোল দ্যাট ওয়ে টু লোয়ার অর্ডার ব্যাটসম্যান। সো ভুবনেশ্বর কুমার ইজ বোল্ড। আবারও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দিকে উইন প্রেডিক্টরের পাল্লাটা ভারী হয়ে গেল। এই যে সালে ভাই বলছে যে থার্ড ম্যান আর ডিপ পয়েন্ট রেখে ওয়াইড ইয়র্কার করলে, ভাই ওয়াইড ইয়র্কারও লাগবে না, জাস্ট বোল ইট ফাস্ট এন্ড স্ট্রেট। নাভদীপ সাইনি পেস থাকলে আর কিছু লাগবে না। হ্যাঁ ফিল্ডার্স বিহাইন্ড, একটা ফ্লাই স্লিপ রাখা দরকার, একটা থার্ড ম্যান, ফাইন লেগ, ডিপ থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ, এগুলি ফিল্ডার থাকা উচিত, এছাড়া লাগবে না। লাইক বিহাইন্ড দ্য উইক ফিল্ডার থাকুক, বিকজ দেখা যাবে যে একটু শর্ট হইলে বা একটা লেন্থ বল হলে ইনসাইড এজ হয়ে আউটসাইড এজ হয়ে ফাইন ওই সব জায়গায় যেতে পারে। এক্স্যাক্টলি। সো ইটস বেটার টু বি সেফ ওই এরিয়া। এই ব্যাটসম্যান গুলা মানে মিডল করার সম্ভাবনা খুবই কম। মোর লাইকলি তারা এইজি শটস খেলবে, ওই থার্ড ম্যান ফাইন লেগের দিকেই বারবার বল যাবে। মিচমাশকে দেখা গেল ডাগ আউটে, হি ইজ অল প্যাডেড আপ। যদিও সন্দীপ শর্মা ব্যাটিং এ নেমেছেন, সো মিচমাশ যদি প্রয়োজন হয় নেমে যাবেন মাঠে। তার একটা হিল ইনজুরি হয়েছিল আজকে,
সো আই রিয়েলি ডাউট যে দৌড়ানোর সাজ্জাদ, মতো কতটা ফিট। আই আই ওয়ান্ডার, মানে এখানে ইমাজিন যে এখানে একটা বাংলাদেশি প্লেয়ার থাকতো, লেটস সে সাকিব আল হাসান, আইপিএল তো রেগুলার খেলে, সো তার এরকম আইপিএল খেলতে গিয়ে একটা ইনজুরি হয়ে গেল, এমনি তাকে আবার ওই ম্যাচে সানরাইজার্স এর হয়ে তো খেলে সাকিব, so হ্যাঁ। তাকে আবার ওই ম্যাচে রিস্ক করা হলো যে হ্যাঁ তুমি বোলিং করতে গিয়ে ইনজুরি হয়ে গেছে, আচ্ছা ব্যাটিং এর সময় ব্যাটিং তো করতে পারবা। ইমাজিন দি uproar from a section of our people যে হ্যাঁ সামনে আমাদের সিরিজ আছে, সে আইপিএল খেলতে গিয়ে ইনজুরি হয়ে গেল, আবার ওই ম্যাচে আবার তাকে দিয়ে ব্যাটিং করানো হবে। Imagine the uproar. And I'm sure Australia cricket Australia, they must be pissed যে হ্যাঁ আইপিএল খেলতে গিয়ে ইনজুরি হইল and now again he has to bat. There is no need for it. সামনে কিন্তু ওদের সিরিজ আছে ইন্ডিয়ার সাথে, so Mitch Marsh was just establishing himself in the Australia lineup. Last year one day গেল, সেখানেও কিন্তু মার্শের ভালো ভালো কন্ট্রিবিউশন ছিল। ইয়েস, সেটাই। এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের লোয়ার মিডল অর্ডারে কিন্তু বেশ ভালো একটা স্টেবিলিটি প্রোভাইড করছিল ওখানে মিচ মার্শ, আর তার মিডিয়াম পেস বোলিংটা তো আছেই, অ্যাডেড অ্যাডভান্টেজ। নবদীপ সাইনি বোল্ড, ও মাই গুডনেস, শিয়ার পেস। রাশিদ খান বলটা মনে হয় চোখেই দেখেনি, এগেইন ফুল অ্যান্ড স্ট্রেট, 4 ওভারে 25 রান 2 উইকেট। নবদীপ সাইনি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওই যে একটা ওয়াইডে 4 দিলেন না, এরপর থেকে কিন্তু যেভাবে তিনি সেই পাপের প্রায়শ্চিত্তটা করলেন, that is really commendable. That is true. And Saini is a dangerous bowler. এই পেসে যে বোলিং করে against any side, I'm not even kidding, against any side this is tough. মানে এই ধরনের বোলিং ও যদি এটা করতে পারে, let's say for India even in longer formats, then he's a danger. And ওইটাই আমি আর আকিব একটু আগে we were discussing the RCB bowling attack, and সেখানে নবদীপ সাইনির নামটা যখন আসলে আকিব was saying he's a 50-50 player. I think he's okay in 2020s এ, but not for all situations, not for all scenarios. সেটা আমরা দেখলাম এই ওভারেও কিন্তু একটা বাজে বল দিয়ে এক্সট্রা 5 রানস দিল, but then he took the 2 wickets. This is not going to happen every time. So exactly. But he, for me, সে যদি এই ফাস্ট বোলিংটা টেস্টে করতে পারে, he could be danger, could be very very dangerous. And সেটাই আর কি ইন্ডিয়ার জন্য they have to hope and pray যে এরকম লঙ্গার ফরম্যাটে তারা এরকম একটা এক্সপ্রেস ফাস্ট বোলার যেন পেয়ে যায়। আরসিবির অ্যাটাকটা যেটা বলতে হয় যে সাইনি, স্টেইন, ইয়াদব, তিনটাই এক্সপ্রেস পেস ফাস্ট বোলার, দরকার নাই কিন্তু একটা থাকলেই হয়। এন্ড দেন ইউ হ্যাভ আ সুইং বোলার, একটু মিক্স এন্ড ম্যাচ করে নিন। আবার চেহেল এন্ড সুন্দর দুইটাই কিন্তু একই টাইপের বোলার, যে ইন আ সেন্স যে তারা লাইন এন্ড লেন্থ মেইনটেইন করে, which is good. T20 জন্য চেহেল এন্ড সুন্দর আর দ্য only two bowlers, and I think Saini to a certain extent. But এছাড়া they have a very incomplete bowling attack. মাঝখানে যে একটা কমেন্ট আসছিল, সন্দীপ শর্মা অবশ্য একটা রান তো নিয়ে নিল এখানে আর কি, যে মোহাম্মদ তুহিন বলছিল যে এই বোলিং এ আরসিবি কতটুকু ভালো করবে। সো ওইটাই যে এই বোলিং লাইনআপটা আসলে it's a little one dimensional, and আমার কেন জানি মনে হয় যে some of the bowlers are not suited for T20 cricket, so বেশি দূর যেতে পারবে আমার যেটা ধারণা। ইভেন তাদের ব্যাটিং লাইনআপটাও মনে হয় যে it's a little one dimensional, যে কয়েকটা প্লেয়ারের উপর অনেক নির্ভরশীল। they have to hope AB de Villiers plays well, আজকের ম্যাচে 50 করলো। they have to hope that Virat Kohli plays well. এই দুইটা প্লেয়ার যদি ভালো না খেলে, অলমোস্ট এভরি ম্যাচ তাদের কাছ থেকে রান এক্সপেক্ট করতে হবে আরসিবি, নাইলে it's not going to be good for them. Exactly. সালেহ ভাইয়ের একটা কমেন্ট আসছে যে উনি বলছেন যে সাইনির সাথে হার্মিসনের বোলিং স্টাইলের একটা তুলনা করেছেন তিনি। I think Harmison was more open chest action. হ্যাঁ, হাতের উঁচু হয়ে যেত। সাইনিরটা অনেকটা জফরা আর্চারের সাথে নেই কিছুটা, এক্সেপ্ট দ্য জাম্প। সাইনি কিন্তু একটা জাম্প দেয়, জফরা আর্চার কিন্তু কোনো জাম্প। জফরা আর্চার ইজ লাইক সো রিল্যাক্সড, এত রিদমে বোলিং করে। জফরা আর্চার লিটারালি ড্যান্সেস, নাচতে নাচতে এসে হি থ্রোজ, মানে এত কুল একটা বোলিং অ্যাকশন। সাইনির ওইটা নাই। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, মিচ মার্শ আউট। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যে শটটা খেলে তিনি যে দৌড়াচ্ছিলেন, এন্ড হি ইজ ইনজুর্ড এবং হি ইজ লিম্পিং ওয়ান্স अगेन।
So this is not good news for Sunrisers Hyderabad. তারা তো ডেফিনেটলি ম্যাচটা তো এবার বোঝাই যাচ্ছে যে and you can tell ওর অস্ট্রেলিয়ান টিমমেট গুলা কিন্তু ওর কাছে যে they're trying to help him from the other team. Royal Challengers. Aaron Finch is going there, and then um, that other Philip guy. Philip was Australian. So ফিলিপে অস্ট্রেলিয়ান, ইয়েস। they're going there. Anyways, গেমটা মোটামুটি ডান এন্ড ডাস্টেড। আমি যেটা বলেছিলাম যে 160 is a winnable total এখানে for RCB, and সেটা কিন্তু হচ্ছে। শটটা খেলেই কিন্তু মিচমার she was in so much pain. He almost fall onto the stumps. দরকার ছিল না কিন্তু, মানে the match is already done and dusted. And it's a very long tournament. তোমার এখনো 13টা ম্যাচ হাতে রয়েছে। এই ইনজুরিটা মানে লেটস হোপ যে ইনজুরিটা এই দুইটা বল বা 2-3টা মিনিট মাঠে আবার আসার জন্য প্রেসিপিট করেনি। সো ওই জিনিসটাও মাথায় রাখতে হবে আর কি। মেবি হি উইল মিস 1 or 2 গেমস, দেন আবারও কিন্তু কামব্যাক করতে পারে। কিন্তু এরকম একটা ডান এন্ড ডাস্টেড ডেড রাবার সিচুয়েশনে ব্যাট করতে নেমে ইনজুরিটাকে আরো সিরিয়াস করে ফেলার যে একটা ছিল, একটা আশঙ্কা ছিল, সেটা নিয়ে আমার মনে হয় না এই রিস্কটা নেওয়া একেবারে উচিত ছিল। ম্যাচ এখন মোটামুটি শেষ, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতাই বাকি। তো আনুষ্ঠানিকতা যখন বাকি, আমার মনে হয় একটা কুইজ কি ছুড়ে দিতে পারবো নাকি উইকেটটা চলে যাবে? শানুর কি মনে হয়? 2% সানরাইজার্স এর এখন 2%। হ্যাঁ, দিয়ে ফেলো। ওকে, সো এখন একটা কুইজ দিচ্ছি আইপিএল রিলেটেড ডেফিনেটলি। সো বলতে হবে আইপিএল এ 50+ ইনিংস যতগুলা হয়েছে ইন অল দিস সিজনস, সো 50+ ইনিংস গুলোর মধ্যে কোন ইনিংসটা strike rate was the highest and who was the batsman? 50+ innings এর মধ্যে which innings had the highest strike rate and who is the batsman? ব্যাটসম্যানের নাম বললেও হবে, সেটা আই থিংক মোর ইজি টু গেস, কয়েকটা গেস করলে। তো স্ট্রাইক রেট কত সেটা বলাটা একটু টাফ, তারপরেও আই এম শিওর কোনো না কোনো ক্রিকেট এনথুজিয়াস্ট তো আছে যিনি হয়তো বা জানবেন ওটা। এবারের আইপিএল এ, রাইট? না, অল আইপিএল, ইন অল আইপিএল মানে 50+ ইনিংস এর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছে ব্যাটসম্যানটার নাম কি? এবং যদি বলতে পারে। ওকে, সো শাহনুর বলেছে আন্দ্রে রাসেল, আসিফ খান বলেছেন ইউবরাজ সিং। I have a feeling because I think commentary দেয়া হয়েছিল আমার এই ম্যাচে। I think Kolkata Knight Riders were chasing, I'm not sure. So Asif Khan said Yuvraj Singh, Tuhin said Maxwell batsman ছিল, Abu Zafar Mohammad Saleh he said 175. Okay, so guesses are coming. আচ্ছা, একটা শাহানুর বলেছে আন্দ্রে রাসেল, যেহেতু একটা উইকেটই মাত্র বাকি রয়েছে, একটা ক্লু দিয়ে দিই এখনই। ক্লুটা হচ্ছে নট অ্যান ইন্ডিয়ান ব্যাটসম্যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি ইন্ডিয়ান ব্যাটসম্যান, নট অ্যান ওভারসিজ ব্যাটসম্যান, হি ইজ অ্যান ইন্ডিয়ান। ওকে, সো আসিফ খান ইউবরাজ সিং বলেছেন, উনি এখনো রেসে রয়েছেন, নট শিওর যে ইফ হি ইজ রাইট অর রং। পোলার্ড, রাসেল, গেইল, সালে ভাই বলেছেন, ভাই বলে দিলাম যে ইন্ডিয়ান ব্যাটসম্যান কিন্তু। সো রাসেল সিএসকে ভার্সেস কেকেআর, তানভীর ভাই বলছেন আন্দ্রে রাসেলের কথা, সিএসকে ভার্সেস কেকেআর ম্যাচ, স্ট্রাইক রেট মনে নেই, মোস্ট প্রবাবলি 88 করেছিল উনি বলছেন, বাট আমি আবার বললাম যে হি ইজ অ্যান ইন্ডিয়ান ব্যাটসম্যান। সো রাসেল, পোলার্ড, গেইল, ম্যাক্সওয়েল অল আর রং আনসার্স। আসিফ খান এখন পর্যন্ত কন্টেন্ডার হিসেবে রয়েছেন ইউবরাজ সিং বলাতে। সো ইন্ডিয়ান ব্যাটসম্যান বলে দিলাম। শানুর মাথায় অলরেডি হাত দিয়ে বসে আছে। ইন্ডিয়ান ব্যাটসম্যান না, কুড ইট বি মোহাম্মদ তুহিন কিন্তু বলছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া, দ্যাটস আ গুড শাউট। আমার ঈশান কিষানের কথাও মনে পড়ছে। আই থিংক ঈশান কিষান কুড বি। ওকে, সেকেন্ড ক্লুটা ছেড়ে দিই। সেকেন্ড ক্লুটা হচ্ছে হি ইজ নট প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট এনিমোর। সো লাস্ট যে রূপম মন্ডল, তিনি বলছেন কেএল রাহুল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। রায়নার কথা বলছেন তাজবীর, তুহিনের কি রাফতি তাজবীর, তিনি বলছেন রায়নার কথা।
রাহুল আর রোহিত জিজ্ঞাসা করছেন অ্যাকচুয়ালি সালে ভাই। আচ্ছা, আসিফ খানের এই কমেন্টের উত্তরটা, আসিফ খান আমরা কিন্তু একসাথে দুইটা লাইভ স্ট্রিম করছি, আপনি চাইলে ওইখানেও যে দেখতে পারবেন যে হ্যাঁ মানে আমরা এই লাইভ স্ট্রিমটা শেষ করে আমি অবশ্য চলে যাব হট্টগোলে। আজকে আমরা লোকাল বাসই করবো, আই ডোন্ট থিংক লাইভ কমেন্ট্রি করবো উলভস আর সিটি ম্যাচের, বাট এমনি রিয়াকশনস দিব। ম্যান আমি আই ডোন্ট নো, বাট আমি জাস্ট ছোট্ট করে আরেকটা কমেন্ট নিতে চাই, এটা অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম। মোহাম্মদ তুইনের কমেন্ট, শানু ভাই রেজাল্ট যদি স্ক্রিপ্টেড হয়েও থাকে, প্লেয়ারদের পারফরমেন্স কি স্ক্রিপ্টেড হয় টি-20 লিগ গুলোয়? এটা তো মানে আমরা তো প্লেয়ার না, এটা একদম ফুললি বলতে পারবো না, বাট এক দুইজন তো নিশ্চয়ই, রেজাল্ট না কি কিছু কিছু মোমেন্ট হয়তো বা স্ক্রিপ্টেড হতে পারে, স্পট ফিক্সিং হতে পারে, হতে পারে যে এত ওভার শেষে এত রান থাকতে হবে, হতে পারে এই ওভারের এই বলে এরকম কিছু হতে পারে, অথবা এই ওভারে এত রান হবে বা এত রানের বেশি হবে না, এরকম ছোট ছোট স্পট ফিক্সিং হতে পারে, একটা নো বল নিয়ে স্পট ফিক্সিং হতে পারে, যার জন্য আমরা কিন্তু আজকে বিজয় শঙ্করের পরপর দুইটা বিশাল নো বল ছিল, আমরাই কথা বলছিলাম এটা নিয়ে। আবিদ হাসান বলছে নীতিশ রানা, এই নীতিশ রানাটা কি মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার মনে হয় এখনো হন নাই তিনি, আই এম নট শিওর ইন্ডিয়ার হয়ে তার এখনো ডেবিউ হয়েছে কিনা। তো ইউভরাজের কথা বলছেন সালে ভাই, ওকে দেখা যাক। সাবিদ খান বলছেন রায়নার কথা। আমাদের হাতে আর মনে হয় 4টা বল বাকি আছে, সো আমার মনে হয় আনসারটা দিয়েই দেই। সো those who have answered Suresh Raina, that is the correct answer. Suresh Raina, he scored 87 of 25 deliveries only. 25 বলে 87 রানের একটা ইনিংস খেলেছেন কিংস 11 পাঞ্জাবের সাথে। তার স্ট্রাইক রেট ছিল 348 এবং এই ইনিংসটা তিনি খেলেছিলেন 2014 সালের আইপিএল এর সেকেন্ড কোয়ালিফায়ারে। মানে ক্যান ইউ ইমাজিন 25 বলে 87, অলমোস্ট 350 স্ট্রাইক রেট। এই যে তানভীর আহমেদ বলছে রায়না, তাইলে হ্যাঁ, সো তানভীর আহমেদ ইউ আর রাইট। আর কেউ রায়না বলেছে, সাবিত খান, সাবিত খান বলেছেন, উপরে আরেকজন আছেন আমি নামটা মনে নেই, তাসবির, yes he said Raina as well, he's the first one who said Raina actually. ভালো সাজ্জাদের আজকে আজকে এই ক্লু দেওয়ার ব্যাপারটা তো ভালোই জমলো। সো এটা আই গেস আমরা আস্তে আস্তে করে একটা রেগুলার করতে পারি, মেবি সামনে আমাদের যদি। তানভীর আহমেদ বলছেন সেকেন্ড ক্লুটা তো তাইলে ভুল না ভাই, রায়না কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। ধোনি রিটায়ারমেন্ট যেদিন ঘোষণা করলো তার কিছুক্ষণ পরে কিন্তু রায়নাও রিটায়ারমেন্টে চলে গেছে। সো রায়না ইজ নট প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট এনিমোর। আচ্ছা, স্পিকিং অফ রিটায়ার্ড, ডেল স্টেইন কিন্তু সেমি রিটায়ার্ড, টেস্ট থেকে কিন্তু সে রিটায়ার্ড। সে যে ফরম্যাটে খেলে, এই ফরম্যাটে আসলে না খেললেই হয়, মানে আজকে যে বোলিং পারফরম্যান্স, হেয়ারস্টাইল ডিফারেন্ট হেয়ারস্টাইল, ওই যে অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনের মতো। আমি বলছিলাম তখন যে স্টেইনের চেহারা নিয়ে রিচার্ডসন চলে আসে, অবশ্যই স্টেইন শেষ পর্যন্ত শেষ উইকেটটা তুলেই নিলেন, বিরাট কোহলি ক্যাচ ধরলেন, সুন্দর একটা ক্যাচ। তো ফাইনালি কিন্তু মোটামুটি রানের মার্জিনটা মানে উইন মার্জিনটা অত বেশি বড় না, মাত্র 10 রানই, বাট সানরাইজার্স হায়দ্রাবাদ মোটামুটি 2-3 ওভার বাকি থাকতে খেলা থেকে ছিটকে পড়েছে, স্পেশালি দ্যাট ওভার অফ চেহাল। মানে আমি ঢুকেই যখন বললাম যে অনলি চেহাল কুড উইন দ্য ম্যাচ ফর আরসিবি এন্ড হি ডিড দ্যাট। একদম পরপর দুই বলে ব্যাটস এবং শানুর। আমার দুইটা প্রেডিকশনই মোর অর লেস অন পয়েন্ট হলো আজকে। একটা প্রেডিকশন ছিল যে ফার্স্টে ইফ ইটস অ্যারাউন্ড 160, আমার ফার্স্ট প্রেডিকশন ছিল when people were predicting যে 190 হবে, 180 হবে, 170, I said না 160 হবে, 150 to 160, 163 হলো, and then when they scored 163, my guess was that they will win, RCB will win this game, and ঠিক সেটাই কিন্তু they won quite comfortably in the end. বিরাট কোহলি তো যেভাবে করে is showing his troops, he did such a great job, like as if they won the tournament already. সালে ভাইয়ের মতামত হচ্ছে টি-20 খেলা স্ক্রিপ্টেড হলেও ওরা রেসলারদের যে ভালো অভিনেতা, এটা মানতে হবে। শানুর কি বলবা? I know you are a wrestling fan as well. আমি মানতে পুরোপুরি পারবো না, রেসলিং এর রেসলাররা কিছু কিছু মানে এখন হ্যাঁ কিছু কিছু জায়গায় এখন
রেসলিংটা তো মানে স্ক্রিপ্টেড, এটা আমরা সবাই জানি। ক্রিকেটটা যে স্ক্রিপ্টেড হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কিন্তু এখনো একটা মানে একটা 50-50 বা একটা 70-30 একটা বিষয় কাজ করে। কেউ তো এসে ওপেনলি বলছে না যে হ্যাঁ দিস ইজ স্ক্রিপ্টেড। এটা হয়তো বা এখন না হলেও, যেটা আমাদের নোমান ভাই বলে যে আজ থেকে 5 বছর পর হবে, সবাই বলবে যে হ্যাঁ সব ফ্র্যাঞ্চাইজ টি-20 লিগে আসলে এরকম 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 স্ক্রিপ্টেড। বাট তোমরা দেখো, এনজয় করো, খেলা তো খেলা, খেলার সময় অনেকে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এন্টারটেইনমেন্ট। ইটস এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আর এফপিএলটা ইন্টারেস্টিং হবে। ও মাই গুডনেস, সেলিব্রেশন গুলো একটু বেশি বেশি মনে হচ্ছে আমার। বিরাট কোহলি এবারে সেলিব্রেট করছে, ডেল স্টেইনে চড়ায় টড়ায় ধরে, মনে হয় যে কি এটা জাস্ট তানভীর ভাই বলছেন যে এনিমোর মিন্স না ভাই, এনিমোর মিন্স কখনো খেলে নাই না। আমি যদি বলতাম নেভার প্লেড ইন্টারন্যাশনাল তাহলে হয়তো কখনো খেলে নাই। এনিমোর মানে হচ্ছে আর খেলে না। সো রায়না আর খেলে না, হি ডাজন্ট প্লে এনিমোর ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো শানুর প্রবাবলি উইল বি বিজি নাও উইথ কি জানি পাবলিক বাস। হ্যাঁ, লোকাল বাস লোকাল বাস, ওকে সরি লোকাল বাস শুরু করে দিব। লোকাল বাস। সো আমি আমি আসলে এক সময় ফুটবল খুব ফলো করতাম when I was a student। এরপরে এখন তো আসলে প্রফেশনাল যে ব্যস্ততার কারণে ফুটবল ফলো করা একেবারেই হয় না, কারণ ফুটবল সারা বছর হয়। তো সারা বছর আসলে ফলো করাটা খুব টাফ, বিশেষ করে সব খেলা তো রাতেই হয়। সো রাত জেগে জেগে করা, পরদিন আবার অফিস এন্ড এভরিথিং, সো হয় না আসলে। I miss football, definitely I miss football. But yeah, সেটাতে আমরা চলে যাচ্ছি। This was fun, this was different. আমরা ইউজুয়ালি কমেন্ট্রি দেই, সো এখন থেকে আমরা আর কি ক্রিকেট রিলেটেড আইপিএল এর ম্যাচগুলো উইল গিভ আওয়ার লাইভ রিঅ্যাকশনস, ওয়াচ অ্যালং হবে, যারা যারা আমরা ক্যামেরা অন করে করতে পারবো। দিস ইজ ফান। ইফ ইউ গাইজ এনজয়েড দিস, উইল বি ব্যাক এগেন। ভালো এঙ্গেজমেন্ট হয়েছে লাস্টের দিকে, থ্যাঙ্কস টু সাজ্জাদ ইউর কুইজেস। আজকে উই হ্যাড contributions from a lot of people. In fact, Akib chilo, Prantor chilo. Thanks to Prantor for organizing কে কখন এসে থাকবে আমাদের সাথে লাইভে। And obviously we also had Ahnaf and we had Sakib. So we had like a 5-6 man panel, and the 4 hours, the 4.5 hours more or less, it flew by. আজকে ম্যান অফ দ্য ম্যাচ ডেভিড ওয়ার্নার, আই থিঙ্ক, নাকি না? ম্যান অফ দ্য ম্যাচ আই গেস ইয়ে হবে, চাহালি হবে, যেভাবে খেলাটা ঘুরে দিল। হ্যাঁ, I would give it to AB de Villiers. মেবি, বাট আমি চাহালকে দিতাম, কারণ এবি ডিভিলিয়ার্স হ্যাঁ ভালো একটা ইনিংস খেলছে, বাট স্টেজ ওয়াজ সেট। মানে হিজ টিম ওয়াজ 86 ফর নো লস আফটার 10 ওভার্স। তো ওই সময়ে দুটো উইকেট পরপর পড়ে যাওয়ার পরে হি অলমোস্ট হ্যাড 10 ওভার্স টু স্পেয়ার। তো এর মধ্যে 30টা বল খেলে হি স্কোরড 51। তো এর চাইতে যেই সময় চাহাল এসে দুটো উইকেট তুলে নিল, ওই সময় কিন্তু সানরাইজার্সের দিকে ম্যাচটা ছিল। তো পুরোপুরি ম্যাচটা কিন্তু ওইখান থেকে জাস্ট দুটো বলে খেলাটা ঘুরে দিল। সো আই গেস 16 runs, 3 wickets. Yeah, probably Chahal is your man, is the man of the match. এটা না আমি একটু প্রেডিক্ট করে ফেলি, who's your man of the match? আপনারা যারা দেখছেন, আপনাদের মতে who's your man of the match আজকের খেলায়? ও আর এটা আরেকটু অ্যাড করে দে। হ্যাঁ, সালে ভাইও বলছে যে চেহেল, তুহিন ভাই জিজ্ঞেস করছে যে হু ইজ আ বেটার ব্যাটসম্যান, এবি অর ওয়ার্নার? সো if you ask me, AB de Villiers একটা ডিফারেন্ট লিগ অফ ট্যালেন্টে ওয়ার্নারের থেকে। So I would definitely AB de Villiers কে আগে রাখবো। সাজ্জাদ, what about you? না, এবি ডিভিলিয়ার্স, ডেফিনেটলি এবি ডিভিলিয়ার্স। তবে আমার পার্সোনাল পছন্দ ওয়ার্নার, কারণ আই লাভ এভরিথিং ওয়ার্নার ডাজ অন এ ক্রিকেট ফিল্ড। ফিল্ডিং এর সময় জাস্ট এমনি ফিল্ড চেজ, মানে ফিল্ডিং না, মানে হয়তো এক মাঠের এক জায়গা থেকে আরেক জায়গায় সে দৌড়ায় যাচ্ছে, ওই সময়ও ম্যাচের মধ্যে তার যে ইনভলভমেন্টটা, আই লাভ দ্যাট, আই অ্যাবসলিউটলি লাভ দ্যাট। এবং তার সেই প্যাশন, ওই যে হি ইজ ফ্রম দ্যাট লিগ যেখানে অনেক প্যাশনেটলি খেলে, প্যাশনেটলি ইমোশনস দেয়। ডেফিনেটলি নট বিরাট কোহলি লেভেলের, বিরাট কোহলি অন্য লেভেলে নিয়ে গেছে, বাট আই ডোন্ট সি এনি রং ইন দ্যাট টু। বিরাট কোহলি যেটা করে সেটাও এবি ডিভিলিয়ার্সকেই দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। সো শানুরের প্রেডিকশন ইজ স্পট অন। এই জিনিসটা না ভাল লাগে না, এই ব্যাটসম্যানদের নিয়ে কি যে পাইছে লোকজন,
এই ব্যাটসম্যান একটা কিছু করলেই মানে মেবি 50 করছে দেখে মেবি মানে হয়তো 5 উইকেট পাইলে চেহালেরটা ইয়ে করতো এই 50-র সাথে কম্পেয়ার করতো। দিস ইজ রিয়েলি রং, মানে বোলারদের জন্য এটা একদম ঠিক না। মানে আমি যদি ম্যাচের ইয়ে চিন্তা করি, মানে ও যখন নামছে ভাই, অলরেডি ইয়োর টিম ওয়াজ স্কোরিং ওভার 8.5 রানস পার ওভার, তারপর হচ্ছে হাতে আছে তোমার 8টা উইকেট, তো তুমি তো রান করবাই। Yeah, that's true. Well, AB de Villiers is our মানে আমার প্রেডিকশনটাই গেল। And then সালে ভাই মনে করে ডি ভিলিয়ার্স এর থেকে ওয়ার্নার ইজ দ্য বেটার প্লেয়ার। আচ্ছা ফাইন, মানে yeah, I guess you could say that, but de Villiers is de Villiers, and এটার জন্য হ্যাঁ, ইন্ডিয়ান্স লাভ ডি ভিলিয়ার্স। ইনফ্যাক্ট আমি খেয়াল করে দেখছি আরসিবি লাভস এবি ডি ভিলিয়ার্স। IPL has given him a lot. In fact, তার ব্যাটিং এর পিছনে, তার ব্যাটিং এর রেভলিউশনের পিছনে IPL has played a big role. So it's great to see. And আজকেও মানে when you look at de Villiers, you look at মানে what South Africa cricket are missing, যে কাকে তারা এখনো টিমে, যদি তাদের টিম থাকে, এখন তো যে অবস্থা সাউথ আফ্রিকার টিমই মেবি থাকবে না সামনে, বাট you can see why de Villiers is still the best batsman that they have. So চেন্নাই হোক, তাকে ব্যাক করাইতে হবে। he still got it, এটা দেখেই বোঝা যায়। আজকে আশা ভোগলে মেড a tweet, এবি de Villiers যখন কাভার দিয়ে একটা ছক্কা মারলো যে never stop playing. What a shot that was. Yeah, so for instance, David Warner never would do that. David Warner never would do that. Just so you know. So, ওইটাই de Villiers এর জন্য I really hope that he plays and gets back in the South Africa team. এই বছরে তো definitely World Cup হচ্ছে না, next year T20 World Cup হলে South Africa won't win it, but at least AB de Villiers will have a chance at playing a few good innings, leaving his country on a high. That's what's important. I feel he needs a proper farewell. Or if he wants to retire, then do it properly. Don't make a video without a series. I remember Tendulkar's retirement. It was so nicely done. I remember Steve Waugh's retirement. It was so nicely done. টেন্ডুলকারের রিটায়ারমেন্টের দিন সে যে স্পিচটা দিল, আমি এরপরে না ইউটিউবে সার্চ করে ওর স্পিচটা শুনতাম। Oh man, I cried, and I'll cry again if I see that again. You know, কারণ স্পিচটা অসাধারণ ছিল। So, ওইটাই, if de Villiers with the I love Dhoni's idea of giving him guard of honor. Tendulkar's last match, ekdom all the way from the pitch to the pavilion. Right. And I felt like MS Dhoni also deserves a proper farewell. So যদিও আমার মনে হয় ধোনি's lost it, মানে unlike de Villiers এর ফিটনেস এন্ড আজকে খেলা দেখি, you can tell that guy is like one of the, মানে এখনো সে যদি ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল, he's one of the top 10 batsmen in the world easily top 10 top 5 এও আমি রাখতে পারবো easily. ধোনির মানে শেপ দেখেও বোঝা যায় যে ও ছেড়ে দিচ্ছে আর কি। গতকালকে পরশুদিন যখন আর কি when I saw his picture, I was like, man, he's like gained a lot of weight. দেখে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ক্রিকেট এনাফ। সো ওই জিনিসটা নাই ধোনির মধ্যে। he's past it, deserved a proper farewell. Pollock had a really great farewell as well. মানে পুরা সিজন he was number one ODI ranked bowler হয়ে he retired from cricket. So again, great farewell. Anyways, আমাদেরও বাই বাই বলার সময় হয়ে গেছে। Thank you so much, Sajjad. We'll be back again next KKR এর ম্যাচের সময়। আমরা KKR আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচগুলোতে আমরা লাইভ ওয়াচ অলং করব, এবং আস্তে আস্তে করে as we develop things আমরা এই শোতেও কিছু ছোট এলিমেন্টস আনবো which you're gonna hopefully enjoy in the near future. So till then, goodbye from here. Join us, stay tuned, Heart Pixel TV তে, Heart Pixel TV and Heart Pixel TV Sports, because আমাদের আরো একটা লাইভ স্ট্রিম হচ্ছে, we're doing 2 live streams together. So we just realized এটা করা যায়। We've got such a big team এখন যে একসাথে 2টা লাইভ স্ট্রিম আরামসে ইনফ্যাক্ট করা যাচ্ছে। So thanks to everyone that's participating here, thanks to the ones that are watching as well. আমরা এইভাবেই চালা যাবো, we'll cover lots of sports and সামনে আরো শো আনবো। So